হ্যালো এভরিওয়ান। সো আমরা এখন আমাদের রাসায়নিক পরিবর্তনের যে কেপিকেসি টপিকটা ছিল, অর্থাৎ রাসায়নিক সাম্যাবস্থার যে পার্টটুকু ছিল, সেই পার্টের সিকিউ এবং এমসিকিউ সলভ করব। তো মজার ব্যাপার হচ্ছে তোমাদেরকে কিন্তু ভাইয়া অলরেডি রাসায়নিক সাম্যাবস্থা এবং কেপিকেসির সকল কনসেপ্ট পড়াই দিছি। সকল ধরনের ম্যাথ তোমাদেরকে ভাইয়া করাই দিছি এবং প্রতিটা টাইপের ম্যাথের অনেকগুলো এক্সাম্পল তোমাদেরকে দেখাইছি, অনেক ভ্যারিয়েশনস তোমাদেরকে দেখাইছি, রাইট? তো এই রাসায়নিক পরিবর্তন তোমরা যদি ভাইয়ার বেসিক ক্লাসগুলো করো তাহলে কিন্তু এই সিকিউ এবং এমসিকিউ কোথাও তোমরা আর আটকাবে না। তো এটা তো ভাইয়া ক্লাসের মধ্যে বেশ কয়েকবার বলছি। তো এবার আমরা দেখবো যে আসলেই আমরা আটকাই কিনা বা আমাদের কি ধরনের সিকিউ আসে এবং সেই সিকিউগুলো আমরা আদৌ আমাদের ক্লাসে সেই কনসেপ্টগুলো আমরা সলভ করছি কিনা। তো চলো একটু আমরা চেক দিই। হ্যাঁ, তো প্রথমত কি বলছে দেখো, চট্টগ্রাম বোর্ড 2023 সালে যেটা আসছে, x2 প্লাস 3y2 বিক্রিয়া করে 2xy3 তৈরি করে, যেখানে ΔH এর মানটা নেগেটিভ। ΔH এর মান নেগেটিভ মানে এটা আমাদের একটা তাপ উৎপাদী বিক্রিয়া। আচ্ছা, এবং এটা কোন বিক্রিয়া তোমরা সবাই জানো, এটা কোন বিক্রিয়া বলো তো, কোনটা? x2 প্লাস 3y2, এটা মানে কি? এই যে নাইট্রোজেন প্লাস 3 অণু হাইড্রোজেন বিক্রিয়া করে তৈরি করতেছে 2NH3। পড়াইছে না এগুলো তোমাদেরকে? এবং এগুলো যে এরকম ফরম্যাট হইতে পারে সেটাও বলে দিচ্ছি না? আচ্ছা, কি বলছে? উদ্দীপকের বিক্রিয়া কেপির রাশিমালা প্রতিপাদন করো। অর্থাৎ এইটার জন্য কেপির রাশিমালা প্রতিপাদন করতে বলছে। বলো তোমাদেরকে রাশিমালা প্রতিপাদন পড়াইছে কিনা? পড়াইছি কিনা তোমরাই বলো। হ্যাঁ, তোমাদেরকে কিন্তু রাশিমালা প্রতিপাদন পড়াইছি, রাইট? ওই যে এটার জন্য আমরা কি করব, এই যে x2 প্লাস 3y2 এরা বিক্রিয়া করে তৈরি করতেছে 2NH3। যখন রাশিমালা প্রতিপাদন করব তখন t ইকুয়াল টু 0 সেকেন্ডে জানি কত, এটা 1, এটা 3, এটা কত 0। মোলার সহগ মিলাই নিব। তারপর ইকুইলিব্রিয়ামে গেলে যেন কি লিখবো, 1 মাইনাস আলফা, 3 মাইনাস 3 আলফা, এখানে লিখবো 0 প্লাস 2 আলফা, তাই না? তাই না? এরপরে জানি আমরা কার রাশিমালা বের করব, কেপির রাশিমালা। কেপির রাশিমালা বের করতে হলে যেন কি লাগে, সুতরাং সাম্যাবস্থায় সাম্যাবস্থায় মোট মোল সাম্যাবস্থায় মোট মোল কত হবে বলো তো? 1 মাইনাস আলফা প্লাস 3 মাইনাস 3 আলফা প্লাস 2 আলফা। সো এখান থেকে তুমি যদি ক্যালকুলেশন করো তোমার আসবে হচ্ছে 4 মাইনাস 2 আলফা, রাইট? এখান থেকে তুমি 2 কমন 4 কমন নিয়ে নাও, তাহলে আসবে 2 মাইনাস আলফা, তাই তো? এটাই তো আসতেছে, এটা আমাদের মোট মোল। তাহলে এখন এইবার খেয়াল করো, 1 মাইনাস আলফা প্লাস 3 মাইনাস 3 আলফা প্লাস 2 আলফা, তাহলে এটাই আসতেছে। এবার আমাদের কাজ কি বলতো? এখন আমাদের কাজ হচ্ছে প্রত্যেকের আংশিক চাপ বের করা। আংশিক চাপ বের করো, তাহলে পি অফ x2 মানে x2 এর আংশিক চাপ কত হবে ভাইয়া? এর নিজের মোল 1 মাইনাস আলফা ডিভাইডেড বাই 2 ইন্টু 2 মাইনাস আলফা, মানে নিজের মোল বাই মোট মোল ইন্টু হচ্ছে মোট চাপ। মোট চাপকে আমরা পি ধরে নিব, রাইট? ঠিক সিমিলারলি আমরা এখান থেকে y2টা বের করে নিব। y2 এর আংশিক চাপ এর নিজের মোল, তাহলে এখানে আমি 3 কমন নিলে আসতেছে 3 ইন্টু 1 মাইনাস আলফা ডিভাইডেড বাই 2 ইন্টু 2 মাইনাস আলফা ইন্টু হচ্ছে পি। নিজের মোল ডিভাইড বাই মোট মোল ইন্টু কি, ডিভাইড বাই মোট মোল, তাহলে আংশিক মোল ভগ্নাংশ এর সাথে মোট চাপ গুণ। পড়াইছি কিনা তোমরাই বলো। এখানে আমাদের পি অফ xy3 এটারটা কত হবে বলো তো? এর নিজের মোল, সরি আমি এখানে NH3 লিখছি, এখানে NH3 না, এখানে হবে xy3। এখানে হবে আমাদের xy3। ওকে, ফাইন। তাহলে এটা যেগুলো কত আসবে আমাদের এখান থেকে দেখো তো, 2 আলফা ডিভাইডেড বাই 2 ইন্টু 2 মাইনাস আলফা ইন্টু কত বলো তো? পি। তাহলে এখান থেকে 2 কাটাকাটি গেলে কত থাকতেছে দেখো তো আমাদের এখান থেকে? আলফা ডিভাইডেড বাই 2 মাইনাস আলফা ইন্টু হচ্ছে পি, তাই না? এই তো। এবার এই জিনিসগুলো আমরা আমাদের কেপির ইকুয়েশনের মধ্যে বসাই দিব। তো আমাদের কেপির ইকুয়েশনটা কি দেখো তো? আমাদের কেপির ইকুয়েশনটা কত আসবে ভাই? কেপির ইকুয়েশনটা আসবে পি অফ এক্স ওয়াই থ্রি স্কোয়ার, সামনে 2 আছে তো স্কোয়ার, নিচে আসবে কি বলতো? পি অফ x2 গুণন পি অফ y2 এবং তার উপরে সামনে আছে 3, এটা কি হয়ে যাবে? কিউব। এইবার যে মানগুলো আছে এই মানগুলো তুমি এখানে বসাই দিবা। এই মানগুলো তুমি যদি এখানে বসায় দাও, বসায় দিয়ে একটু ক্যালকুলেশন করলেই তোমার উত্তর শেষ। এবং সেটা তোমাদেরকে ক্লাসেই ভাই দেখাই দিছি, রাইট? আচ্ছা, তো তোমরা জাস্ট এই ভ্যালুগুলো এখানে বসাবা, সিম্পলিফাই করবা, এটার উপরে স্কোয়ার দিবা, এটার নর্মাল বসাবা, এটাকে কিউব করবা, করে মানগুলোকে বসাই একটু জাস্ট 2-1 লাইন বড় করে লিখে কাটাকাটি করলেই তোমার অ্যান্সারটা চলে আসবে। ঠিক আছে? তো আমরা এইটাই বলছি আমাদের উদ্দীপকের বিক্রিয়ার জন্য কেপির রাশিমালা প্রতিপাদন করো। সো দিস ইজ ইট। এটাই হচ্ছে আমাদের কি বলতো? কেপির রাশিমালা। এবং এটা কিভাবে করতে হয় তোমাদেরকে বেশ কয়েকবার ভাই এগুলা পড়াইছি ক্লাসের মধ্যেই। এবার আসো, তারপরটা কি বলছে, যে উদ্দীপকের বিক্রিয়া হতে সর্বোচ্চ উৎপাদ পর শর্তসমূহ বিশ্লেষণ করা। লাসাতিলের নীতির মধ্যে তোমাদেরকে পড়াইছি কিনা তোমরাই বলো। এটা তোমরা নিজেরাই উত্তর দিতে পারবা, রাইট? এই উদ্দীপকের বিক্রিয়া হতে সর্বোচ্চ পরিমাণ উৎপাদ কিভাবে পাওয়া যাবে?
তো এটা আমাদের একটা হেবারবোস পদ্ধতি, তোমরা জানো অ্যামোনিয়া উৎপাদন করতেছে, তার মানে হেবারবোস বিক্রিয়া। এবং এই বিক্রিয়ার জন্য আমাদের আসলে তোমার এইখানে কি করতে হবে, তো এখানে চাপের কি পরিবর্তন করতে হবে, তাপমাত্রার কি পরিবর্তন করতে হবে, ঘনমাত্রার কি পরিবর্তন করতে হবে। আশা করি তোমরা নিজেরাই পারবা এবং এগুলো সব কিন্তু তোমাদের পড়ানো আছে, তাই না? আচ্ছা চলো তাহলে এর পরেরটা দেখি আমরা। রাজশাহী বোর্ড 2023, সেখানে বলছে A2 প্লাস 3B2 বিক্রিয়া করে তৈরি করতেছে 2AB3, যেখানে প্লাস বিক্রিয়ার সাথেই দেওয়া প্লাস 92.4 কিলোজুল পার মোল। তো এটা মানে কি, এই যে দেখো একটু বোঝার ট্রাই করো, এটা মানে হচ্ছে ডেল এইচ ইকুয়াল টু মাইনাস 92.4 কিলোজুল পার মোল। আচ্ছা দেখো, যদি উৎপাদের সাথে প্লাস দিয়া লেখে, ধরো উৎপাদের সাথে প্লাস দিয়ে তাপটা লেখে, তার মানে এটা তাপ উৎপাদী বিক্রিয়া। আর উৎপাদের সাথে মাইনাস দিয়ে লেখলে হচ্ছে তাপ হারি বিক্রিয়া। আর যখন ডেলিস দিয়ে লিখবে তখন এটাই হয়ে যাবে মাইনাস, এটি হয়ে যাবে কি মাইনাস। তুমি আগের বিক্রিয়াটার সাথে খেয়াল করো, দেখো এই যে দেখো এইখানে সেম, এখানে সেম, দেখছো ডেলিসটা নেগেটিভ। যদি উৎপাদের সাথে লিখতো তাহলে হয়ে যেত প্লাস ওই যত কিলোজুল। ক্লিয়ার? এটা আমরা মোটামুটি জানি, উৎপাদের সাথে থাকলে প্লাস আর ডেলিস দিয়ে লিখলে হয়ে যাবে মাইনাস। এগুলো জানো তোমরা, ছোটবেলা থেকে দেখে আসছো এবং এটাও তোমরা জানো। এটাও আমাদের এটা কি তাপ উৎপাদী বিক্রিয়া। বলছে উদ্দীপকের বিক্রিয়া কেপির রাশিমালা প্রতিপাদন করো। সেম জিনিস, সেম জিনিস, রাইট? আচ্ছা তারপরেরটা, শিল্পক্ষেত্রে AB3 এর সর্বোচ্চ উৎপাদন পেতে শর্তসমূহ ব্যাখ্যা করো। হেবারবোসের শর্ত কি করতে হবে এই জায়গাতে? তাপ বাড়াইতে হবে, অত্যানুকূল তাপমাত্রা কত হবে, চাপ কত হবে, এবং হচ্ছে আমাদের ঘনমাত্রা কি করতে হবে, কোন প্রভাবক ব্যবহার করতে হবে, তাই না? এগুলো সব তোমাদের পড়ানো আছে না ভাই? প্রতিটা জিনিস তোমাদের পড়ানো আছে, রাইট? আচ্ছা ফাইন, তো এইটা আমরা জাস্ট হচ্ছে দেখো একই জিনিস, সেম প্রশ্ন, দুইটা বোর্ডে সেম প্রশ্ন আসলো। আচ্ছা এবার দেখো সিলেট বোর্ড 2023-এ কি আসছে, A2 প্লাস 3B2 বিক্রিয়া 2AB3 তৈরি করে ডেল এইচ এর মান দেখছো? এই দেখো এখানে ডেল এইচ যখন দিছে তখন নেগেটিভ, আর ডেল এইচ না লিখলে এখানে থাকতো প্লাস 92। ক্লিয়ার? ওকে, এখন বলছে উদ্দীপকের বিক্রিয়াটির কেপি রাশিমালা প্রতিপাদন করো। সেম, সেম জিনিস, রাইট? আচ্ছা তারপরে উদ্দীপকের বিক্রিয়াটির উৎপাদের পরিমাণ লাসাতিলের নীতি প্রয়োগ করে নিয়ন্ত্রণ করা যায়, বিশ্লেষণ করো। উৎপাদের পরিমাণ কিভাবে লাসাতিলের নীতি অ্যাপ্লাই করে উৎপাদের পরিমাণ নিয়ন্ত্রণ করা যায়, কিভাবে বৃদ্ধি করা যায় উৎপাদের পরিমাণ? পারবা না? পারবা না, তোমরাই বলো পারবা না? সেম জিনিস না? সেম জিনিস, দেখছো তিনটা বোর্ডে কিন্তু পরপর সেম জিনিস আসলো। আচ্ছা ময়মনসিংহ ভোট 2021 সালে কি আসছে দেখি, AB5 বিয়োজিত হয়ে তৈরি করে AB3 প্লাস B2, ডেল এইচ এর মান হচ্ছে পজিটিভ, তার মানে তাপ হারি বিক্রিয়া এটা। আচ্ছা সাম্যাবস্থায় AB5 এর আলফা মৌল বিয়োজিত হলে কেপি এর রাশিমালা প্রতিপাদন করো। এটা কোনটা বলো তো? PCl5, এটা মানে হচ্ছে আমাদের PCl5 বিয়োজিত হয়ে তৈরি করতেছে PCl3 প্লাস Cl2, এটার জন্য কেপি রাশিমালা বলো। বলো, তোমাদের শিখাইছি নাকি শিখাই নাই? কেপি রাশিমালা এক্স্যাক্টলি সেম জিনিস, রাইট? এটার জন্য আমাদের কেপির রাশিমালা প্রতিপাদন করো, সেম, রাইট? ওকে, তারপরটা কি বলছে, উদ্দীপকের বিক্রিয়ায় কি শর্তে অধিক পরিমাণ উৎপাদ পাওয়া সম্ভব, বিশ্লেষণ কর। জিনিস খেয়াল করছো? সব সেম জিনিস আসতেছে বোর্ডে, একদম একই প্যাটার্নের জিনিস, তাই না? পারবো না আমরা সবাই? ইয়েস। ওকে, তারপরেরটা দেখো কি বলছে, AX5 এটা বিয়োজিত হয়ে তৈরি করতেছে AX3 প্লাস X2, এটা মানে কি? PCl5 বিয়োজিত হয়ে তৈরি করতেছে PCl3 প্লাস Cl2। আচ্ছা উদ্দীপকের কেপি রাশিমালা প্রতিপাদন করো। আয় হায়, এটা কোনো কথা? একটা বাচ্চা ছেলেও পারবে, রাইট? রাজশাহী বোর্ড 2019 সালে আসছে। তারপরেরটা কি দেখো তো, সেম বিক্রিয়া, উদ্দীপকে উল্লিখিত বিক্রিয়ায় সাম্যাবস্থার উপর ক্রিয়াশীল নিয়ামকগুলির সহায়ক প্রভাব বিশ্লেষণ করো। অর্থাৎ এই বিক্রিয়ার উপর তাপমাত্রার প্রভাব কি, চাপের প্রভাব কি, ঘনমাত্রার প্রভাব কি আলোচনা করতে বলছে। লাসাতিলের নীতি শেষ। ওকে, চলো আমরা তার পরেরটা দেখি। ময়মনসিংহ বোর্ড 2023, P2 প্লাস Q2 বিক্রিয়া করে তৈরি করে 2PQ, এটা মানে কোন বিক্রিয়াটা বলো তো? H2 প্লাস I2 বিক্রিয়া করে তৈরি করতেছে 2HI। আচ্ছা উদ্দীপকের বিক্রিয়ায় সর্বোচ্চ পরিমাণ উৎপাদ তৈরি করতে কি কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন, বিশ্লেষণ করো। আল্লাহ, এই বিক্রিয়ার লাসাতিলের নীতির প্রভাব, তাপমাত্রা, এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া, তাহলে তাপমাত্রা কি পরিবর্তন করতে হবে, চাপের প্রভাব আছে কিনা, এখানে চাপের প্রভাব নাই, রাইট? তোমরা জানো ডেলেন এর মান 0। আচ্ছা এবং এই জায়গাতে আমাদের হচ্ছে ঘনমাত্রা কি পরিবর্তন করতে হবে, অর্থাৎ লাসাতিলের নীতি আলোচনা করতে বলছে। পড়াইতে হবে, এগুলো তোমাদের শিখাইতে হবে, তোমরাই বলো। আচ্ছা চলো তারপরটা দেখি। দেখো এখানে একটা বিক্রিয়া দেওয়া আছে, তো এই বিক্রিয়াটা একটু গ্রাফটা আগে দেখে তোমরা অ্যানালাইসিস করে বলো যে এই গ্রাফ তোমাদেরকে পড়াইছে কিনা। দেখো এইখানে আছে আমাদের বিক্রিয়ক, এইখানে আছে আমাদের উৎপাদ, এখানে বিভব শক্তি, এখানে বিক্রিয়ার অগ্রগতি। তোমরাই বলো বিভব শক্তি বিক্রিয়ার অগ্রগতি গ্রাফ তোমাদেরকে ভাইয়া পড়াইছি নাকি পড়াই নাই? তোমরাই বলো।
পড়াইছি নাকি পড়াইনি? অবশ্যই পড়াইছি, রাইট? এবং তোমরা জানো, এই যে খেয়াল করো, দেখছো ঘটনাটা কি হয়েছে এখানে? বিক্রিয়ক আছে উপরে, উৎপাদ আছে নিচে। বিক্রিয়কের শক্তি বেশি, উৎপাদের শক্তি কম। তো এইখান থেকে আমরা তো জানি আমাদের ডেল এইচ ইকুয়াল টু কি, তোমরা সবাই জানো। আগে এইটা অ্যানালাইসিস করে দেখো, ডেল এইচ ইকুয়াল টু আমরা জানি কি, ইপি মাইনাস ইআর। ডেল এইচ ইকুয়াল টু হচ্ছে ইপি মাইনাস ইআর, তাই না? ডেল এইচ ইকুয়াল টু কি, ইপি মাইনাস ইআর। তাহলে এখন দেখো, প্রোডাক্টের শক্তি কম, উৎপাদের শক্তি বেশি, তাহলে আমি কি বলতে পারি, ইপির মান হচ্ছে কম। দেখো এখানে তুমি খেয়াল করো, এই যে বি হচ্ছে উৎপাদ আর এ হচ্ছে আমাদের বিক্রিয়ক, এ বিক্রিয়ক, বি হচ্ছে উৎপাদ, তাই না? উৎপাদের শক্তিটা দেখো, এই যে উৎপাদের শক্তিটা হচ্ছে এই জায়গায় কম, বিক্রিয়কের শক্তিটা কি এই জায়গায় বেশি। তাহলে দেখো ইপির মান কম আর বিক্রিয়কের মান বেশি, ইয়ার এর মান বেশি, তাহলে যেটা মাইনাস মাইনাস সাইন ওলাটার মান বেশি, তাহলে আলটিমেটলি রেজাল্টটা কি আসবে, নেগেটিভ আসবে। তার মানে ডেল এইচ এর মান নেগেটিভ, মানে কি বিক্রিয়া, তাপ উৎপাদী বিক্রিয়া, রাইট? এটা হচ্ছে আমাদের তাপ উৎপাদী বিক্রিয়া গ্রাফ, এগুলো তোমাদের আগেও পড়ানো হয়েছে। এটা আমাদের তাপ উৎপাদী বিক্রিয়া গ্রাফ, তাই না? আচ্ছা, এখন বলছে উদ্দীপকের আলোকে বিক্রিয়াটির কেপি নির্ণয় করো। আচ্ছা, তাহলে আমার বিক্রিয়াটা কি? বিক্রিয়াটা হচ্ছে এ বিয়োজিত হয়ে তৈরি করতেছে টু বি, টু বি। আচ্ছা, এটা কোন বিক্রিয়াটা? এটা হচ্ছে এই যে M2O4 বিয়োজিত হয়ে তৈরি করতেছে 2NO2, সেম বিক্রিয়া, একই জিনিস। এই বিক্রিয়ার জন্য রাশিমালা প্রতিপাদন করলে যেই রেজাল্ট আসবে, এটার জন্য করলেও আমাদের একই রেজাল্ট আসবে, সেম। তাহলে এখন তুমি বলো, এটার জন্য রাশিমালা প্রতিপাদন পড়াইছি কিনা? ইয়েস। তাহলে এটা তোমরা নিজেরাই পারবা, রাইট? কেপি রাশিমালা। আচ্ছা, তাহলে আমরা দেখলাম এটা আমাদের একটা তাপ উৎপাদী বিক্রিয়া এবং এর জন্য কেপি রাশিমালা। আমি উদ্দীপক দেখে আগে অ্যানালাইসিস করে নিলাম তাপ উৎপাদী বিক্রিয়ার এটা একটা গ্রাফ। ওকে, এখন আমাকে বলছে কেপির রাশিমালা নির্ণয় করতে, সো দিস ইজ ইট, এটাই আমাদের কেপির রাশিমালা। আচ্ছা চলো তো তাহলে আমরা তার পরেরটা দেখি কি বলছে, যে বি এর পরিমাণ বৃদ্ধি করতে তাপমাত্রা ও চাপের একত্রে কি ধরনের পরিবর্তন করতে হবে ব্যাখ্যা করো। মানে লাসা তেলের নীতি, মানে উৎপাদের পরিমাণ বৃদ্ধি করতে। বিক্রিয়াটা কি? বিক্রিয়াটা হচ্ছে এ থেকে বি হচ্ছে একটা বিক্রিয়া, এ হচ্ছে এ থেকে বি, এবং এই জায়গাতে আমাদের ডেল এইচ এর মান কত? ডেল এইচ এর মান হচ্ছে নেগেটিভ, অর্থাৎ তাপ উৎপাদী বিক্রিয়া এটা আমাদের। তো এখন এইখানে বসে উৎপাদের পরিমাণ বৃদ্ধি করতে তাপমাত্রা ও চাপের কি পরিবর্তন করতে হবে? ভাই এটা যদি তোমরা না পারো, এটা কোনো কথা? এটা কোনো কথা? পারবো না? অবশ্যই পারবো। এগুলো প্রতিটা জিনিস তোমাদের পড়ানো, প্রত্যেকটা জিনিস ধরে ধরে তোমাদেরকে পড়ানো আছে। আচ্ছা দেখো তো, এটা কি বিক্রিয়া? এটা হচ্ছে বিক্রিয়ক A2 প্লাস 3B2 বিক্রিয়া করে তৈরি করতেছে 2AB3। তার মানে বিক্রিয়াটা হচ্ছে A2 প্লাস 3B2, এরা বিক্রিয়া করে তৈরি করতেছে 2AB3, এবং এই বিক্রিয়া আমাদের ডেল এইচ এর মান কত? ডেল এইচ এর মান হবে নেগেটিভ। কেন? কারণ তোমরা জানো বিক্রিয়ক উপরে, উৎপাদ নিচে, তাই না? এটা রাজশাহী বোর্ড 2022 সালে আসছে, ফাইন। এখন তোমাকে বলছে উদ্দীপকের AB3 যৌগের আকৃতি ও বন্ধন কোণ সংকরণের মাধ্যমে ব্যাখ্যা করো। এটা যদিও এই চ্যাপ্টারের টপিক না, এটা হচ্ছে অ্যামোনিয়া এর বন্ধন কোণ। অ্যামোনিয়া, এই অ্যামোনিয়া এর আকৃতি ও বন্ধন কোণ। তোমরা জানো অ্যামোনিয়াতে, অ্যামোনিয়ার আকৃতি কি? চতুস্তলকীয়। সংকরায়ন হচ্ছে sp3, এটার তোমরা জানো এটা আমাদের মৌলের পর্যায়বৃত্ত ধর্মের মধ্যে আছে sp3, এবং এটা আকৃতি কেমন? চতুস্তলকীয়, চতুস্তলকীয়, রাইট? এটা কি চতুস্তলকীয়? আচ্ছা দেখো, sp3 হলে চতুস্তলকীয় হওয়ার কথা ছিল, কিন্তু এটার মধ্যে একটা কি আছে? মুক্তজোড় আছে। মুক্তজোড় থাকলে আকৃতি চেঞ্জ হয়ে যায়, বিকৃত হয়ে যায়। তখন এটা জানি কেমন? ত্রিভুজীয় পিরামিড। এটা কিরকম বলো তো? ত্রিভুজীয়, ত্রিভুজীয় পিরামিড, পিরামিড। এখন আর এটা চতুস্তলকীয় নাই, ত্রিভুজীয় পিরামিড। এবং বন্ধন কোণ কত ডিগ্রি? 160 ডিগ্রি, তাই না? এটা কিন্তু তোমরা আমাদের আমাদের কোন ক্লাস বলো তো? মৌলের পর্যায়বৃত্ত ধর্মের ক্লাসে পড়ছো। তো এইটা তোমাকে ব্যাখ্যা করতে বলছে, এবং তোমরা জানো এটা ব্যাখ্যা করতে হয় কি দিয়ে? ভিএসই পিআর রুল দিয়ে। ভিএসই পিআর রুল, বন্ড পেয়ার রিপালশন ইজ, ওই যে দেখছো না, লোন পেয়ার রিপালশন ইজ গ্রেটার দেন লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশন ইজ গ্রেটার দেন বন্ড পেয়ার রিপালশন। তো মৌলের পর্যায়বৃত্ত ধর্মেই কিন্তু তোমাদেরকে এগুলো আমরা পড়াইছি, রাইট? ওকে, দ্যাটস ইট, খুবই সহজ। তো এর পরেরটাতে কি বলছে? উদ্দীপকের AB3 যৌগটি শিল্প উৎপাদন প্রক্রিয়ায় সর্বোচ্চ পরিমাণ উৎপাদ প্রাপ্তির শর্তসমূহ লেখো। বলো এটা কোন বিক্রিয়া? নাইট্রোজেন প্লাস 3 অণু হাইড্রোজেন বিক্রিয়া করে তৈরি করতেছে 2 অণু অ্যামোনিয়া, হেবারবস, রাইট? আচ্ছা, তো এটাতে সর্বোচ্চ পরিমাণ শর্ত, এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া। তাপমাত্রা কি পরিবর্তন করতে হবে, চাপের কি পরিবর্তন করতে হবে, ঘনমাত্রার কি করতে হবে, এবং যেহেতু এটা হেবারবস বিক্রিয়া, সো এইখানে উৎপন্ন করলো তাপমাত্রা, চাপ, প্রভাবক কতটুকু তো রাখতে হবে, আমাদের কি কি রাখতে হবে জাস্ট একটু লিখে দিবা। কিভাবে লিখতে হবে সেগুলো আমি ক্লাসের মধ্যে কিন্তু তোমাদেরকে দেখাই দিছি, রাইট? ওকে, ফাইন। তাহলে আমরা তারপরটাতে যাই। A2 প্লাস 3B2 বিক্রিয়া করে তৈরি করে 2AB3, ডেল এইচ এর মান দেওয়া হচ্ছে নেগেটিভ,
বলছে 25°C তাপমাত্রায় কেপির মান দেওয়া আছে 0.425 অ্যাটমসফিয়ার। বিক্রিয়াটির কেসির মান নির্ণয় করো। আল্লাহ, এটা কোনো কথা? কেপি দিয়ে দিছে, কেসি বের করতে বলছে। আল্লাহ, কেপি দিয়ে দিছে, কেসি বের করতে বলছে। কেপি ইকুয়াল টু কি? কেসি আর টি টু দি পাওয়ার টেল এন। হ্যাঁ, জাস্ট মান বসাই দিবা। আর বসাবো কোন এককে? আর বসাবো 0.0821 লিটার অ্যাটমসফিয়ার এককে। তাপমাত্রা হচ্ছে কেলভিন এককে। জাস্ট বসাই দিবা, কেপির মান বসাবে, কেসি চলে আসবে। ভূত করাইছি এগুলো তোমাদেরকে, রাইট? আচ্ছা, চলো তারপরেরটা যাই। উদ্দীপকের বিক্রিয়াটিতে তাপমাত্রা, চাপ ও ঘনমাত্রা পরিবর্তন করলে সাম্যাবস্থার কি পরিবর্তন করবে বিশ্লেষণ করো। দেখছো লাসাতিলের নীতি। খেয়াল করো তো, প্রতিটা প্রশ্নেই কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখো, ঘ নাম্বারের প্রশ্নটা কি আসতেছে? লাসাতিলের নীতি আসতেছে, রাইট? গ নাম্বারে কেপিগিসি রিলেটেড একটা কিছু আসতেছে, আর ঘ নাম্বারে কি আসতেছে? লাসাতিলের নীতি আসতেছে। তাহলে বুঝতেছো লাসাতিলের নীতি কতটা ইম্পর্টেন্ট? হ্যাঁ, এবং এটা কিন্তু তোমরা ছোটবেলা থেকে পড়ে আসছো, তাই না? তো এটাও কিন্তু হেবারবোস বিক্রিয়া, তাই না? তাহলে আশা করি কি হবে, তোমরা নিজেরাই পারবা উত্তর দিতে। চলো আমরা তার পরেরটাতে যাই। ঢাকা বোর্ড 2023-এ যেটা আসছে, এ বিয়োজিত হয়ে তৈরি করে বি প্লাস জেড। আচ্ছা, এবং তাপ, তার মানে প্লাস তাপ দেওয়া এখানে। তো প্লাস তাপ যদি এখানে হয়, তার মানে আমি এখান থেকে লিখতেই পারি না ডেল এইচ ইকুয়াল টু কি হবে আমাদের? এখান থেকে আমি লিখতেই পারি ডেল এইচ হবে আমাদের নেগেটিভ, তাই না? এই যে উৎপাদের সাথে প্লাস তাপ, তার মানে তাপ উৎপাদী বিক্রিয়া। হ্যাঁ, উৎপাদের সাথে প্লাস তাপ মানে তাপ উৎপাদী বিক্রিয়া। আর উৎপাদের সাথে যদি মাইনাস তাপ থাকে তাহলে হবে তাপহারী বিক্রিয়া। আচ্ছা, এই বিক্রিয়ার কেপি দিয়ে দিচ্ছে দেখো 1 অ্যাটমসফিয়ার, এটা ঢাকা বোর্ডে আসছে। এবং বলছে উদ্দীপকের বিক্রিয়ায় সাম্যাবস্থায় 20% বিক্রিয়ক বিয়োজিত হলে প্রয়োজনীয় চাপের মান নির্ণয় করো। আচ্ছা, একটু জিনিস খেয়াল করো তো কি দিছে। দেখো 20%, পার্সেন্টের সাথে কি আছে? বিয়োজিত ওয়ার্ডটা আছে। 20% বিক্রিয়ক বিয়োজিত। তার মানে কি? তার মানে কি? তুমি বলো ভাইয়া, তার মানে কি? তার মানে আমার এখানে কি কি দেওয়া আছে তুমি খেয়াল করো। আমার এখানে আলফা দেওয়া আছে 20%, আলফা দেওয়া আছে 20%, এবং 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 এই বিক্রিয়ার কেপি দেওয়া আছে 1 অ্যাটমসফিয়ার। তোমাকে কি করতে হবে? এইখান থেকে চাপের মান বের করতে হবে, পি ইকুয়াল টু হোয়াট, এটা বের করতে হবে। এবং এই বিক্রিয়াটা কোন বিক্রিয়া? দেখো তো এটা কোন বিক্রিয়া? এই যে এ থেকে বি প্লাস জেড হচ্ছে, এটা হচ্ছে আমাদের এই বিক্রিয়া। দেখো এই যে PCl5 বিয়োজিত হয়ে তৈরি করে PCl3 প্লাস Cl2। হ্যাঁ, দুইটা কিভাবে একই বিক্রিয়া হইলো? কারণটা হচ্ছে দেখো, এটা এক মোল, এটাও এক মোল, এটাও এক মোল। এখানে দেখো তো, দেখো একটা বিক্রিয়ক একটা বিক্রিয়ক ভেঙে দুইটা উৎপাদ তৈরি করে, এখানেও একটা বিক্রিয়ক ভেঙে দুইটা উৎপাদ তৈরি করে। এটার সামনে মোল সংখ্যা এক, বিক্রিয়কের সামনেও এক, এইটার সামনে এক, এটার সামনে এক, এটার সামনে এক, এটার সামনে এক। তাহলে আলটিমেটলি আসলে এটা কি বিক্রিয়া? একই বিক্রিয়া। বুঝতে পারছো? এখন এই বিক্রিয়ার জন্য তোমাকে বলছে যে বিয়োজনের মাত্রা দেওয়া আছে, তোমাকে চাপ বের করতে বলছে। তো তুমি জানো আমাদের এই বিক্রিয়ার জন্য কেপি ইকুয়াল টু কি? আমরা ডিরেক্টলি জানি কেপি ইকুয়াল টু হচ্ছে আলফা স্কোয়ার পি ডিভাইড বাই 1 মাইনাস আলফা স্কোয়ার। এই সূত্রগুলো মুখস্থ করে ফেলতে বলছিলাম, তাই না? তো তুমি এইখানে জাস্ট এই দেখো, তুমি সবার মান জানো, তুমি কেপির মান জানো। দেখো কেপির মান দিয়ে দিচ্ছে 1, এবং আলফার মান আমাদের বসাইতে হবে 0.2 স্কোয়ার, পি এর মানটা আমরা বের করব 1 মাইনাস 0.2 হোল স্কোয়ার। আচ্ছা, কথা হচ্ছে এখান থেকে সব জানি, জাস্ট পি এর মানটা বের করে নিব, তাই না? এটা তোমরা নিজেরাই করতে পারবা, এটা তোমরা নিজেরাই করতে পারবে। এতে তোমাদের কারোরই কোনো সমস্যা হওয়ার কথা না, তাই না? কারোরই কোনো প্রবলেম হওয়ার কিন্তু আমাদের এই জায়গাতে কথা না। তাইলে ভাইয়া কথা হচ্ছে, তাহলে প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে তোমাকে কিন্তু এই সূত্রটা প্রতিপাদন করে নিতে হবে। তো পরীক্ষায় মানে একাডেমিকে এমসিকিউতে তুমি ডিরেক্টলি সূত্র অ্যাপ্লাই করবা, অ্যাডমিশনও ডিরেক্টলি সূত্র অ্যাপ্লাই করবা, বাট একাডেমিকের জন্য তোমার কিন্তু এই সূত্রটা প্রতিপাদন করতে হবে। তাহলে এই যে এ বিয়োজিত হয়ে তৈরি করতেছে বি প্লাস জেড, এইখান থেকে আমি লিখবো টি ইকুয়াল টু 0 সেকেন্ডে, এটা 1, এটা 0, এটা 0। ইকুইলিব্রিয়ামে গেলে আমি লিখবো 1 মাইনাস আলফা, এটা আলফা, এটা আলফা। এইখান থেকে আমি লিখবো সুতরাং সাম্যাবস্থায় ইকুইলিব্রিয়ামে মোট মোল, মানে সাম্যাবস্থায় মোট মোল কত হবে? 1 মাইনাস আলফা প্লাস আলফা প্লাস আলফা, অর্থাৎ 1 প্লাস আলফা। এইখান থেকে তুমি আংশিক চাপ বের করে ডট 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 ডট, বাকিটা তোমরা নিজেরাই পারবা, কারণ এগুলো আমি অনেক করাইছি তোমাদেরকে ক্লাসের মধ্যে, রাইট? তাহলে কি করতে হবে? আমাদের এই রাশিমালাটা প্রতিপাদন করে নিতে হবে। রাশিমালাটা প্রতিপাদন করে তারপরে তুমি আলফার মান বসাই দিবা। রাশিমালা প্রতিপাদন করে তারপরে কি করবা? আলফার ভ্যালুটা বসাই দিবা। দ্যাটস ইট, তোমার অঙ্ক হয়ে গেছে। তো এইটা ডিরেক্টলি বসায়ও না, যখন এরকম ডিরেক্টলি বিয়োজন মাত্রা দেওয়া থাকবে বোর্ড পরীক্ষাতে, হ্যাঁ এইখান থেকে করলেও নাম্বার দেওয়ার কথা,
তোমাদের রাশিমালা প্রতিপাদন না করে তুমি ডিরেক্টলি ফর্মুলাটা লিখেও যদি করো তাও তোমাকে নাম্বার দেওয়ার কথা, বোর্ডে নাম্বার দিবে। বাট স্টিল কিছু কিছু টিচার আছে তোমার টেস্ট পরীক্ষা বা প্রি টেস্ট পরীক্ষা বা ইয়ার ফাইনাল পরীক্ষাতে, কলেজের অনেক টিচার আছে কলেজে যারা তোমাকে নাম্বার দিবে না, হয়তো নাম্বার কেটে দিবে কিছু। তো এই কারণে তুমি রিস্ক ফ্রি থাকার জন্য তুমি হচ্ছে এই অংশটুকু করে প্রতিপাদন করে তারপরে মানটা বসাবা। রিস্ক ফ্রি থাকার জন্য রাশিমালা প্রতিপাদন করে তারপরে তুমি মানটা বসাবা। ঠিক আছে, ডিরেক্টলি করার দরকার নেই একাডেমিকের জন্য। ঠিক আছে, এটা একটু মাথায় রেখো, জাস্ট তুমি রিস্ক ফ্রি থাকার জন্য। তবে এইটা থেকে করলেও সঠিক এবং তোমাকে নাম্বার দিবে, বোর্ডে নাম্বার দিবে। ওকে, তারপরে রিস্ক ফ্রি থাকার জন্য পুরোটা প্রতিপাদন করে বসানোটাই শ্রেয়। ওকে, চলো তারপরেরটাতে যাই। বলছে উদ্দীপকের বিক্রিয়াটাতে অধিক উৎপাদ পাওয়ার জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করতে হবে তা যুক্তিসহ বিশ্লেষণ করো। করাইতে হবে, তোমরাই বলো। করাইছি না এগুলো তোমাদেরকে? করাইছি, রাইট? আচ্ছা, লাসা তিলের নীতি, চলো তারপরেরটা। PCl5 বিয়োজিত হয়ে তৈরি করে PCl3 প্লাস Cl2 মাইনাস তাপ, তার মানে আমাদের তাপহারী বিক্রিয়া বলছে। এখানে MX5 এর বিয়োজন মাত্রা 80% এবং পাত্রের আয়তন 2 লিটার। উদ্দীপকের কে নির্ণয় করো, মানে কোনটা বের করবা। দেখো একটা জিনিস বুঝো যে আমার কে বুঝাইছে, এখন কে মান বলতে বুঝাচ্ছে সাম্য ধ্রুবক বের করো। আমাকে বলছে সাম্য ধ্রুবক বের করতে। ওকে, এখন আমি কোন সাম্য ধ্রুবকটা বের করব? আমি কোন সাম্য ধ্রুবকটা বের করব? তো এটা কেপিও বের করতে পারি, কেসিও হইতে পারে, দুইটার একটা যে কোনোটাই হইতে পারে। বাট আমার জন্য কোনটা বের করা শ্রেয়, কোনটা বের করা আমার জন্য উত্তম, কেপি বের করা উত্তম নাকি কেসি বের করা উত্তম? দেখো কেপি যদি আমি বের করতে চাই, আমি তোমাদেরকে কি বলছিলাম, প্রশ্নে যদি চাপ দেওয়া থাকে তাহলে কেপি বের করব, প্রশ্নে যদি চাপ দেওয়া না থাকে তাহলে আমরা কেসি বের করব। তাহলে দেখো আমার এই অঙ্কটাতে আমার কিন্তু আলফার মান দিয়ে দিছে 80% এবং ভি এর মান দেওয়া আছে 2 লিটার। আমার কিন্তু কোনো চাপ দেওয়া নাই। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে এই অঙ্কে কেপি বের করতে হবে না কেসি বের করতে হবে? ভাইয়া কেসি বের করতে হবে। তো কেসি কেমনে বের করবা? খুবই সোজা। MX5 বিয়োজিত হয়ে তৈরি করে MX3 প্লাস X2। আচ্ছা, তাহলে একদম t ইকুয়াল টু 0 সেকেন্ডে এটা 1, এটা 0, এটাও 0। ইকুইলিব্রিয়ামে গেলে দেখো আগে বুঝার ট্রাই করো যে ভাই দেখো বিয়োজন মাত্রা দেওয়া আছে, বিয়োজন মাত্রা দেওয়া থাকলে আমরা সবসময় 1 ধরেই অঙ্ক করব, মানে রাশিমালা প্রতিপাদনের মতো করব। ওকে, তাহলে 1 মাইনাস আলফা আলফা আলফা। ওকে, এবার তোমাকে কি বলতে বলছে, এগুলো সব কি সংখ্যা? এগুলো সব হচ্ছে আমাদের মৌল সংখ্যা। তোমাকে এবার কি বের করতে হবে, কেপি না কেসি? তোমাকে এবার বের করতে হবে কেসি। তো কেসি বের করার জন্য কিন্তু মোট মোল বের করতে হয় না, কেপি বের করতে হলে মোট মোল লাগে। তাহলে কেসি বের করে কেমনে ভাইয়া? এই যে এটার ঘনমাত্রা MX3 এর ঘনমাত্রা বহুতবার করাইছি তোমাদেরকে এগুলা, ইনটু X2 এর ঘনমাত্রা ডিভাইডেড বাই MX5 এর ঘনমাত্রা। MX5 এর ঘনমাত্রা তোমরা সবাই পারবা। বলো তো এখানে যদি কোন মান বসাইতে হবে? সাম্যাবস্থার মান। কি বসাইতে হবে? সাম্যাবস্থার মান বসাইতে হবে। সাম্যাবস্থার কি বসাইতে হবে? ঘনমাত্রা। তোমার এগুলো সব কি সংখ্যা? মূল সংখ্যা। তাহলে কি করতে হবে? আয়তন দিয়ে ভাগ করতে হবে। তাহলে এর মূল সংখ্যা কত? আলফা, একে আয়তন দ্বারা ভাগ, ইনটু এর মূল সংখ্যা কত? আলফা, একে আয়তন দ্বারা ভাগ, ডিভাইডেড বাই এর মূল সংখ্যা কত? 1 মাইনাস আলফা, একে আয়তন দ্বারা ভাগ। আয়তন দ্বারা ভাগ করলে কি ঘনমাত্রায় কনভার্ট হয়ে যায়? সব পড়াইছি তোমাদেরকে। তাহলে কি আসতেছে? আলফা স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা ইনটু ভি, এটা আসতেছে। এইবার দেখো আলফার মানও জানো, ভি এর মানও জানো, মানগুলা বসায় দাও, অ্যান্সার শেষ। কেসির মান চলে আসবে। আলফার মান হচ্ছে 0.8 স্কোয়ার, এখানে আসবে 1 মাইনাস 0.8 ইন্টু ভি এর মান কত? 2 লিটার। বসায় দাও, ক্যালকুলেশন করো, অঙ্ক শেষ। ঠিক আছে, একদম সিম্পল, একদম সিম্পল, রাইট? ওকে, চলো তারপর পরেরটাতে যাই। বলছে উদ্দীপকের আলোকে কোন শর্তে অধিক পরিমাণ উৎপাদ পাওয়া যাবে বিশ্লেষণ করো। একই জিনিস, সেই একই জিনিস ঘুরে ফিরে আসতেছে, অর্থাৎ লাসাতিলের নীতি। তার মানে বুঝো লাসাতিলের নীতি কত ইম্পর্টেন্ট। আচ্ছা, ZY5 বিয়োজিত হয়ে ZY3 আর Y2 তৈরি করে, মানে PCl5 বিয়োজিত হয়ে PCl3 আর Cl2 তৈরি করে, মাইনাস তাপ, তার মানে তাপারি বিক্রিয়া। আচ্ছা, এখন এর বিয়োজন মাত্রা দেওয়া আছে, মোট চাপ দেওয়া আছে, বিক্রিয়াটির কে এর মান নির্ণয় করো। তোমরা বলো এবার তুমি কি বের করবা? এবার কেপি বের করবা না কেসি বের করবা? কেপি বের করবা, রাইট? তো ওইভাবে সূত্রটা প্রতিপাদন করে তারপরে মানগুলা বসায়ও। দেখো এটার কেসির কিন্তু ডিরেক্ট ইকুয়েশনও আমি তোমাদের শিখাই দিছিলাম। ডিরেক্ট ইকুয়েশন যেটা আসে কেসির, সেটা কিন্তু তুমি চাইলে কেসি ডিরেক্টলি এই ইকুয়েশনটা বসাই দিয়েও করতে পারো, দরকার নাই বোর্ডের জন্য পুরোটা ভেঙে ভেঙেই করো। ঠিক সিমিলারলি এই পরের অঙ্কটার ক্ষেত্রে দেখো দিনাজপুর বোর্ড 2021 সালে যেটা আসছে, কে বের করো, কোনটা বের করবা, কেপি না কেসি? কেপি, কেন? চাপ দেওয়া আছে। তবে কেপি রাশিমালাটা বের করে মানগুলা বসাই দিবা। বলো ঘ নাম্বার প্রশ্ন কি হইতে পারে? ঘ নাম্বার প্রশ্নটা কি তোমরাই বলো। উদ্দীপকের বিক্রিয়াটি দেখে কিভাবে সর্বোচ্চ পরিমাণ
উৎপাদ পাওয়া যাবে, তাই না? পারবো না? অবশ্যই পারবো, রাইট? চলো তার পরেরটা দেখি। আচ্ছা, এখন বলছে দুটি ভিন্ন পাত্রে সংঘটিত বিক্রিয়া নিম্নরূপ। আচ্ছা দেখো, এই একটা বিক্রিয়া, এই আরেকটা বিক্রিয়া। আচ্ছা, এখন বলছে ২ নং সমীকরণে অ্যামোনিয়ামের বিয়োজন হার 20% হলে, তার মানে এটা আলফা, প্রমাণ চাপে কেপি কত? প্রমাণ চাপ মানে 1 অ্যাটমসফিয়ার চাপে কেপি বের করতে বলছে। আচ্ছা, তাহলে এই বিক্রিয়ার জন্য কেপি বের করতে বলছে। ভাই পারবি না? আলফার মান হচ্ছে 20%, প্রমাণ চাপ তার মানে পি হচ্ছে 1 অ্যাটমসফিয়ার, এবং তোমার হচ্ছে কেপি ইকুয়াল টু ওয়াট বের করতে বলছে। কিরে, পারবো নাকি পারবো না বলো? এটার জন্য কেপির রাশিমালা মতো করে বের করে আলফার মানটা বসাই দিবা, শেষ, অঙ্ক শেষ, তাই না? পারবো না? এটা বরিশাল বোর্ডে আসছে। আচ্ছা, 2 নং বিক্রিয়ার জন্য কিন্তু, হ্যাঁ, 2 নং বিক্রিয়ার জন্য বলছে। আচ্ছা, এবার বলছে ঘ নাম্বার প্রশ্ন, পাত্র দুটিতে যদি 10 কিলো জুল তাপ যোগ করা হয় তবে উভয় ক্ষেত্রে অ্যামোনিয়ার পরিমাণের কোনো তারতম্য পরিলক্ষিত হবে কি, ব্যাখ্যা করো। তাহলে দেখো, এই বিক্রিয়াটা আমাদের কি বিক্রিয়া বলো তো? এটা হচ্ছে আমাদের আমাদের হচ্ছে তাপ কি বিক্রিয়া? তাপ উৎপাদী বিক্রিয়া। পরের বিক্রিয়াটা আমাদের কি বিক্রিয়া? তাপহারী বিক্রিয়া। আচ্ছা, এখন দেখো, তুমি যদি এই বিক্রিয়ায় তাপ দাও, তাপ উৎপাদী বিক্রিয়াতে তুমি যদি তাপ দাও, তাহলে বিক্রিয়া কোন দিকে যাবে? পেছনের দিকে যাবে। বিক্রিয়াটা পেছনের দিকে যাবে, তার মানে অ্যামোনিয়ার পরিমাণ কমে যাবে। ঠিক সিমিলারলি, তুমি যদি এইটা কি তাপহারী বিক্রিয়া, তাপহারী বিক্রিয়াতে যদি তাপ দাও, তাহলে বিক্রিয়া কোন দিকে যাবে? সামনের দিকে যাবে। আর বিক্রিয়া যদি সামনের দিকে যায়, তাইলেও অ্যামোনিয়ার পরিমাণ কমে যাবে। তাহলে এখন তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে, অ্যামোনিয়ামের পরিমাণের কোনো তারতম্য পরিলক্ষিত হবে কিনা? দুই ক্ষেত্রেই অ্যামোনিয়ার পরিমাণ কি হবে? কমে যাবে। বুঝা গেছে? প্রথম ক্ষেত্রে অ্যামোনিয়ার পরিমাণ কমে যাবে, দ্বিতীয় ক্ষেত্রে অ্যামোনিয়ার পরিমাণ কমে যাবে। এবং মজার ব্যাপার হচ্ছে যে দুই ক্ষেত্রে অ্যামোনিয়ার পরিমাণ কি থাকবে? দেখো, যেখান থেকে যেই পরিমাণ কমবে এখানে একই পরিমাণ কমবে। তাহলে অ্যামোনিয়ার পরিমাণের কি তারতম্য লক্ষ্য হবে? হ্যাঁ, দুই ক্ষেত্রে অ্যামোনিয়ার পরিমাণ কি হবে? কমে যাবে। একদম সিম্পল, ঘনমাত্রার মানে তাপমাত্রার প্রভাব। দুইটা বিক্রিয়াতে তাপমাত্রার প্রভাব আলোচনা করতে বলছে, লাসে তেলের নীতি। ওকে, তারপরেরটা, PCl5 বিয়োজিত হয়ে PCl3 প্লাস Cl2 তৈরি করে। আচ্ছা, তারপর এটা N2 প্লাস H2 বিক্রিয়া করে দুজনে অ্যামোনিয়া তৈরি করে। বলছে 400 কেলভিন তাপমাত্রায় 1.5 অ্যাটমসফিয়ার চাপে 1 নং সাম্য বিক্রিয়াটির বিক্রিয়ক 25% বিয়োজিত হলে কেপি নির্ণয় করো। করাইতে হবে। 1 নং বিক্রিয়ার জন্য কেপি বের করতে বলছে, করাইতে হবে? পারবো না? অবশ্যই পারবো, বস তোর এক একটা। ওকে, এগুলোতে হা হা দিতে মন চায়, তাই না? এইসব ম্যাথ দেখলেই। উদ্দীপকের 2 নং বিক্রিয়ার উপর তাপমাত্রা ও চাপের প্রভাব আলোচনা করো। ওকে, ফাইন, চলো তারপরেরটা। আচ্ছা দেখো, এখন বলছে উদ্দীপকের বিক্রিয়ার কেসি নির্ণয় করো। এবার বলো, বিক্রিয়ক হচ্ছে নিচে, উৎপাদ হচ্ছে উপরে। বিক্রিয়ক নিচে, উৎপাদ উপরে, তাহলে এটা কোন বিক্রিয়া? তোমরাই বলো। এটা হচ্ছে আমাদের ΔH এর মান কি হবে? পজিটিভ, তাপহারী বিক্রিয়া হবে, রাইট? উৎপাদ বিক্রিয়ক হচ্ছে নিচে, উৎপাদ উপরে, তাহলে এটা আমাদের তাপহারী বিক্রিয়া। ফাইন। আচ্ছা, এখন এই বিক্রিয়া চাপ দেওয়া আছে, দেখো চাপ দিয়ে দিচ্ছে 2 অ্যাটমসফিয়ার, তাপমাত্রা দেওয়া, আয়তন দেওয়া আছে 2 লিটার, এবং বলছে 30% AX অবিয়োজিত। আচ্ছা, এই কথাটার মানে কি? দেখো, 30% অবিয়োজিত যদি হয়, তাহলে বিয়োজিত কত? তোমরাই বলো তো, বিয়োজিত কত? তার মানে আমার এখানে বিয়োজিত 30% যদি অবিয়োজিত হয়, তাহলে বিয়োজিত কত? বিয়োজিত হচ্ছে 70%। তাহলে তুমি বলো এখান থেকে, আলফা হচ্ছে 70%, ভি হচ্ছে 2 লিটার, চাপ হচ্ছে তোমার 2 অ্যাটমসফিয়ার। এখন কোশ্চেনটা কি? উদ্দীপকের বিক্রিয়া কেসি নির্ণয় করতে বলছে। কেসি ইকুয়াল টু ওয়াট? বিক্রিয়াটা কি? বিক্রিয়াটা হচ্ছে এ এক্স বিয়োজিত হয়ে তৈরি করে এ প্লাস এক্স। এই বিক্রিয়াটা কোন বিক্রিয়াটা? এই যে PCl5 বিয়োজিত হয়ে তৈরি করে PCl3 প্লাস Cl2। বলো, এটার জন্য কেসি বের করতে পারবা কিনা? অবশ্যই পারবা, অবশ্যই পারবা। পারবা না? অবশ্যই পারবা। ফাইন। এবার ঘ নাম্বারটা তোমরা নিজেরা সলভ করবা। ঘ নাম্বারের উত্তর কি হবে তোমরা নিজেরাই জানো। উদ্দীপকের আলোকে গাণিতিকভাবে ব্যাখ্যা করো, চাপ দ্বিগুণ করলে বিয়োজনের পরিবর্তন হবে কি? চাপ যদি দ্বিগুণ করো, দেখো আগের অঙ্কে মানে প্রথম ক্ষেত্রে, এই যে গ নাম্বারের ক্ষেত্রে, গ নাম্বারে বিয়োজন মাত্রা হচ্ছে 70%। বিয়োজন মাত্রা কত? 70%, রাইট? আয়তন কত? 2 লিটার, চাপ হচ্ছে 2 অ্যাটমসফিয়ার। আচ্ছা, তুমি কিন্তু এই বিক্রিয়ার জন্য কেসি বের করছো। তুমি এই বিক্রিয়ার জন্য কি করছো? কেসি বের করছো। আচ্ছা, পরেরটাতে কি করছে বলছে, উদ্দীপকের আলোতে গাণিতিকভাবে ব্যাখ্যা করো, চাপ দ্বিগুণ করলে বিয়োজন পরিবর্তন হবে কিনা। তো তুমি একটা জিনিস লক্ষ্য করো, ইনিশিয়ালি প্রথম ক্ষেত্রে আলফার মান ছিল 70% এবং চাপ প্রেসার ছিল তোমার কত? 2 অ্যাটমসফিয়ার। 2 অ্যাটমসফিয়ার দেওয়া আছে। এখন
যৌগটার PCl5, তো তার জন্য আমি বের করতে পারি কেপি ইকুয়াল টু এই যে আলফা স্কোয়ার ইন্টু পি ডিভাইড বাই 1 মাইনাস আলফা 1 স্কোয়ার। এটা হচ্ছে প্রথম ক্ষেত্রে। তাহলে এইখানে আমি মানগুলা বসাই দিয়ে আমি কিন্তু এই কেপি তোমরা এই ইকুয়েশনটা ফার্স্টে সলভ মানে প্রমাণ করে নিবা আর কি। এই যে এই সূত্রটা রাশিমালা প্রতিপাদন করে নিও, প্রতিপাদন না করলেও হবে, কোনো সমস্যা নাই। তাহলে আমি প্রথম ডাটার জন্য একটা কেপি বের করে ফেলতে পারি। দ্বিতীয় ক্ষেত্রে কি বলছে, এই অঙ্ক তোমাদেরকে করাইছি। দ্বিতীয় ক্ষেত্রে কি বলছে দেখো, এগুলো সব করানো আছে তোমাদেরকে। হ্যাঁ, দেখবা কি বলছে, চাপ দ্বিগুণ করলে বিয়োজন মাত্রা পরিবর্তন হবে কিনা। এখন দেখো আমরা পরবর্তীতে সেম বিক্রিয়ার জন্য একটা বিক্রিয়াতে যদি চাপ চেঞ্জ করে তাহলে কি কেপির মান চেঞ্জ হয়? না, চাপ চেঞ্জ করলে কেপির মান চেঞ্জ হয় না। কেপির মান কি চেঞ্জ করলে চেঞ্জ হয়? তাপমাত্রা। পড়াইছি কিনা? পড়াইছি। ওকে, তাহলে এখন কি হবে, কেপি ইকুয়াল টু হবে কি আলফা 2 স্কয়ার ইন্টু P2 ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা 2 স্কয়ার। কিন্তু কেপি আলফা 2 1 মাইনাস আলফা 2 স্কয়ার। এখন তোমরা কিন্তু জানো যে ভাইয়া আমার কেপির মান কি থাকে? সেম থাকে। তাহলে এই প্রথম ডেটাগুলো বসে আমি যে কেপির মান পাইলাম, পরে সেম কেপির মানটা আমি এখানে বসাই দিব, কারণ চাপের পরিবর্তনে কেপির মান চেঞ্জ হয় না। তাহলে এখান থেকে আলফা 2 এর ভ্যালুটা, নতুন বিয়োজন মাত্রা কত সেটা বের করতে বলছে, যে বিয়োজন মাত্রার পরিবর্তন হবে কিনা। এই অঙ্ক তোমাদেরকে করাইছি, ক্লাসেই করাইছি, অনেকগুলো করাইছি। আলফা 2 স্কয়ার ইন্টু P2 এর মান হয়ে গেছে চাপ দ্বিগুণ করলে, চাপ দ্বিগুণ করলে তার মানে 4 অ্যাটমসফিয়ার ডিভাইড বাই 1 মাইনাস আলফা 2 স্কয়ার। এখান থেকে ক্যালকুলেশন করলেই আমরা আলফার ভ্যালু পেয়ে যাব। কেপির মান বসাবো, জাস্ট দেখো একটাই অজানা রাশি, সিম্পল ইকুয়েশন সলভ করলেই তুমি আলফার ভ্যালুটা পেয়ে যাবে। এই দ্বিতীয় ক্ষেত্রে আলফা 2 এর মানটা তোমাকে বের করতে বলছে, সরি আলফা 2 এর ভ্যালুটা বের করতে বলছে তোমাকে। ওকে, তাহলে আলফা 2 ইকুয়াল টু হোয়াট, এবং তোমাকে বলছে P2 এর মান হচ্ছে চাপ দ্বিগুণ করছো, তাহলে P2 হয়ে গেছে 4 অ্যাটমসফিয়ার। তাহলে চাপ যদি দ্বিগুণ করি তাহলে আলফার কি পরিবর্তন হবে, ক্লাসে করাইছি, এগুলা ক্লাসে তোমাদেরকে করাইছি। ঠিক আছে, একদম সেম ম্যাথ, সেম ম্যাথ। ওকে, চলো সেম ম্যাথই করানো আছে দেখবা। এরপরটা আসে যশোর বোর্ড 2023 সালে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 লিটার পাত্রের বিয়োজন বিক্রিয়া নিম্নরূপ। আচ্ছা, মানে এক্স বিয়োজিত হয়ে 2y তৈরি করে। তো এক্স বিয়োজিত হয়ে 2y তৈরি করে, এইটা বলো তো কোন বিক্রিয়া? এটা হচ্ছে আমাদের N2O4 বিয়োজিত হয়ে তৈরি করে 2NO2, এই বিক্রিয়া, তাই না? এখন এক্স এর বিয়োজন মাত্রা 40%, বিক্রিয়ার সাম্যদ্রব্য কেপির মান নির্ণয় করো। বলো আমাকে কি করাইতে হবে? সাম্যদ্রব্য কেপির মান নির্ণয় করা আমাকে করাইতে হবে। হ্যাঁ, তোমরাই বলো, রাশিমালার প্রতিপাদন করে আনি না, বিয়োজন মাত্রা বসাই দিবা। আচ্ছা, এখন এই জায়গাটা একটু খেয়াল করো, এই অঙ্কটাতে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 1 লিটার পাত্রের বিয়োজন বিক্রিয়া দেওয়া আছে। এখন কথা হচ্ছে আমি কি এইখানে কেপির রাশিমালা বের করতে পারবো কিনা। প্রথমত কেপি কখন বের করে? কেপির মান বের করতে বলছে। যখন মান বের করতে বলবে তখন তোমার কি দেওয়া থাকতে হবে? প্রশ্নে চাপ দেওয়া থাকতে হবে। তুমি দেখো তো এখানে কি কোথাও চাপ দেওয়া আছে? চাপ দেওয়া নাই। যদি চাপ দেওয়া না থাকে তাহলে আমরা কি বের করব? কেসি বের করব। তাইলে প্রথমে আমরা এইটা থেকে কেসি বের করে নিব। তাইলে টি ইকুয়াল টু 0 সেকেন্ডে, যেহেতু বিয়োজন মাত্রা দেওয়া তাহলে এটা 1, এটা 0। ইকুইলিব্রিয়ামে গেলে আমি কত লিখবো বলতো? 1 মাইনাস আলফা, এখানে লিখবো কত? 12। এখন আমাকে এখান থেকে কেসি বের করে নিতে হবে। তাহলে কেসি কি হবে? ওয়াই এর ঘনমাত্রা স্কয়ার, নিচে যাবে আমাদের এক্স এর ঘনমাত্রা। তাহলে ওয়াই এর ঘনমাত্রা কত হবে বলতো? 2 আলফা ডিভাইডেড বাই হবে ভি স্কয়ার, নিচে আসবে হচ্ছে 1 মাইনাস আলফা ডিভাইডেড বাই ভি। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আসবে 4 আলফা স্কয়ার ডিভাইডেড বাই আসবে 1 মাইনাস আলফা ইন্টু ভি। এইবার দেখো তুমি কিন্তু সবার মান জানো, আলফার মান 40% বসায় দাও। তাহলে 4 ইন্টু 0.4 স্কোয়ার, নিচে আসবে 1 মাইনাস 0.4 ইন্টু ভি এর মান কত বলে দিছে প্রশ্নে? 1 লিটার ইন্টু হচ্ছে 1। তাহলে আমি এখান থেকে কেসি পেয়ে গেলাম। তো কেসি যদি পাই এইবার কেপি বের করতে পারবো। সুতরাং কেপি ইকুয়াল টু কি? কেসি আর টি টু দি পাওয়ার ডেল এন। ওকে, আমি জাস্ট ফরম্যাটটা তোমাদের দেখাই দিলাম। তাহলে দেখো এই অঙ্কটাতে তুমি কিন্তু ডিরেক্টলি কেপি বের করো নাই। কেন? কারণ প্রশ্নে চাপ দেওয়া নেই। তো এটা খেয়াল করতে হবে, যদি প্রশ্নে চাপ দেওয়া থাকে তাহলে আমি কেপি বের করব, যদি প্রশ্নে চাপ দেওয়া না থাকে তাহলে আমি কেসি বের করব। দেখো আমার এখানে কি বলছে? বিক্রিয়াটি সাম্যদ্রব্য কেপির মান বের করো। তো মান বের করার সময় সবসময় দেখতে হবে চাপ দেওয়া আছে কি নাই। আর যদি মান বের করা না বলে তোমাকে বলতো, যদি মান বের করার কথা না বলে তোমাকে বলতো রাশিমালা প্রতিপাদন করো, তাহলে কোনো প্যারা ছিল না।
তখন তুমি ডিরিক লেন্থের রাশিমালাই বের করে ফেলতা। ঠিক আছে? সো আশা করি তোমরা কনসেপ্টগুলো বুঝতে পারতেছো, হ্যাঁ? ওকে। সো আমি এখানে ক্যালকুলেশনগুলো তোমরা ঠিকঠাক মতো কইরো। আমি জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য তাড়াতাড়ি করে যাচ্ছি। এত ক্যালকুলেশন চেক দিচ্ছি না। তোমরা নিজেরা একটু করে নিও, হ্যাঁ? ওকে। চলো তাহলে তারপরেরটা। বিক্রিয়ায় পাত্রের আয়তন দ্বিগুণ বা অর্ধেক করলে বিয়োজন মাত্রা পরিবর্তিত হয় কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। পাত্রের আয়তন চেঞ্জ করলে বিয়োজন মাত্রা পরিবর্তিত হবে কিনা? তো তুমি দেখো এইখান থেকে গ নাম্বার থেকে তুমি কিন্তু কেসির ইকুয়েশন জানো। এই যে 4 আলফা স্কোয়ার 1 মাইনাস আলফা ইন্টু ভি। তাহলে আমি একটু লিখি গ থেকে পাই, গ থেকে পাই, গ থেকে কি পাই? কেসি ইকুয়াল টু কত আসছে? 4 আলফা স্কোয়ার ডিভাইড বাই 1 মাইনাস আলফা ইন্টু ভি, কি তাই না? গ থেকে এটা আসছে না? ওকে, তো এটা হচ্ছে কেসির মান। এখন বলছে কি এই কেসির মান কত সেটাও কিন্তু তুমি জানো। গ থেকে কিন্তু তুমি কেসির মানও পেয়ে গেছো বাক্স, এটা মানে হচ্ছে আমাদের বাক্স। এখন তোমাকে কি বলছে? বিক্রিয়া পাত্রের আয়তন দ্বিগুণ বা অর্ধেক করলে মানে মানে দুইটা বলছে, হ্যাঁ হ্যাঁ মানে মানে আয়তন আয়তন দ্বিগুণ করলে, আয়তন দ্বিগুণ করলে 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 ভি ইকুয়াল টু কত হবে বলতো? 2v। ভি ইকুয়াল টু হয়ে যাবে 2v বা 2 লিটার। ভি ইকুয়াল টু হয়ে যাবে আমাদের 2 লিটার, 2 লিটার। ওকে, এখন দেখো কেসির মান তুমি জানো, বাক্স বাক্স ইকুয়াল টু 4 ইন্টু আলফা 1 স্কোয়ার ডিভাইড বাই 1 মাইনাস আলফা 1 ইন্টু ভি এর মান হবে হচ্ছে এবার কত লিটার? 2 লিটার। তো কেসির মান সেমই থাকবে, কেসির মান তো চেঞ্জ হবে না। আয়তন চেঞ্জ করলে কেসির মান চেঞ্জ হবে না, কি চেঞ্জ করলে জানি হয়? বুঝতে তোমাদের ওকে। আমার এখানে ওই কেসির মানটা সেমই থাকবে, জাস্ট এখানে বসায় দিবা, আলফার আয়তনটা চেঞ্জ করে দিবা। তাহলে এবার কি হয়েছে? এবং আয়তন যদি অর্ধেক করে তাহলে তোমার কি হবে? আয়তন অর্ধেক করলে অর্ধেক করলে করলে তখন ভিটা কি হয়ে যাবে আগের তুলনায়? ভি ইকুয়াল টু কত হবে? হাফ ভি, হাফ লিটার হয়ে যাবে। শুরুতে ছিল 1 লিটার, তাহলে আয়তন দ্বিগুণ করলে হবে 2 লিটার। আর যদি আয়তন অর্ধেক করো 1 লিটার তাহলে হবে কত? 1/2। তো আগে বিয়োজন মাত্রা ছিল 40, তাহলে এই ক্ষেত্রে এখান থেকে ক্যালকুলেশন করে তুমি আলফা 1 এর মান বের করে দেখো এখন তোমার বিয়োজন মাত্রার মানটা কত। ঠিক সিমিলারলি এবার আয়তন অর্ধেক করলে বিয়োজন মাত্রার মানটা কত হবে? দেখো ঠিক সিমিলারলি কেসির মানটা আমরা এখানে বসাই দিব, 4 আলফা 2 স্কোয়ার 1 মাইনাস আলফা 2 1 মাইনাস আলফা 2 ইন্টু হচ্ছে ভি, ভি এর মান কত হবে এবার এখানে? হাফ। ভি এর মান হয়ে যাবে হাফ। এবার এখান থেকে ক্যালকুলেশন করে তুমি আলফা 2 এর ভ্যালুটা বের করে ফেলো। এবার এখান থেকে ক্যালকুলেশন করে আলফা 2 এর ভ্যালুটা বের করে ফেলো। দ্যাটস ইট। তাহলে এবার দেখবা যে আগের সাথে চেঞ্জ হয়েছে কিনা। আগে বিয়োজন মাত্রা ছিল 40%, এখন চাপ দ্বিগুণ করলে মানে আয়তন দ্বিগুণ করলে বিয়োজন মাত্রা কত হয় এবং আয়তন অর্ধেক করলে বিয়োজন মাত্রা কত হয়, এটা তোমাকে ব্যাখ্যা করতে বলছে। ঠিক আছে, এই প্রশ্নটা আমার পছন্দ হয়েছে, যদিও এই টাইপের ম্যাথ তোমাদেরকে ভাই আগে করাইছি। এই টাইপের ম্যাথ কিন্তু ভাইয়া তোমাদেরকে আগে করাইছি, বুঝছো? এগুলো সব কিন্তু তোমাদের আগে করানো আছে, দেখবা তোমাদের টাইপের মধ্যে এই টাইপের ম্যাথ ছিল। তো আশা করি এই কনসেপ্টটাও ক্লিয়ার হয়েছে তোমাদের। ওকে, সো এই ধরনের প্রশ্ন যদি আসে পারবা, এবং খুব সুন্দর প্রশ্ন, আমার ভালো লাগছে প্রশ্নটা। ঢাকা বোর্ডে 2022 সালে যেটা আসছে খুবই সোজা প্রশ্ন। উদ্দীপকের বিক্রিয়া সিস্টেমের মোট চাপ কত হলে AX5 এর বিয়োজন 30% হবে? কেপির মান দিয়ে দিছে, দেখো কেপি দিয়ে দিছে 1 অ্যাটমসফিয়ার, হ্যাঁ, বিয়োজন মাত্রা আলফা দিয়ে দিছে 30%, আর তোমার বলছে চাপ বাইর করতে পারবা না, পারবা না। কেপি ইকুয়াল টু আলফা স্কোয়ার পি ডিভাইড বাই 1 মাইনাস আলফা স্কোয়ার, কেন? AX5 মানে কি? PCl5। রাশিমালা প্রতিপাদন করে বসাই দিবা, একদম সোজা, সব দেওয়া আছে। তারপরটা কি বলছে? তাপমাত্রা স্থির রেখে উদ্দীপকের বিক্রিয়ায় 1 অ্যাটমসফিয়ার চাপ প্রয়োগ করলে AX5 এর বিয়োজন মাত্রা কতটুকু পরিবর্তিত হবে? আচ্ছা, এটা কোনো কথা? পারবা না। এখন কি করছে? চাপ বাড়াই দিছ। আগে চাপ তোমারে কত বের করতে বলছে, এবার তোমাকে চাপটা বাইর করে, মানে কেপির মান তো তুমি জানোই 1 অ্যাটমসফিয়ারই থাকবে। চাপের মান 1.2 বসাবা। আগে চাপের মান বসাইছো, কেপির মান, কেপি ছিল 1, চাপের মানটা তুমি বের করছো আগের অঙ্কে। এই যে আগের অঙ্কে সূত্র তো তোমরা সবাই জানো, এই যে এই সূত্র, কেপি ইকুয়াল টু আলফা স্কোয়ার পি ডিভাইড বাই 1 মাইনাস আলফা স্কোয়ার। এখানে সব বসাই দিছো, চাপের মানটা বের করছো। পরের অঙ্কটাতে কি বলছে? যে চাপটা চেঞ্জ করে 1.2 তে নিয়ে গেছো, তাহলে বিয়োজন মাত্রা কতটুকু পরিবর্তন হবে গাণিতিকভাবে বিশ্লেষণ করো। করাইতে হবে, এটা তোমাদের করাইতে হবে, তোমরাই বলো। হ্যাঁ, ডাল ভাত না। ওই সেম কেপির মান বসাবো, চাপের মানটা 1.2 বসাবো, আলফার মানটা বের করবো, বের করে দেখবো আগেরটাতে আলফা ছিল আমাদের কত? 30%, এখন আলফা পরিবর্তন হয়েছে কিনা, আলফা কত হয়েছে, এটাই তোমাকে বের করতে বলছে। পারবা না, এগুলো করাইছি না আমরা, করছি। চলো তারপরটাতে যাই।
কি বলছে এটাতে? উদ্দীপকের বিক্রিয়াটাতে কেপিকেসির সম্পর্ক স্থাপন করো। কেপিকেসির সম্পর্ক A2 প্লাস 3B2 বিক্রিয়া করে 2AB3 তৈরি করে। কেপিকেসির সম্পর্ক স্থাপন করতে বলছে। তো দেখো এটা কিন্তু গ নম্বরের প্রশ্নে আসছে সম্পর্ক স্থাপন। তো দুইটা ভাবে তুমি করতে পারো। একটা হচ্ছে শর্টকাট। শর্টকাটটা আমি প্রেফার করব না। শর্টকাটটা কি? এই যে এই বিক্রিয়ার জন্য ডেলেন বের করো। এই বিক্রিয়ার ডেলেনের মান কত আসবে? 2 - 4 = -2। সুতরাং কেপি ইকুয়াল টু কি আসবে? কেপি ইকুয়াল টু হচ্ছে কেসি আর টি টু দি পাওয়ার ডেলেন। সো এখানে কি আসবে? কেপি ইকুয়াল টু কেসি আর টি ইনভার্স 2। তাহলে এখানে কে বড়? কেপি বড় না কেসি বড়? এই যে পড়াইছিলাম ডেলেন যদি নেগেটিভ হয়, যে বিক্রিয়ার ডেলেন নেগেটিভ ওই বিক্রিয়ার কেসি গ্রেটার দেন কেপি, কেসি গ্রেটার দেন কেপি। এটাই হচ্ছে কেপি কেসি সম্পর্ক। এটাই তোমাকে বের করতে বলছে। এইভাবেও করতে পারো, বাট এইভাবে করলে গ নাম্বারের প্রশ্নের জন্য টিচাররা মন খারাপ করবে, টিচাররা তোমার ফুল মার্কস দিবে না। তাহলে ফুল মার্কস কিভাবে দিবে? ফুল মার্কস দিবে হচ্ছে এইভাবে, এই যে তুমি এই বিক্রিয়ার জন্য কেসির ইকুয়েশন লিখবা। কেমনে লিখবা কেসির ইকুয়েশন? ওই যে শিখাইছিলাম তোমাদেরকে, এই যে দেখো তোমাদেরকে শিখাইছিলাম যে উৎপাদের ঘনমাত্রা AB3 এর ঘনমাত্রা স্কয়ার, নিচে আসবে A2 এর ঘনমাত্রা গুণন B2 এর ঘনমাত্রা কিউব। এই জিনিসটা কি আবার এইভাবেও লেখা যায়? দেখো দেখো ওই যে পড়াইছিলাম রাশিমালা প্রতিপাদন, এই যে সম্পর্ক প্রতিপাদন, সি অফ AB3 স্কয়ার সি অফ A2 ইন্টু সি অফ B2 কিউব। দেখো এইভাবেও কিন্তু করানো যায়, তাই না? এরপরে এটার জন্য কেপির রাশিমালা তোমাকে বললাম লিখতে। কেপির রাশিমালা কিভাবে? কেপির রাশিমালা লিখবা পি অফ AB3 স্কয়ার পি অফ A2 ইন্টু পি অফ B2 কিউব, তাই না? আচ্ছা, তাহলে এখন তুমি বলো এখানে পি এর পরিবর্তে আবার আমরা লিখতে পারি সিআরটি, সিআরটি টু দি অফ AB3 স্কয়ার। পি এর পরিবর্তে লেখা যায় সিআরটি। কিভাবে? এটাও তোমাদের দেখাইছি, ক্লাসের মধ্যে সব দেখাইছি। হ্যাঁ, এগুলো তোমাদের ক্লাসের মধ্যে সব দেখানো আছে, কারণ আমি এই যে এখানে লিখে দিব না, সাইড নোট দিয়ে দিব না। ওকে, নিচে আসবে কি সিআরটি অফ A2 ইন্টু সিআরটি অফ B2, তারপরে কি কিউ। কেন? তাহলে এবার এখান থেকে সিআরটি কিভাবে আসছে সেটা লিখতেছি। এবার তোমরা তো জানো আমি তোমাদেরকে শিখাইছিলাম আর টি, এটার জন্য AB3 A2 B2 এগুলো লেখা লাগে না, নিচেরটা লেখা লাগে না, কারণ আর টি সবার জন্য সেম। তো এই জন্য আমি সিটাকে আলাদা করে নিয়ে আসি, সি অফ AB3 উপরে আছে স্কোয়ার, আর আর-টিকে আলাদা করে লিখলাম আর-টি। এই আর-টির সাথে AB3 করে আলাদা করে লিখতে হবে না, কারণ এগুলো সবার জন্য সেম। তাহলে এটা হবে স্কোয়ার, এগুলো পড়াইছি তোমাদেরকে আগে। এবার এখানে দেখো সি অফ A2 এই ইন্টু সি অফ B2 আবার কিউব। আর এই যে দুইটা আর-টি আছে, দেখো এখানে একটা আর-টি এখানে একটা আর-টি, এই আর-টির জন্য কিন্তু A2 আলাদা করে লিখতে হবে না। তাহলে এই আর-টি থাকবে। আর দেখো এখানে একটা আর-টি আছে, এই আর-টির নিচে B2 লেখার দরকার নাই, উপরে পাওয়ারটা খালি দিতে হবে। তাহলে এবার এখান থেকে দেখো ক্যালকুলেশন করলে তুমি দেখো এইটা কিন্তু এইটার সমান, সেম জিনিস। দেখো সেম জিনিস, তার মানে এটার পরিবর্তে আমি লিখতে পারি কেসি ইন্টু এখানে আর-টির পরিবর্তে আমি লিখতে পারি 2 - 4। তাহলে কি আসতেছে? কেসি ইন্টু আর-টি ইনভার্স 2, অর্থাৎ কেপি ইকুয়াল টু কেসি আর-টি ইনভার্স 2। এখন তোমাদের পড়াইছি এগুলো, রাশিমালার প্রতিপাদন তোমাদেরকে আগেও করানো হইছে, তাই না? তো একই জিনিস, তুমি এটা এভাবেও করতে পারো, অথবা এটা হচ্ছে অথবা। তবে এইটা সাধারণত খ নাম্বার 2 নাম্বার প্রশ্ন আসলে এভাবে কইরো, আর গ ঘতে আসলে এভাবে করাটাই শ্রেয়। টিচাররা অনেক সময় একটু নাম্বার দিতে চায় না, বাট ওইভাবে করলেও তোমার অ্যান্সারটা কারেক্ট, তোমাকে ফুল নাম্বার দেওয়া উচিত। বাট যেহেতু বোর্ড পরীক্ষা, সেইভাবে করাটাই ভালো, এইভাবে করে করে করবা, ঠিক আছে? আমরা যদি এবার আমাদের পরের ম্যাটটার দিকে দেখি, তাহলে দেখো এইখানে যে প্রশ্নটা আছে, এই প্রশ্নটা না লাসের দিলের নীতি দিয়ে সলভ করা যাইতো, কিন্তু একটা সমস্যা আছে এই জায়গাতে। সমস্যাটা হচ্ছে এটা লাসের দিলের নীতি দিয়ে সলভ করা যাবে না, এবং এইখানে পর্যাপ্ত পরিমাণ ডেটাও দেওয়া নাই। পর্যাপ্ত পরিমাণ ডেটা না থাকার কারণে তুমি এখানে অঙ্কও করতে পারবে না। তো এই প্রবলেমটা আছে, এটা অনেক গাইডের মধ্যে বা অনেক সাপ্লিমেন্টে আমি দেখছি জোর করে মিলাই দিছে, বাট এটা আসলে জোর করে মিলাই দেওয়ার মতো প্রশ্ন না। কারণ এইখানে করা যেত একটা ওয়েতে, সেটা হচ্ছে যদি ডেলএইচ এর মানটা দেওয়া থাকতো। ডেলএইচ এর মানও দেওয়া নাই, যেহেতু তাপমাত্রা চেঞ্জ হয়েছে, সো ভ্যান টফের সমীকরণ দিয়ে ডেলএইচ এর মানটা দেওয়া থাকলে অঙ্কটা করা যেত। এখন এইটার জন্য ডেলএইচ এর মান দেওয়া নাই, সো যেহেতু দেওয়া নাই, সো আমি এই অঙ্কটাতে কোনোভাবেই করতে পারবো না। সো এটা গাণিতিকভাবে করা যাবে না,
টিচার এটা আসলে বেসিক্যালি টিচার লাসাতিলের নীতি দিয়েই ব্যাখ্যা করতে বলছিল। হয়তো কোনো কারণে অঙ্কে কোনো একটা মিস্টেক হয়ে গেছে। হয়তো এরকম ছিল এখানে 0.6 অ্যাটমসফিয়ার ছিল। হ্যাঁ? তাইলে তুমি এই অঙ্কটা করে ফেলতে পারতা। লাসাতিলের নীতি দিয়েই ব্যাখ্যা করতে পারতা। বাট তোমাকে কিন্তু একবারও কোথাও বলে নাই গাণিতিকভাবে ব্যাখ্যা করো, সেটা বলে নাই। তোমাকে বলছে ১ নং আর ২ নং কোন ক্ষেত্রে উৎপাদের পরিমাণ সর্বাধিক হবে বিশ্লেষণ করো বা মূল্যায়ন করো। তার মানে টিচার লাসাতিলের নীতিই চাইছিল। কিন্তু প্রবলেম হচ্ছে ডেটাটা দিতে গিয়ে টিচার একটু উল্টাপাল্টা করে ফেলছে বা কোনো কারণে প্রশ্নের মিস্টেক ছিল। তো দ্যাটস ওয়াই এই প্রবলেমটা আসলে সলভ করা যাচ্ছে না। কিভাবে দেখো? যে এটা একটা তাপহারী বিক্রিয়া। তাহলে তাপহারী বিক্রিয়াতে এই ২৫ আর ৮০ র মধ্যে কত তাপমাত্রায় বিক্রিয়ার উৎপাদ বেশি হবে? ভাই তাপহারী বিক্রিয়াতে তাপমাত্রা বাড়লে উৎপাদ বেশি হয়। তাহলে কি? এই ২ নাম্বার ক্ষেত্রে উৎপাদের পরিমাণ বেশি হবে তাপমাত্রার কারণে। আবার দেখো এই চাপের ক্ষেত্রে আমরা কি জানি? এইটাতে উৎপাদের গ্যাস বিক্রিয়কের গ্যাসীয় মৌল হচ্ছে ১, উৎপাদের গ্যাসীয় মৌল হচ্ছে ২। তাহলে এখন যদি চাপ বাড়াই, বিক্রিয়া কোন দিকে যাবে? পেছনের দিকে যাবে। তাহলে দেখো এই চাপ কি এখানে বেশি? তাহলে এ আবার বলতেছে বিক্রিয়া পেছনে যাবে। তাপমাত্রা বলতেছে বিক্রিয়া সামনে যাবে। ৬ অ্যাটমসফিয়ার বলতেছে বিক্রিয়া পেছনে যাবে। তাহলে আমি কোন ডিসিশনে যাব? তো এইজন্য ব্যাখ্যা করা যাচ্ছে না। বাট যদি এখানে চাপটা কম হইতো, 0.6 হইতো, তাহলে এখানে চাপ বেশি। এইখানে চাপ বেশি। তাই না? আর এখানে চাপ কি? কম। তাহলে চাপ কম হইলে কি হবে? বিক্রিয়া সামনের দিকে যাবে। তাহলে ২ টা শর্তই বিক্রিয়া সামনের দিকে মুভ করাইতেছে। তাহলে আমি বলতাম বিক্রিয়াটা ২ নাম্বার ক্ষেত্রে উৎপাদের পরিমাণ সর্বাধিক হবে। লাসাতিলের নীতি দিয়েই ব্যাখ্যা করার কথা এটা। বাট পর্যাপ্ত পরিমাণ ডাটা দেওয়া নাই। অনেকেই দেখছি এটাতে অঙ্ক করে দিছে। এখানে অঙ্ক করা যাবেই না, আপনি করবেন কেমনে? এখানে ম্যাথমেটিক্যাল এটা সলভ করা যাবেই না। যেহেতু ডেল এইচ এর মান দেওয়া নাই, সো অনেক সাপ্লিমেন্টে জোর করে হাবিজাবি দিয়ে করছে, এটা করার দরকার নাই। ঠিক আছে? এটা কোনো ম্যাথমেটিক্যাল কোনো কিছু আসে নাই। এটা বেসিক্যালি লাসাতিলের নীতি চাইছিল টিচার, ভুল হয়ে গেছে প্রশ্নের মধ্যে। ঠিক আছে? আর আপনি হুদাই অঙ্ক করতেছেন এবং অঙ্ক করতেছেন, ভুল অঙ্ক করতেছেন। তো সেটাও করা যাবে না। ক্লিয়ার? ওকে। তো আশা করি বুঝতে পারছো যে এই প্রবলেমে এই প্রশ্নটার মধ্যে ভুল আছে। ওকে? পর্যাপ্ত পরিমাণ ডাটা নাই এবং ভুল আছে। চলো আমরা তার পরেরটাতে যাই। কি বলছে দেখো তো যে উদ্দীপকের সমীকরণটির জন্য কেপি ও কেসি এর মধ্যে একটি সম্পর্ক প্রতিষ্ঠা করো। মাত্র শিখাইছি। এটার জন্য কেপি কেসির সম্পর্ক পারবি না? নিজেরা করবি। সম্পর্ক প্রতিপাদন কিন্তু ঠিক আছে, রাশিমালা না, সম্পর্ক প্রতিপাদন। ওকে ফাইন। তারপরেরটা উদ্দীপকের বিক্রিয়া থেকে কিভাবে অধিক পরিমাণ উৎপাদ পাওয়া যায় বিশ্লেষণ করো। আল্লাহ, এটা করাইতে হবে? নিজেরাই পারবো। চলো তারপরেরটাতে যাই। উদ্দীপকের এক্স এর মান নির্ণয় করো। কি বলছে? এক্স ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 1 অ্যাটমসফিয়ার চাপে ৩০ লিটার আয়তনের একটি পাত্রে PCl5 এর বিয়োজন বিক্রিয়ায় সাম্যাবস্থায় 20% PCl5 বিয়োজিত অবস্থা থাকে। উক্ত তাপমাত্রায় বিক্রিয়াটির কেপি দেওয়া আছে। এক্স এর মান বের করতে বলছে। কত সোজা দেখো। কত সোজা তুমি দেখো, কেপি দেওয়া আছে। তো এই বিক্রিয়ার জন্য আমি একবার ডিরেক্টলি লিখি কেপি ইকুয়াল টু কি? আলফা স্কয়ার পি ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা স্কয়ার। সো দেখো কেপি জানি, আলফার মান জানি, তারপরে চাপও জানি, চাপের মানও জানি। সো এইখানে বসাই দিলে আমি কিন্তু এই যে কেপি জানি। আচ্ছা কি বলছো? কেপি দেওয়া আছে। PCl5 এর বিয়োজন বিক্রিয়ায় সাম্যাবস্থায় 20% PCl5 বিয়োজিত হয়। ফাইন। উক্ত তাপমাত্রায় বিক্রিয়াটির কেপি জানি। আচ্ছা, তো কেপি জানি, তোমাকে এক্স এর মান বের করতে বলছে। আল্লাহ, কেপি তো দেওয়াই আছে। তো দেখো কেপি জানি, কেপি ইকুয়াল টু আমি জানি। এখন এখন হচ্ছে এই বিক্রিয়ার জন্য আমাকে কেসির ভ্যালু বের করতে হবে। তাইলে আমি তাপমাত্রা পেয়ে যাব। তো তুমি দেখো এইখান থেকে আগে কেসি বের করো। এখান থেকে তুমি আগে কেসি বের করো। এই PCl5 এর জন্য কেসি বের করবা। কেন বলতেছি আগে একটু শোনো। কেন কেসি বের করতে হবে? PCl3 প্লাস Cl2। আচ্ছা, এই বিক্রিয়ার জন্য তুমি কেসি বের করে নিবা। দেখো আলফার মান আমি জানি 20%। আয়তন জানি, পাত্রের আয়তন জানি 30 লিটার। তো সবকিছু করে তুমি এখান থেকে কেসি বের করে নিবে। আমি একবারে লিখে দিই, কেসির মান হবে আলফা স্কয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা ইনটু ভি। করছি এগুলো অনেক। আলফার মান তুমি জানো 0.2 স্কয়ার, নিচে কত আসতেছে? আসতেছে 1 মাইনাস 0.2 ইনটু ভি এর মান হচ্ছে 30। দেখো এগুলো কিন্তু তুমি করছো, এটা কিন্তু তোমাকে করাইছি ভাইয়া আগে, তাই না? এখান থেকে তুমি কেসি বের করে ফেললা। ফাইন, তুমি কেসি পায়া গেল। এবার তুমি দেখো তুমি কি জানো? কেপি ইকুয়াল টু হচ্ছে কেসি আর টি টু দি পাওয়ার ডেল এন। তোমাকে কি বের করতে বলছে? তাপমাত্রা বের করতে বলছে। এক্স এক্স এর মানটা বের করতে বলছে। এক্স এর মান, উদ্দীপকে এক্স এর মান মানে তাপমাত্রার মান বের করতে বলছে। তো তাপমাত্রা কেপি কেসির কোন ইকুয়েশনের মধ্যে থাকে? একমাত্র এই ইকুয়েশনের মধ্যে থাকে। এখন এই ইকুয়েশনে কেপির মানটা দেওয়া আছে 0.0417, এটা দেওয়া আছে। তারপরে আর এর মানটা আমি জানি 0.0821
টি এর মানটাই আমাকে বের করতে বলছে। টি ডেলেন এর মান কত এই বিক্রিয়ার জন্য? ডেলেন এর মান হচ্ছে 1। তাহলে এখন তুমি বলো তোমার কেসির মানটা লাগবে কিনা? তাপমাত্রা বের করতে গেলে লাগবে। তো তুমি কি এই বিক্রিয়া থেকে কেসির মান বের করতে পারবা না? পর্যাপ্তবার ডাটা দেওয়া আছে কেসির, জাস্ট কেসির মান তো আমি বের করছি বাক্স। সো এইখান থেকে ক্যালকুলেশন করলেই তোমার টি ইকুয়াল টু মানটা চলে আসবে। ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটাই হচ্ছে তোমার তাপমাত্রার মানটা কত। ঠিক আছে? এটাও আমাদের দিনাজপুর বোর্ডে আসছে 2023 সালে। খুবই সোজা প্রশ্ন, পেরানোর কোনো দরকার নাই। দেখো কেপি দেওয়া আছে, বিয়োজন মাত্রা দেওয়া আছে, সব ডাটাই দেওয়া আছে, তাপমাত্রা বের করতে বলছে। তো তাপমাত্রা আমার কেবল এই ইকুয়েশনই আছে। এই ইকুয়েশনে কেপি জানি, সব জানি, কেসি জানি না। তাহলে কেসিরা সামাও বের করে নিব, আর কেসি বের করা ডাটা তো দেওয়াই আছে, শেষ। ওকে, চলো তারপরেরটা দেখি। বলছে তাপমাত্রা স্থির রেখে চাপ কমিয়ে এত অ্যাটমসফিয়ারে নিয়ে এলে PCl5 এর বিয়োজন মাত্রা বৃদ্ধির সম্ভাবতা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তোমরাই বলো। এটার কেপির মান তুমি জানো, এখন চাপটা চেঞ্জ করছো, বিয়োজন মাত্রা ছিল 20%। তো এইবার ওই কেপির মান বসাবা ইকুয়েশনের মধ্যে, নতুন চাপ বসাবা, বসায় নতুন বিয়োজন মাত্রা বের করবা, আলফা 2 এর মান বের করবা, করে দেখবা যে বিয়োজন মাত্রা কি বৃদ্ধি পাইছে না হ্রাস পাইছে। পড়াইছি না? এইটাও তোমাদেরকে একটু আগে করাই দিছি। একটু আগে তো আমিও করাইছি এই টাইপের ম্যাথ, আবার এগুলো আমাদের আগেও করানো ছিল। মানে এই কেপির মান বসাবা, চাপের মান বসাবা, আলফার মান বের করবা, নতুন আলফার মান বের করবা, সেটা দেখবা আগে 20%-এর থেকে বেশি না কম। ঠিক আছে, দ্যাটস ইট। চলো এরপর একটা বরিশাল বোর্ড 2023 সাল, 400°C তাপমাত্রায় 10 অ্যাটমসফিয়ার চাপে সাম্যাবস্থায় 1 নং বিক্রিয়ার এত পার্সেন্ট অ্যামোনিয়া থাকলে কেপি নির্ণয় করো। একটু খেয়াল করো, একটু দেখো, সাম্যাবস্থায় 1 নং বিক্রিয়ার এত পার্সেন্ট অ্যামোনিয়া থাকলে, বলতো এটা কি বিয়োজন মাত্রা? এটা কি বিয়োজন মাত্রা? এত তাপমাত্রায় ও 10 অ্যাটমসফিয়ার চাপে সাম্যাবস্থায় 1 নং বিক্রিয়ার 3.8% অ্যামোনিয়া থাকলে এটা কি বিয়োজন মাত্রা? আগে এটা বুঝো, এটা কি বিয়োজন মাত্রা? এখানে কি পার্সেন্টের সাথে বিয়োজিত ওয়ার্ডটা আছে? না। তাহলে এটা কি? এটা কি? এটা হচ্ছে সাম্যাবস্থায় মোল পার্সেন্টেজ দেওয়া, সাম্যাবস্থায় মোল পার্সেন্টেজ দেওয়া। এই অঙ্ক তোমাদের করাইছি, পাত্র একে অঙ্ক করতে হবে। পাত্রের মধ্যে নাইট্রোজেন আছে, হাইড্রোজেন আছে এবং অ্যামোনিয়া আছে, মোট 100 মোল। দেখো এই অঙ্ক করাইছি কিনা। অ্যামোনিয়া কত? 3.85। এটা কত? এক্স, তাহলে এটা কত? 3x। দুইটা মিলাই কত? 84। x প্লাস 3x ইকুয়াল টু 84। বলো এই অঙ্ক তোমাদেরকে, সরি 84 না, দুইটা মিলাই হচ্ছে আমাদের, দুইটা মিলাই হচ্ছে এই যে 100 থেকে বিয়োগ, 100 থেকে 3.85 বিয়োগ করো, 100 মাইনাস 3.85 করলে আসতেছে কত? 96.15। তাহলে এক্স প্লাস 3x ইকুয়াল টু হচ্ছে 96.15। এখান থেকে এক্স এর মান কত? বলো এই অঙ্ক তোমাদের করাইছি কিনা? তোমরাই বলো এই অঙ্ক তোমাদের করাইছি কিনা? ওই ম্যাথটা। ঠিক আছে, এটা কিন্তু বিয়োজন মাত্রা না। তোমরা অনেকেই বিয়োজন মাত্রা মনে করে অঙ্কটা ভুল করো। এটা বিয়োজন মাত্রা না, এটা হচ্ছে সাম্যাবস্থায় উৎপাদের মোল পার্সেন্টেজ দেওয়া। এই যে পাত্র একে অঙ্ক, এই অঙ্ক তোমাদের করাইছি, ওই টাইপটা একটু ভালো মতো আরেকবার দেখে তারপরে এই অঙ্কটা যখন সলভ করতে যাবা দেখবা তুমি পারতেছো। ঠিক আছে, ওকে, চলো তারপরটাতে যাই আমরা। বলছে 1 নং ও 2 নং বিক্রিয়া উৎপাদ বৃদ্ধির শর্তসমূহ বিশ্লেষণ করো। সে চলো তারপরেরটা। আচ্ছা, এইখানে একটা বিক্রিয়া দিছে, প্রথম অংশ বলছে ইথানল উৎপাদনের দুটি বিক্রিয়া নিম্নরূপ। আচ্ছা, এটা একটা পদ্ধতি, এটা একটা পদ্ধতি, ফাইন। দ্বিতীয় অংশ আবার একটা দেওয়া আছে, 2 লিটার আয়তনের পাত্রে 450°C তাপমাত্রায় বিক্রিয়াটি সাম্যাবস্থায় আছে। সাম্যাবস্থায় মোট মোলের এত পার্সেন্ট এবি রয়েছে। ওকে, বলো সাম্যাবস্থায় মোট মোলের এত পার্সেন্ট এবি রয়েছে। এটা কি বিয়োজন মাত্রা? এটা কি বিয়োজন মাত্রা? আগে প্রশ্ন বুঝো, এটা কি বিয়োজন মাত্রা? না। এটা কি? এটা কি বলো, তোমরাই বলো এটা কি? এটা কি? এটা হচ্ছে ওই যে পাত্রের মধ্যে সেম অঙ্ক, A2B2 2AB, এখানে A2 আছে, B2 আছে আর AB আছে, এবির পার্সেন্টেজ হচ্ছে 10.5। তাহলে এটা হচ্ছে তোমার এক্স, এটাও হবে এক্স, কারণ এদের অনুপাত হচ্ছে 1:1। এদের অনুপাত হচ্ছে 1:1। যেমন আগেরটার ক্ষেত্রে ভাইয়া কত করছি দেখো তো, আগেরটার ক্ষেত্রে এটা এক্স, এটা 3x। কেন? কারণ এটার 1 মোল, এটা 3 মোলের সাথে অনুপাতটা হচ্ছে 1:3। বাট এর পরেরটার ক্ষেত্রে সেম অঙ্ক অনুপাত হবে, এটা 1 মোল, এটা 1 মোল, তো অনুপাত হবে 1:1।
তাহলে আমি এখান থেকে লিখতে পারি 2x ইকুয়াল টু, এই দুইটা হচ্ছে 2x, 2x এর মান হবে বাকিটা, এই যে এই পুরাটা, তো 100 থেকে বিয়োগ করবা, মানে 89.5, রাইট? সেটাই 2x ইকুয়াল টু হচ্ছে 89.5, x এর মান কত বের করে ফেলো, অঙ্ক শেষ। অঙ্ক শেষ। এবার কেসি বের করতে বলছে। তো খুবই সোজা, পারবো না? অবশ্যই পারবো। অবশ্যই পারবা। এগুলো করাইছি তোমাদেরকে ক্লাসে। ওই যে পাত্র আকার অঙ্কগুলা, এরকম পাত্র এঁকে দেখো একটা টাইপই এরকম অঙ্ক বক্স করে অঙ্ক করাইছি। ওই টাইপটা ভালো মতো দেখো, দেখে তারপরে অঙ্কগুলো দেখো। তোমরা অনেকেই এটা ভুল করো। তোমরা অনেকেই ভুল করো। তোমাদের কাছে মনে হয় কি জানো? এটা মনে হয় বিয়োজন মাত্রার ম্যাথ। না, এটা বিয়োজন মাত্রার ম্যাথ না। ক্লিয়ার? এটা বিয়োজন মাত্রার ম্যাথ না। ওকে, ২ টা অংশ দেওয়া এখানে বেসিক্যালি। এটা একটা পার্ট, এটা তোমার আরেকটা পার্ট, এটা তোমার আরেকটা পার্ট। ওকে, তো আমরা দ্বিতীয় অংশের জন্য বলছে, উদ্দীপকের দ্বিতীয় অংশ। তো দ্বিতীয় অংশের জন্য এই পাত্রিক অঙ্ক করবা, নিজেরা ট্রাই করবে এই অঙ্কটা। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ওয়ান। ওকে, তারপরটাতে আসো, উদ্দীপকের কোন পদ্ধতিটি গ্রিন কেমিস্ট্রির সাথে সামঞ্জস্যপূর্ণ? ১ নং অংশের কোনটা গ্রিন কেমিস্ট্রির সাথে সামঞ্জস্যপূর্ণ? বলো তো কেমনে বের করে, পড়াইছি কিনা, কোনটা গ্রিন কেমিস্ট্রির সাথে সামঞ্জস্যপূর্ণ? কি করতে হবে? অ্যাটম ইকোনমি বের করতে হবে। প্রথমটার জন্য অ্যাটম ইকোনমি বের করবো, দ্বিতীয়টার জন্য অ্যাটম ইকোনমি বের করবো। যেখানে অ্যাটম ইকোনমির মান বেশি আসবে সেটাই গ্রিন কেমিস্ট্রির সাথে সামঞ্জস্যপূর্ণ। পড়াইছি তোমাদেরকে, পারবো না? অবশ্যই পারবো। ওকে ফাইন, চলো তাহলে তারপরটাতে যাই। তারপরটাতে কি বলছে দেখো, PCl5 বিয়োজিত হয়ে PCl3 আর Cl2 তৈরি করে। 1 লিটার পাত্রে সংগঠিত বিক্রিয়াটিতে তাপ প্রয়োগ করা হলো, কিছু পরিমাণ বিক্রিয়ক উৎপাদে পরিণত হয় এবং তাপ হ্রাস করা হলে কিছু পরিমাণ উৎপাদ বিক্রিয়কে পরিণত হয়। আচ্ছা, হুদাই কইছে। PCl5 এর প্রাথমিক মোল 1 এবং সাম্যাবস্থায় ক্লোরিনের মোল সংখ্যা 0.5। উল্লিখিত বিক্রিয়ার জন্য কেসির মান নির্ণয় করো। একদম সোজা। দেখো PCl5 বিয়োজিত হয়ে তৈরি করে PCl3 প্লাস Cl2। এবার বিয়োজন মাত্রাটা তো কিছু বলে নাই, বলছে বিক্রিয়ার শুরুতে PCl5 এর প্রাথমিক মোল হচ্ছে 1। এই যে PCl5 এর প্রাথমিক মোল 1, তাহলে এটা হচ্ছে 1, এটা 0, এটা 0। ইকুইলিব্রিয়ামে গেলে আমরা কত লিখবো এখান থেকে? 1 মাইনাস এক্স অথবা আলফা। এটা আমি লিখলাম এক্স, এটাও এক্স, যেহেতু মৌল আর সহগ সমান, সো এক্স বা আলফা যে কোনোটাই লেখা যাবে। এবং তোমাকে বলছে সাম্যাবস্থায় ক্লোরিনের মোল সংখ্যা 0.5। এখন ইকুইলিব্রিয়ামের বাংলা কি? সাম্যাবস্থায়। সাম্যাবস্থায় ক্লোরিনের মোল সংখ্যা কত? এক্স। তাহলে আমি কি লিখবো? প্রশ্ন মতে, এগুলা পড়াইছি কি? এই অঙ্কটা ডিরেক্টলি অঙ্কটা করাইছি প্রশ্ন মতে, এটা তোমাদের পড়ানো হয়েছে। প্রশ্ন মতে এক্স ইকুয়াল টু 0.5। সাম্যাবস্থায় আমি বের করলাম ক্লোরিন হচ্ছে এক্স মোল, আর সাম্যাবস্থায় তারা বলে দিচ্ছে ক্লোরিন হচ্ছে 0.5 মোল। তাহলে এক্স ইকুয়াল টু 0.5, তার মানে এখানে লিখতে পারি 0.5, এখানে লিখতে পারি 0.5, এখানে লিখতে পারি 0.5। এগুলো কি? মোল। তাহলে সুতরাং এই বিক্রিয়ার জন্য কেসি ইকুয়াল টু কত হবে? কেসি ইকুয়াল টু কত হবে ভাইয়া বলো তো? এই যে PCl3 এর ঘনমাত্রা ডিভাইডেড বাই ইনটু Cl2 এর ঘনমাত্রা ডিভাইড বাই PCl5 এর ঘনমাত্রা, তাই না বড়? ওকে, তাহলে 0.5 ডিভাইড বাই আয়তন, আয়তন বলে দিয়েছে কত? 1 লিটার। আহা, 1 ইনটু 0.5 ডিভাইড বাই 1 ইনটু 0.5 ডিভাইড বাই 1, দ্যাটস ইট। ক্যালকুলেশন করলে অঙ্ক শেষ। ওকে, একদম সোজা অঙ্ক। আচ্ছা, এগুলো করাইছি তোমাদেরকে, ফাইন। উদ্দীপকের বিক্রিয়াটির সাম্যাবস্থার উপর তাপ ও চাপের প্রভাব, লাস্টে তেলের নীতি, দ্যাটস ইট। আচ্ছা, বরিশাল বোর্ড 2023 সালে একটা প্রশ্ন আসছে, এটাও তোমাদেরকে দেখাইছি। সেটা হচ্ছে দেখো, বলছে 0.5 লিটার আয়তনের একটি ফ্লাক্সে 0.105 মোল PCl5, 0.405 মোল ক্লোরিন এবং 0. এত মোল PCl মিশ্রিত করা হইল। বিক্রিয়া হচ্ছে এটা, খেয়াল করো। PCl5 বিয়োজিত হয়ে তৈরি করতেছে PCl3 প্লাস Cl2। এখন বলছে টি ইকুয়াল টু 0 সেকেন্ড, একদম টি ইকুয়াল টু 0 সেকেন্ডে একটি ফ্লাক্সে 0.105 মোল PCl5, এখানে বলছে 0.045 মোল Cl2, আর 0.045 মোল Cl2 আছে। এই বলে দিছে, এই ডাটাগুলা বিক্রিয়ার শুরুতেই দেওয়া আছে। এখন তুমি আমাকে বলো, এবং বিক্রিয়ার কেসির মানও দিয়ে দিছে, কেসির মান হচ্ছে এই যে এটা। এখন তুমি আমাকে বলো, যদি বিক্রিয়ার শুরুতে কোনো ডেটা দেওয়া থাকে, যদি বিক্রিয়ার শুরুতে কোনো ডেটা দেওয়া থাকে, তাহলে ইন দ্যাট কেস, বিক্রিয়ার শুরুতে কোনো ডাটা দেওয়া থাকলে ইন দ্যাট কেস, হ্যাঁ, ইন দ্যাট কেস, বিক্রিয়ার শুরুতে কোনো ডাটা দেওয়া থাকলে ইন দ্যাট কেস আমার কি করতে হয়? কি করতে হয় তোমরাই বলো আমাকে, কি করতে হয়? বিক্রিয়ার কি ডিরেক্টলি করা যাবে? না, কি জানি করতে হয়? আগে কিউপি কিউসি বের করতে হয়। আগে কি করতে হয়?
কিউপি কিউসি বের করতে হয়। তো এই অঙ্কটা বরিশাল বোর্ডের এই অঙ্কটাই একটু উল্টা আছে। উল্টাটা কি? এই দেখো ঘ নাম্বারে বলছে উদ্দীপকের বিক্রিয়াটি কোন দিকে অগ্রসর হবে বিশ্লেষণ করো। তো এইটা হচ্ছে আমাদের কিউপি কিউসির ম্যাথ। যদি বিক্রিয়ার শুরুতেই সব ডাটা দেওয়া থাকে, আমার আগে এই বিক্রিয়ার জন্য কিউপি কিউসি বের করতে হবে। আমি কোনটা বের করব, কিউপি না কিউসি, সেটা ডিপেন্ড করবে প্রশ্নে কি দেওয়া আছে। দেখো প্রশ্নে দেওয়া আছে কেসি, তাহলে আমি কি বের করব? আমি বের করব কিউসি। তাহলে কিউসি বের করে আমি কি করব? দেখব বিক্রিয়াটা কোন দিকে যায়। তো আমার ঘ নাম্বার প্রশ্নটা হচ্ছে বিক্রিয়াটা কোন দিকে অগ্রসর হবে। একটু উল্টা আছে, ঘ হয়তো গ এর জায়গায়, গ হয়তো ঘ এর জায়গায়, ঠিক আছে? একটু ওস্তাদরা উল্টা করে দিছে। তো কি হবে তাহলে বলো তো, বিক্রিয়াটি কোন দিকে অগ্রসর হবে ভাইয়া? এইটা আগে কিউপি কিউসি বের করে তারপরে দেখতে হবে যে বিক্রিয়াটা কোন দিকে অগ্রসর হবে। সো দ্যাটস ইট, আমরা সেটাই করব এখন। ওকে, সেটাই করব। তো কিভাবে করব? দেখো প্রথমত আমি দুইটা অঙ্ক একসাথে করাই দিচ্ছি। ঘ নাম্বারটা আগে হবে আর গ নাম্বারটা পরে হবে। তাহলে এই বিক্রিয়ার জন্য আমাদের আগে কিউসি বের করতে হবে। কি বের করতে হবে? কিউসি। তো কিউসি কেমনে বের করে? উৎপাদের ঘনমাত্রা ডিভাইড বাই বিক্রিয়কের ঘনমাত্রা, সেম সেম। তাহলে পিসিএল থ্রি এর ঘনমাত্রা ইন্টু ক্লোরিনের ঘনমাত্রা ডিভাইডেড বাই পিসিএল 5 এর ঘনমাত্রা। দেখো এগুলো সব তোমাদের পড়াইছি আগে। তাহলে কি এটা কেমনে বের করব? এর ঘনমাত্রা হচ্ছে এর মোল সংখ্যা 0.045 ডিভাইডেড বাই আয়তন হচ্ছে 0.5 ইন্টু 0.045 ডিভাইড বাই আয়তন হচ্ছে 0.5, এরপরে আসবে 0.105 ডিভাইড বাই আয়তন হচ্ছে 0.5। এইবার এখান থেকে ক্যালকুলেশন করলে তুমি কিউসির একটা ভ্যালু পাবা। আমি যদি একটু দেখি কিউসির ভ্যালুটা কত আসতেছে, আমার এখান থেকে একবারে করে দেই। উপরে আসবে 0.045, এটা আসবে হচ্ছে স্কোয়ার স্কোয়ার ইন্টু আসবে হচ্ছে তোমার 0.5। ওকে, আরে 0.045 স্কোয়ার ইন্টু 0.5, নিচে আসবে হচ্ছে তোমার 0.105 ইন্টু 0.5 স্কোয়ার। তাহলে ক্যালকুলেশন করলে আসতেছে এই যে এটা কত আসতেছে দেখো তো, 0.038। তাহলে এটাকে আমি লিখতে পারি কত? এই যে লিখতে পারি 3.8 ইন্টু 10⁻²। 3.8 ইন্টু 10⁻²। আর কেসির মান কত? 4.2 10⁻²। তাহলে দেখো আমার কি হইলো, কিউসি কিন্তু কেসির থেকে ছোট। কিউসি কেসির থেকে ছোট। দেখো কিউসির মান কিন্তু কেসির থেকে ছোট। যদি কিউসির মান কেসির থেকে ছোট হয় তাহলে জানি কি বিক্রিয়া? সম্মুখমুখী বিক্রিয়া। তাহলে বিক্রিয়াটা হবে আমাদের সম্মুখমুখী। ক্লিয়ার? আচ্ছা, যদি বিক্রিয়াটা সম্মুখমুখী হয় তাহলে এবারে আমি এখান থেকে এভাবে লিখতে পারি। তাহলে ইকুইলিব্রিয়ামে গেলে 0.105 মাইনাস এক্স, এটা হবে 0.045 প্লাস এক্স। এগুলো কিউপি কিউসির ম্যাথ। 0.045 প্লাস এক্স করাইছি ক্লাসে, দেখে নিও প্লাস এক্স। ওকে, দ্যাটস ইট, শেষ। ওকে, এবার আসো তোমাকে কি বলছে এখন তোমার বাকি অঙ্কটা করা লাগবে। তো কি বলছে? তোমাকে বলছে এখন সাম্য মিশ্রণে PCl5 এর ঘনমাত্রা এত মোলার হলে অন্য দুটি উপাদানের ঘনমাত্রা নির্ণয় করো। সাম্য মিশ্রণে ঘনমাত্রা। এখন তুমি দেখো এগুলো সব কি সংখ্যা? এগুলো সব তোমার মোল সংখ্যা। কোথায়? সাম্যাবস্থায়। এখন আমাকে এক্স এর মান বের করতে হয়। এক্স এর মান বের করতে থেকে সাম্যাবস্থার ইনফরমেশন থাকে। এখানে কি বলছে? সাম্য মিশ্রণে PCl5 এর ঘনমাত্রা দেওয়া আছে। এখন আমি দেখতেছি সাম্য মিশ্রণে PCl5 আছে 0.105 মাইনাস এক্স। তাহলে আমি কি লিখতেই পারি না? দেখো তো প্রশ্ন মতে এই যে দেখো এগুলো সব হচ্ছে মোল সংখ্যা। তাহলে এদের ঘনমাত্রাটা কি হবে? 105 মাইনাস এক্স, এটাকে আয়তন দ্বারা ভাগ, তাহলেই তো ঘনমাত্রা চলে আসবে। আমাকে প্রশ্নে দেখো ঘনমাত্রা দেওয়া আছে, ঘনমাত্রাই বের করতে বলছে। 0.5 দ্বারা ভাগ, 0.045 প্লাস এক্স 0.5 দ্বারা ভাগ, তাহলে তো ঘনমাত্রা চলে আসলো। এবার কি চলে আসলো? এটা মোল পার লিটার। তো দেখো তাহলে প্রশ্ন মতো আমি কি জানি? 0.105 মাইনাস এক্স ডিভাইডেড বাই 0.5, এটা হচ্ছে কি ঘনমাত্রা। কার? PCl5 আমার মতে। আর তাদের মতে কত? সাম্য মিশ্রণে PCl5 এর ঘনমাত্রা 0.0, এই যে এটা, তাহলে আসবে হচ্ছে 0.2065। সো এইখান থেকে তুমি যদি ক্যালকুলেশন করো, এখান থেকে ক্যালকুলেশন করলে তুমি সুন্দর মতো করে এক্স এর মান পেয়ে গেলা। পায়ে গেলা না? এখন তোমাকে বলছে বাকি দুইটার ঘনমাত্রা কত। তার মানে এই মানটা কত আর এই মানটা কত। তাহলে আমি এক্স এর মান বের করে ফেললাম, এখন এই দুইটার মান বের। দ্যাটস ইট।
আমার এক্স এর মান হয়ে গেছে, সুতরাং এখন আমি বলতে পারি PCl3 এর ঘনমাত্রা কত হবে, এই যে 0.045 প্লাস এক্স এর মান হচ্ছে যেটা আসবে বাক্স ডিভাইড বাই 0.5। তাহলে ক্লোরিনের ঘনমাত্রা কত সাম্য মিশ্রণে বের করতে বলছে, সেম 0.045 প্লাস হচ্ছে বাক্স ডিভাইড বাই 0.5। ক্যালকুলেশন করলে অঙ্ক শেষ। খুবই সোজা, খুবই সোজা, বুঝছো? আমাকে কি হয়েছে, এক্স এর মান লাগবে, তো এক্স এর মান তো আমি জানি, এক্স এর মান তো এনতে বের করে ফেলতে পারতেছি। আমাকে বলছে সাম্য মিশ্রণে এটার এত মোল আছে, মোলার ঘনমাত্রা, তাহলে এর মোল সংখ্যা জানি, এর আমি মোল সংখ্যা জানি, তাহলে এর ঘনমাত্রা কেমনে বের করবো, আয়তন দিয়ে ভাগ, তাহলে তো ঘনমাত্রা পেয়ে গেলাম, আর সাম্য মিশ্রণে ঘনমাত্রাই দেওয়া আছে, তো এই জন্য ঘনমাত্রা নিয়ে কাজ করতেছি। যদি সাম্য মিশ্রণে মোল দেওয়া থাকতো তাহলে এই মোল নিয়ে কাজ করতাম, তাহলে এক্স এর মান চলে আসতো। ঠিক আছে, সোজা না? একদম সোজা। এখন কাহিনী হচ্ছে এই অঙ্কটাতে তোমার উল্টা আছে, অঙ্কটা উল্টা কেন, গ যাবে ঘয়ের জায়গায়, ঘ যাবে গয়ের জায়গায়, কারণ কি, কারণ একটা অঙ্ক তোমার যদি করতে হয় এই ধরনের অঙ্ক, তাহলে আগে বিক্রির শুরুতেই ডাটা দেওয়া থাকলে আগে কিউপিকুসি বের করতে হয়, এটা হলো আগের কাজ, তারপরে বাকি অঙ্ক পড়ে। তো এইখানে টিচাররা একটু উল্টাপাল্টা করে ফেলছে আর কি, ঠিক আছে? এমনি প্রশ্নটা খুব সুন্দর অঙ্ক, মানে মজার অঙ্ক। এই ধরনের প্রশ্ন না এই বছর বোর্ডে আসার চান্স খুবই হাই, যেহেতু 23 সালে এগুলো আসছে, সো 24-এ এই প্যাটার্নের হয়তো অন্যান্য বোর্ডে প্রশ্ন দিতে পারে। তো কিউপিকিউসি ইজ এ ভেরি ইম্পর্টেন্ট টাইপ ফর দিস ইয়ার, ওকে? সো এটা একটু তোমরা মাথায় রেখো। চলো, উদ্দীপকের বিক্রিয়াটি কোন দিকে অগ্রসর হবে, আশা করি তোমরা নিজেরাই পারবা। হ্যাঁ, আচ্ছা, এই বিক্রিয়াটাও দেখো, এটা একটা গ্রাফ দেওয়া যশোর বোর্ডে আসছে, বিক্রিয়ক উপরে উৎপাদ নিচে, তো বিক্রিয়ক যদি উপরে থাকে উৎপাদ যদি নিচে থাকে তাহলে এটা আমাদের একটা তাপ উৎপাদী বিক্রিয়ার গ্রাফ। ওকে, উদ্দীপকের লেখচিত্র হতে তাপ উৎপাদী বা তাপহারী বিক্রিয়ার ধারণা কিভাবে পাওয়া যায় ব্যাখ্যা করো। কি পড়াইছি কিনা এই জিনিস? হ্যাঁ, এগুলো তোমাদের পড়াইছি না, পড়াইছি না, অবশ্যই পড়াইছি। হ্যাঁ, তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে ওই যে এখানে উৎপাদের শক্তি বেশি, বিক্রিয়কের শক্তি কম, আমরা জানি ডেল ইজ ইকুয়াল টু 3p মাইনাস ER, তো সেখান থেকে আমরা তাপ উৎপাদী এবং তাপহারীর ধারণা পেয়ে যাই, তাই না? তো ওইটা একটু জাস্ট নিজের ভাষায়, নিজের ভাষায় লিখবা। ওকে, এখন যদি বিক্রিয়কটা নিচে হইতো উৎপাদটা উপরে হইতো তাহলে সেটা হইতো তাপহারী বিক্রিয়া, তাই না? এবং কিভাবে ধারণা পাওয়া যায়, এই দুইটা শক্তির যে পার্থক্য সেটাই হচ্ছে আমাদের ডেল ইজ, ডেল ইজ ইকুয়াল টু জানি কত, ইপি মাইনাস ER। এখানে দুইটা রেখা দেওয়া আছে, একটা রেখা 1, একটা রেখা 2, ফাইন। ওকে, তারপরটাতে যাই আমরা। ওকে, উদ্দীপকের 1 নং ও 2 নং রেখা অনুসারে সংগঠিত বিক্রিয়ার হারের তুলনামূলক বিশ্লেষণ করো। বলো 1 নাম্বার রেখা 2 নাম্বার বিক্রিয়া রেখা কোন জায়গায় বিক্রিয়ার হার বেশি হবে? হ্যাঁ, অবশ্যই 2 নাম্বারটা, কারণ কি সক্রিয় শক্তির মান কম, এখানে সক্রিয় শক্তি হচ্ছে এইটা, আর এই জায়গাতে সক্রিয় শক্তি হচ্ছে এইটা, এটা হচ্ছে তোমার সক্রিয় শক্তি। আমরা কি জানি, আমরা কি জানি, তোমরা জানো সবাই, সক্রিয় শক্তির মান যত কম হবে বিক্রিয়ার হার তত বেশি হবে, এবং এই কাজটা কে করে? ধনাত্মক প্রভাবক। ধনাত্মক প্রভাবক কি করে? সক্রিয় শক্তির মান কমায় দেয়, তাই না? আর সক্রিয় শক্তির মান যত কম, এই দেয়ালটা যত ছোট হবে বিক্রিয়ার হার তত বেশি হবে। ক্লাসে পড়াইছি সব তোমাদের, সব পড়াইছি এগুলো। ওকে, তো আশা করি পারবা। হ্যাঁ, চলো, এটা 2019 সালে, যদিও এটা তোমার শর্ট সিলেবাসে ছিল না, বুঝছো? এটা আমাদের আউট, মানে শর্ট সিলেবাসে এই টপিকটা নাই, বাট স্টিল তোমাদেরকে কিন্তু ভাই এটা পড়াই দিছি। ওকে, সো এইটাই হচ্ছে আমাদের মানে সিকিউর, মানে যতগুলো সিকিউ আমাদের আসছে বিগত বছরে, এর বাইরে আর কোনো সিকিউ কিন্তু নাই। তুমি যদি এর বাইরেও অন্যান্য সিকিউ সলভ করতে যাও, তুমি দেখবা সব সিকিউ ভাইয়া সলভ করাই দিছি, এবং এর বাইরে, এর এক্সট্রা বা এর বাইরে থেকে কোনো প্রশ্ন আজ পর্যন্ত আসে নাই। একটা জিনিস খেয়াল করে দেখবা, সব থেকে কমন টাইপ কোনটা? সব থেকে কমন টাইপ হচ্ছে রাশিমালা প্রতিপাদন, আর হচ্ছে তোমার লাসাতিলের নীতি, তাই না? তারপরে সব থেকে কমন টাইপ কোনটা? তারপরে হচ্ছে তোমার কেপির মান নির্ণয় করো, বিয়োজন মাত্রা থেকে কেপির মান নির্ণয় করো। এরপরে কোনটা? এরপরে হচ্ছে যে ভাইয়া ওই যে চাপ চেঞ্জ করে দিছি, নতুন বিয়োজন মাত্রা কত? এরপরে কোনটা? কেপিকেসি সম্পর্ক প্রতিপাদন করো, তাই না? সম্পর্ক প্রতিপাদন করো। তো এগুলাই কিন্তু ঘুরে ফিরে আসতেছে। এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস পরীক্ষায় আসবে, সেটা তোমরা বারবার মনে রাইখো, সেটা হচ্ছে আমাদের সাম্য ধ্রুবকের উপর তাপমাত্রার প্রভাব। সাম্য ধ্রুবকের উপর তাপমাত্রার প্রভাব। ওই যে তাপমাত্রা চেঞ্জ করলে যে গ্রাফ দিয়ে ওই যে লন কেপির মান বাড়বে নাকি কমবে, ভ্যান টফের সমীকরণ, এটা খুবই 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 ইম্পর্ট্যান্ট একটা টাইপ এই বছরের জন্য, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, সো এটা তোমাদের পড়তে হবে। ঠিক আছে, তো দ্যাটস অল ফ্রম আওয়ার ক্লাস, অর্থাৎ ফ্রম আওয়ার পার্ট 1 সিকিউ সলভিং। তো আশা করি এইগুলা যদি ভাইয়া যে সলভগুলো করাইছি, এগুলো আমার আসলে নিজেরও সলভ করে দেওয়া লাগবে না, এবং এগুলো তোমরা নিজেরাই সলভ করতে পারবা। আমি জাস্ট হচ্ছে তোমাদেরকে একটু প্র্যাকটিস করানোর জন্য যে প্রশ্নগুলো একটু একবার করে দেখাই দিলাম, অ্যান্ড আই হোপ তোমরা প্রতিটা কনসেপ্টই বুঝতে পেরেছো।
তো সিকিউর পর আমরা এবার এমসিকিউ নিয়ে আলোচনা করব এই অধ্যায় থেকে বা এই টপিক থেকে আমাদের যে এমসিকিউ গুলো বিগত বছরে এসেছে তো সেগুলো আমরা একটু এখন দেখব, ঠিক আছে? তো এটা নিয়ে তোমাদের প্যারা খাওয়ার কোনো দরকার নাই, কোনো এমসিকিউ আসলে আমার ওইভাবে বুঝাই দেওয়া লাগবে না, প্রতিটা এমসিকিউ আসলে তোমরা নিজেরা চিন্তা করলেই পারবা, ঠিক আছে? তো এই এমসিকিউ গুলো তোমরা নিজেরাই সব সলভ করতে পারবা। আমরা যখন একে একে এমসিকিউ দেখবো তখন দেখবা যে আর হা দিবা, ঠিক আছে, যে এত সহজ সহজ এমসিকিউ আসলে আসে। তো বেসিক্যালি কেন সহজ লাগবে, কারণটা হচ্ছে খুবই সিম্পল, তোমাদের বেসিক অনেক বেশি স্ট্রং, তোমাদের প্রতিটা কনসেপ্ট প্রতিটা জিনিস তোমরা জানো, সো তোমাদের জন্য এই জিনিসগুলো সলভ করা না খুবই আসলে ইজি হয়ে যাবে। ওকে, সো লেটস ডু ইট। তো প্রথমটাই বলছে সবুজ রসায়নের মূলনীতি কয়টি? আহা, এটা আমরা সবাই জানি, রাইট? গ্রিন গ্রিন কেমিস্ট্রির মূলনীতি, গ্রিন কেমিস্ট্রির মূলনীতি কয়টা জানো? 12টা। বলছিলাম না 12টা একবার করে কি করতে? রিডিং করতে, রিডিং পড়বা তোমরা 3 বার 12টা রিডিং পড়বা। 12টা যে মূলনীতি আছে এগুলো কিন্তু একবার একবার করে রিডিং পড়ে যাবো আমরা সবাই, ঠিক আছে? এটা যেন মনে থাকে। চলো তারপরেরটা, গ্রিন কেমিস্ট্রিতে অধিক তাৎপর্যপূর্ণ নীতি কোনটি? বলো তো, গ্রিন কেমিস্ট্রি মানে কি? সবুজ রসায়ন। সবুজ রসায়নে আমরা কি করব? আমরা হচ্ছে কেমিক্যাল যতটা কম ইউজ করা যায় সেটা চেষ্টা করব এবং উৎপাদ যতটা বৃদ্ধি করা যায় সেই চেষ্টা আমরা সবসময় করব, তাই না? প্রোডাক্টের পরিমাণ ম্যাক্সিমাম হবে। তাহলে এখন কি বলছে? প্রভাবকের ব্যবহার, নিরাপদ দ্রাবক ব্যবহার, দুর্ঘটনা প্রতিরোধ, সর্বোত্তম অ্যাটম ইকোনমি। বলো তো গ্রিন কেমিস্ট্রির তাৎপর্যপূর্ণ মূলনীতি কোনটা? অ্যাটম ইকোনমি বেশি হওয়া, তাই না? অ্যাটম ইকোনমি যত বেশি হবে তোমার কি হবে বলো তো? গ্রিন কেমিস্ট্রি তত মানে ওইটা তত গ্রিন কেমিস্ট্রির সাথে সামঞ্জস্যপূর্ণ হবে। এখন দেখো প্রভাবকের ব্যবহার মানে কি? তুমি কেমিক্যাল ব্যবহার করতেছো। নিরাপদ দ্রাবক ব্যবহার, আচ্ছা দ্রাবক তো ব্যবহার করতেই হবে যে কোনো বিক্রিয়ার জন্য, কিন্তু এটা তো গ্রিন কেমিস্ট্রি না। গ্রিন কেমিস্ট্রির যে মূলনীতি 12টা মূলনীতি পড়বা, যে বলছিলাম রিডিং করতে, রিডিং করবা। এবং এটাতে মেইন প্রতিপাদ্য বিষয় কোনটা, সব থেকে তার তাৎপর্যপূর্ণ নীতি কোনটা? বেশি বেশি পরিমাণে উৎপাদ তৈরি করা, সর্বোচ্চ পরিমাণে অ্যাটম ইকোনমি। এটা আমরা ক্লাস অ্যাটম ইকোনমির অঙ্ক করার সময় দেখছি। আচ্ছা তারপরে কি বলছে? সবুজ রসায়নে দ্রাবক হিসেবে CCl4 ব্যবহৃত হয়। ইম্পসিবল, এই ধরনের কোনো কথাবার্তা সবুজ রসায়নে বলে না। বজ্র উৎপাদন সর্বনিম্ন রাখতে হবে, হ্যাঁ ট্রু। বজ্রের পরিমাণ হবে কম। বিষক্রিয়া মুক্ত দ্রব্যাদি ব্যবহৃত হয়। আচ্ছা তোমরাই বলো, দ্রব্যাদি ব্যবহৃত হয়, এখানে কোনটি সঠিক? বিষক্রিয়া মুক্ত দ্রব্যাদি, যেগুলো বিষক্রিয়া না, মানে কম হার্মফুল কেমিক্যাল ব্যবহৃত হয় গ্রিন কেমিস্ট্রিতে। গ্রিন কেমিস্ট্রিতে কি বেশি হার্মফুল কেমিক্যাল ব্যবহৃত হয় না কম হার্মফুল কেমিক্যাল? কোনটা? কম হার্মফুল কেমিক্যাল ব্যবহৃত হয়। তার মানে বিষক্রিয়া মুক্ত দ্রব্যাদি ব্যবহৃত হয়, ট্রু। বর্জ্য উৎপাদন সর্বনিম্ন রাখতে হয়, ট্রু। তার মানে এই 2 আর 3 এটা হচ্ছে আমাদের সঠিক। আর গ্রিন কেমিস্ট্রিতে দ্রাবক হিসেবে CCl4 ব্যবহৃত হয়। CCl4 একটা কেমিক্যাল, সো কেমিক্যাল যত ব্যবহৃত হবে তত খারাপ আসলে, তো কেমিক্যাল আমরা কম ব্যবহার করার চেষ্টা করব, রাইট? তাহলে 2 আর 3 দেখছো। আচ্ছা তারপরটা দেখো, উভমুখী বিক্রিয়ার বৈশিষ্ট্য কি? বলো তো উভমুখী বিক্রিয়ার বৈশিষ্ট্য কি? উভমুখী বিক্রিয়া কোনোদিন শেষ হয় না। উভমুখী বিক্রিয়া কোথায় পৌঁছায়? সাম্যাবস্থায় পৌঁছায়, রাইট? সাম্যাবস্থায় আসার প্রবণতা। তাহলে উভমুখী বিক্রিয়ার বৈশিষ্ট্য হচ্ছে সাম্যাবস্থায় আসার প্রবণতা, ঠিক আছে? একটা উভমুখী বিক্রিয়া সবসময় কই আসবে? সাম্যাবস্থায় আসবে। এবং সাম্যাবস্থাকে বাইরে থেকে দেখে মনে হবে বন্ধ, বাট অ্যাকচুয়ালি কিন্তু বন্ধ না। সাম্যাবস্থায় আসা মানে বিক্রিয়া চলমান, এগুলো কিন্তু আমরা ক্লাসে পড়ছি সবাই, রাইট? চলো তারপরেরটা, একটি উভমুখী বিক্রিয়া কিভাবে একমুখী করা যায়? একটা উভমুখী বিক্রিয়াকে একমুখী কেমনে করাই? উৎপাদকে সরাই নিতে হবে, রাইট? আমার যে উৎপাদটা আছে সেই উৎপাদটাকে সরাই নিতে হবে। এখন কিভাবে সরাবো? একটা হচ্ছে যদি উৎপাদটা অবক্ষেপ করে তাহলে তো খুবই ভালো। যদি উৎপাদটা গ্যাস হয়, যদি উৎপাদটা কি হয়? গ্যাস হয়, তাহলে খোলা পাত্রে বিক্রিয়া করব, তাহলে উড়ে চলে যাবে, রাইট? আচ্ছা একটি উৎপাদ গ্যাসীয় হলে, হ্যাঁ গ্যাসীয় হইলে একমুখী করা যাবে, তাহলে ওটা উড়ে চলে যাবে। একটি উৎপাদ অদক্ষিপ্ত হলে, হ্যাঁ গুড, অদক্ষিপ্ত হইলেও একমুখী করা যাবে। একটি উৎপাদকে বিক্রিয়াস্থল থেকে সরিয়ে নিলে, হ্যাঁ তাইলেও তোমার উভমুখী করা যাবে, ঠিক আছে? তিনটাই কিন্তু সঠিক। যে বিক্রিয়াটা যদি উৎপাদ যদি গ্যাস হয় তাহলে কি হবে? একটা উৎপাদ, ধরো একাধিক উৎপাদ আছে একটা গ্যাস, তাহলে কি হবে? গ্যাসটা উড়ে চলে যাবে। আর উড়ে চলে গেলে আমার কিন্তু উৎপাদের পরিমাণ কমতেছে, তাহলে বিক্রিয়া সামনের দিকে যাবে, তাহলে একমুখী করা যাবে। আচ্ছা তারপরে যদি অদক্ষেপ পড়ে, অদক্ষেপ পড়লে যেটার অদক্ষেপ পড়বে সেটা আর ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন করতে পারবে না, তাহলেও তোমার কি উৎপাদের পরিমাণ কমে গেল, বিক্রিয়া সামনের দিকে যাবে, একমুখী করা যাবে। এবং একটা উৎপাদকে বিক্রিয়া পাত্র থেকে সরাই নিলে, এই তিনটা কারণেই আমরা কি একটা উন্মুখী বিক্রিয়াকে একমুখী করতে পারি, রাইট? তাহলে তিনটাই হচ্ছে কারেক্ট, এটাও কারেক্ট, এটাও কারেক্ট, এটাও কারেক্ট। ওকে, সিম্পল এগুলা, রাইট? তারপরটা দেখো, কোনটি সাম্যাবস্থার শর্ত? দেখো সাম্যাবস্থার শর্ত কোনটা তোমরা বলো। সাম্যাবস্থা কি একমুখী বিক্রিয়া? অবশ্যই না। সাম্যাবস্থা কি গতিহীন? তোমরা বলো সাম্যাবস্থা কি গতিশীল? অবশ্যই না। সাম্যাবস্থা কি প্রভাবকের উপর নির্ভরশীল? অবশ্যই না, রাইট? সাম্যাবস্থা কি প্রভাবকের উপর নির্ভরশীল? সাম্যাবস্থা কার উপর নির্ভরশীল? সাম্যাবস্থার উপর 3টা জিনিসের প্রভাব আছে, তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা। আর সাম্য ধ্রুবকের উপর শুধুমাত্র তাপমাত্রা। পড়াইছি না এগুলা?
তাহলে দেখো প্রভাবকের উপর নির্ভর করে না, এটা গতিশীল, গতিহীনতা না, গতিশীল। এটা একমুখী না, এটা একটা উভমুখিতা, রাইট? আচ্ছা ফাইন। চলো তারপরটা খুবই সোজা। রাসায়নিক সাম্যাবস্থার বৈশিষ্ট্য কোনটি? বলো। বিক্রিয়ার সমাপ্তি, রাসায়নিক সাম্যাবস্থা কি বিক্রিয়া কি সমাপ্তি হয়? না। বিক্রিয়া একমুখী, বিক্রিয়া কি একমুখী হয়? না। আচ্ছা, প্রভাবকের প্রয়োজনীয়তা, সাম্যাবস্থায় কি প্রভাবকের প্রয়োজন আছে? না। সাম্যের স্থিতিশীলতা, হ্যাঁ, সাম্যাবস্থার দিকে যাবে, সাম্য একটা স্ট্যাবল, স্থিতিশীল হবে। তাহলে এই যে সাম্যের স্থিতিশীলতা, এটা হচ্ছে আমাদের সাম্যাবস্থার বৈশিষ্ট্য। 1 2 3 অটোমেটিক্যালি না, তাহলে ডি নাম্বারটা অ্যান্সার, রাইট? আচ্ছা তারপর এটা, রাসায়নিক সাম্যাবস্থার শর্ত নয় কোনটি? কোনটা সাম্যাবস্থার শর্ত না? আচ্ছা কি বলছে দেখো, বলছে সাম্যের স্থায়িত্ব, মানে সাম্যের স্থিতিশীলতা বা সাম্যাবস্থার স্থিতিশীলতা বা সাম্যের স্থায়িত্ব, এটা সাম্যাবস্থার একটা প্রধান বৈশিষ্ট্য। ওকে। উভয় দিকে সুগম্যতা, হ্যাঁ উভয় দিকে মানে উভমুখী বিক্রিয়া, অবশ্যই সাম্যাবস্থাটা উভমুখী বিক্রিয়া। বিক্রিয়ার সম্পূর্ণতা, আচ্ছা রাসায়নিক সাম্যাবস্থা কি সম্পূর্ণ হয় বিক্রিয়া? না। রাসায়নিক বিক্রিয়া কখনোই কি হয় না, সম্পূর্ণ হয় না, তোমরা জানো, রাইট? তাহলে এই যে দেখো, এইটা কিন্তু রাসায়নিক বিক্রিয়ার শর্ত না, সি নাম্বার অলরেডি পেয়ে গেছি। আর ডি নাম্বার, প্রভাবকের ভূমিকাহীনতা। বলো প্রভাবক কি সাম্যাবস্থায় ভূমিকা রাখে? না, তাহলে ভূমিকাহীন, রাইট? তাহলে এটাও কিন্তু সঠিক, তাই না? তাহলে এই যে বিক্রিয়া সম্পূর্ণ হবে, এটা সাম্যাবস্থার বৈশিষ্ট্য নয়। এগুলো আমার মনে হয় তোমরা নিজেরাই পারবা। তারপর একটা, রাসায়নিক সাম্যাবস্থার বৈশিষ্ট্য কোনটি? আবার দেখো বৈশিষ্ট্য কোনটি, কোনটা বলো তো? প্রভাবকের প্রয়োজনীয়তা, না। প্রভাবক সাম্যাবস্থার বৈশিষ্ট্য, প্রভাবকের প্রভাব নাই। আচ্ছা, সাম্যের স্থিতিশীলতা, এটাই হচ্ছে উত্তর, আবার আগের মতো সেম। ওকে, চলো তারপরেরটা। রাসায়নিক সাম্যাবস্থার শর্ত নয় কোনটি? দেখছো কতবার আসছে এই এক জিনিস, হ্যাঁ একই প্রশ্ন কতবার আসছে। বৈশিষ্ট্য নয় কোনটি বলছে, হ্যাঁ বিক্রিয়া সম্পূর্ণতা, এটা হচ্ছে বৈশিষ্ট্য, একই একই প্রশ্ন, সেম প্রশ্ন, হ্যাঁ। ওকে, চলো তারপরেরটা। সাম্য ধ্রুবকের মান, সাম্য ধ্রুবক বলছে কিন্তু সাম্যাবস্থা বলা নেই। সাম্য ধ্রুবক মানে কি বলতো? কেপি এন্ড কেসি। কেপি কেসির মান কোনটির উপর নির্ভর করে? এই বলতো, আল্লাহর দুনিয়া শুধুমাত্র কার উপর নির্ভর করে? তাপমাত্রা। সে কার উপর? তাপমাত্রা। সাম্য ধ্রুবক শুধুমাত্র তাপমাত্রার উপর নির্ভরশীল। ভরক্রিয়া সূত্রে নিচের কোনটিকে সক্রিয় ভর হিসেবে নির্দেশ করা হয়? আল্লাহ, সি 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 সি, সক্রিয় ভর কোনটা? দুইটা, একটা কি আংশিক চাপ, আর একটা কি ঘনমাত্রা। ঘনমাত্রা ও আংশিক চাপ, তাই না? ঘনমাত্রা আংশিক চাপ, তাহলে এই যে মোলার ঘনমাত্রা, এই যে এটা মোলার ঘনমাত্রা, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের সক্রিয় ভর হিসেবে নির্দেশ করে। মোলার ঘনমাত্রার প্রকাশিত সাম্যধ্রুবক কোনটি? কেসি। আচ্ছা ওকে ফাইন। তারপরেরটা, কেসির মানের ক্ষেত্রে কোনটি সঠিক? কেসির মান 1 হইতে পারে, হ্যাঁ পারে। কেসির মান প্রভাবকের উপর নির্ভর করে, আচ্ছা। কেসির মান কি প্রভাবকের উপর নির্ভর করে? কেসির মান কার উপর নির্ভর করে? শুধুমাত্র তাপমাত্রার উপর নির্ভর করে। এর মান চাপের উপর নির্ভর করে? না, চাপের উপর নির্ভর করে না। এর মান অসীম হতে পারে? না। কেপি কেসি কখনো, এই কেসি ইজ নট শূন্য, কখনোই শূন্য হবে না। কেসি ইজ নট ইনফিনিটি, কখনোই অসীম হবে না। পড়াইছি কেন হবে না সেটাও পড়াইছি। তাহলে দেখো, এটা অসীম হইতে পারে, মিথ্যা কথা। চাপের উপর নির্ভর করে, মিথ্যা কথা, কারণ শুধুমাত্র সাম্য ধ্রুবক তাপমাত্রার উপর নির্ভর করে। এর মান প্রভাবকের উপর নির্ভর করে, মিথ্যা কথা। এর মান 1 হইতে পারে, হ্যাঁ এটা সত্য, 1 হইতে পারে, কোনো সমস্যা নেই। শূন্য হইতে পারে না, ইনফিনিটি হইতে পারে না, এছাড়া বাকি সব হইতে পারে। তাহলে এই হচ্ছে আমাদের উত্তর। ওকে, নিচের কোন বিক্রিয়া ডেলেন গ্রেটার দেন 0? আচ্ছা, ডেলেন কেমনে বের করে তোমরা জানো? ডেলেন মানে কি বলতো? উৎপাদের গ্যাসীয় মোল, উৎপাদের গ্যাসীয় মোল, তোমরাই পারবা এগুলা, মাইনাস বিক্রিয়কের, বিক্রিয়কের গ্যাসীয়, গ্যাসীয় মোল, উৎপাদের গ্যাসীয় মোল মাইনাস বিক্রিয়কের গ্যাসীয় মোল। এখন তুমি এখান থেকে দেখবা ডেলেন গ্রেটার দেন 0, মানে ডেলেন পজিটিভ। দেখো এই বিক্রিয়াতে ডেলেন যদি বের করি, তাহলে দেখো এখানে উৎপাদের গ্যাসীয় মোল হচ্ছে 2, বিক্রিয়কের গ্যাসীয় মোল হচ্ছে 1, তাহলে 2 - 1 = 1। এটা কিন্তু গ্রেটার দেন 0, তাহলে প্রথমটাতেই ঠিক আছে। আচ্ছা আমরা যদি দ্বিতীয়টাতে দেখি, বিক্রিয়কের গ্যাসীয় মোলের সংখ্যা হচ্ছে, দেখো এই যে দেখো এখানে 2 মোল, এখানে 1 মোল, 3 মোল, আর এখানে আছে 2 মোল। তাহলে এখানে ডেলেন কত? ডেলেন ইকুয়াল টু আসবে উৎপাদের গ্যাসীয় মোল 2, বিক্রিয়কের গ্যাসীয় মোল 3, তাহলে -1 < 0। আচ্ছা এই জায়গাতে এই বিক্রিয়াতে ডেলেনের মান কত? এটাতে ডেলেনের মান হচ্ছে 2 - 2 = 0। আর এই বিক্রিয়াতে ডেলেনের মান কত দেখো তো? 2 - 3 আর 1 4, 4 = হচ্ছে -2। তাহলে একমাত্র একটা বিক্রিয়াতে ডেলেনের মান পজিটিভ, কোনটা? এটা এই বিক্রিয়া ডেলেনের মান গ্রেটার দেন 0। কি এগুলা পড়াইছি না? এটা নিজেরাই পারবি, তোর আমার করাইতে হবে? ইম্পসিবল। এই বিক্রিয়াতে কেসির একক কি? এই কেসির একক কেমনে বের করে? কেসির একক, একক কি বলতো? মোল পার লিটার টু দি পাওয়ার ডেলেন। এখন শোনো, কেপিকেসি কিন্তু অ্যাকচুয়ালি একক নাই, বাট আমি বলছি তোমাদের পরীক্ষাতে আসে তাই তোমাদের শেখাইছিলাম মোল পার লিটার টু দি পাওয়ার ডেলেন। এবং এই বিক্রিয়া ডেলেনের মান কত? মোল পার ডেলেন ইকুয়াল টু হচ্ছে 2। দেখো এইখানে খেয়াল করো, ডেলেনের মান আসবে 2। এই বিক্রিয়াতে
ডেল এন এর মান আসবে হচ্ছে 4 মাইনাস 2 ইকুয়াল টু 2। তাইলে আমার এখানে কি আসতেছে, এই দেখো, মোল পার লিটার লিটার স্কোয়ার। তাহলে মোল স্কোয়ার লিটার ইনভার্স 2, মোল স্কোয়ার লিটার ইনভার্স 2। দেখো তো কই আছে, মোল স্কোয়ার লিটার স্কোয়ার, মোল স্কোয়ার লিটার ইনভার্স 6, মোল ইনভার্স 2 লিটার ইনভার্স 2, লিটার স্কোয়ার মোল ইনভার্স 2 না, ভুল আছে এখানে। হ্যাঁ, মোল স্কোয়ার লিটার ইনভার্স 2 হবে, এটা হবে মনে হয়। হ্যাঁ, অপশন ভুল আছে। ওকে, এই বিক্রিয়া কেসির একক কোনটি বের করতে বলছে। সো ডেলেন এর মান যেহেতু 2, তাহলে আসবে হচ্ছে এরকম যে মোল স্কোয়ার লিটার ইনভার্স 2, এটা হবে উত্তর। এখন এখানে অপশন আছে কিনা আমি শিওর না, হয়তো টাইপিং এরর হইতে পারে, যদি থাকে তাহলে এটা, আর না থাকলে নাই। ওকে, চলো তাহলে তারপরটা যাই। এই বিক্রিয়া কেপির একক কোনটি? কেপির একক, আচ্ছা, এই বিক্রিয়া ডেলেন এর মান তোমরা মাত্রই দেখছো। এই বিক্রিয়াতে ডেলেন, এই দেখো, এই বিক্রিয়া ডেলেন এর মান কত, 2 মাইনাস 4 ইকুয়াল টু মাইনাস 2। তাইলে একক কি হবে, অ্যাটমসফিয়ার টু দি পাওয়ার, কেপির একক হচ্ছে অ্যাটমসফিয়ার টু দি পাওয়ার ডেল এন। তাহলে অ্যাটমসফিয়ার টু দি পাওয়ার মাইনাস 2, কই আছে অ্যাটমসফিয়ার টু দি পাওয়ার মাইনাস 2, দিস ওয়ান, এটা হচ্ছে আমাদের উত্তর। ওকে, ফাইন, চলো তারপরেরটা। কোন বিক্রিয়ায় কেসির একক মোল ইনভার্স 1 আর হচ্ছে লিটার, মোল ইনভার্স 1 আর হচ্ছে লিটার। তাহলে আমাদের কি করতে হবে, এই প্রতিটার জন্যই ডেলেন বের করতে হবে। দেখো এই বিক্রিয়ার জন্য আমি যদি ডেলেন বের করি, এই বিক্রিয়ার ডেলেন এর মান আসতেছে আমাদের 2 মাইনাস 1 ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে এককটা কি হবে, মোল পার লিটার টু দি পাওয়ার 1, তাহলে যা আছে তাই থাকবে। আচ্ছা, এবার দেখো আমি যদি এই বিক্রিয়ার দিকে তাকাই, এই বিক্রিয়াতে ডেলেন এর মান আসবে আমাদের 4 মাইনাস 2 ইকুয়াল টু 2। তাহলে একক আসবে মোল পার লিটার, মোল পার লিটার স্কোয়ার। তাহলে আসবে মোল স্কোয়ার লিটার ইনভার্স 2, লিটার ইনভার্স 2। হ্যাঁ, আচ্ছা, এই বিক্রিয়াতে ডেলেন যদি তুমি বের করো, এই বিক্রিয়া ডেলেন এর মান কত আসবে, 2 মাইনাস 3 ইকুয়াল টু মাইনাস 1। তাহলে মোল পার লিটার মাইনাস 1, তাহলে কি আসবে, মাইনাস 1 গেলে মোল ইনভার্স 1, ইনভার্স 1 আর লিটারে মাইনাস 1 আছে, প্লাস হয়ে যাবে লিটার, মোল ইনভার্স 1 আর লিটার, এটাই তো চাইছে, মোল ইনভার্স 1 আর লিটার। ওকে, সো সি হচ্ছে আমাদের উত্তর, সি হচ্ছে উত্তর। ওকে, সি হচ্ছে উত্তর, পারবা, এগুলো সবাই পারবা। তারপরেরটার জন্য যদি একক বের করি, ডেলেন এর মান কত, দেখো এটাতে ডেলেন এর মান আসবে 2 মাইনাস 4 ইকুয়াল টু মাইনাস 2। তাহলে কি আসবে, মোল পার লিটার মাইনাস 2। তাহলে আমাদের এখান থেকে আসবে মোল ইনভার্স 2 লিটার স্কোয়ার। তাই না, পারবি না, একদম সোজা, তাই না? এবং এই জিনিসটাকে কিন্তু এভাবেও লেখা যায়, দেখো এভাবেও লিখতে পারো, মাঝে মাঝে পরীক্ষা এভাবেও আসতে পারে, মোল ইনভার্স 2, এই যে ডেসিমিটার কিউব স্কোয়ার, লিটার মানে ডেসিমিটার কিউব। তাহলে এটা পরীক্ষা মাঝে মাঝে এভাবেও আসতে পারে, মোল ইনভার্স 2 ডিএম 6, ডিএম টু দি পাওয়ার 6, ডেসিমিটার টু দি পাওয়ার 6। ওকে, এভাবে আসতে পারে। সো মাঝে সবসময় যে তোমার এটা এরকমভাবে লিটার দিয়ে দিবে, অপশনে মাঝে মধ্যে ডেসিমিটার দিয়েও দিতে পারে। তো 1 লিটার মানে হচ্ছে 1 ডেসিমিটার কিউব, 1 লিটার ইকুয়াল টু হচ্ছে 1 ডেসিমিটার কিউব, যেটা সেম কথা। ওকে, এই দুইটা সেম কথা। ওকে, ফাইন, দ্যাটস ইট। তো চলো আমরা তারপরটাতে যাই। নিচের কোন সম্পর্কটি সঠিক? কেপি ইকুয়াল টু হচ্ছে কেসি আর টি টু দি পাওয়ার ডেলেন, কেপি ইকুয়াল টু কেসি আর টি টু দি পাওয়ার ডেলেন, এটা হচ্ছে সঠিক। ওকে, ফাইন, চলো তারপরটাতে যাই। এগুলো কি দেখাবো তোমাদেরকে, বিক্রিয়ার জন্য কেপি কেসির মধ্যে সম্পর্ক কোনটি? এই পারবি না। এই বিক্রিয়া ডেলেনের মান কত, ডেলেনের মান হচ্ছে 2 মাইনাস 4 ইকুয়াল টু মাইনাস 2। তাহলে কেপি কেসির সম্পর্ক কি আসবে, কেপি ইকুয়াল টু কেসি আর টি ইনভার্স 2, কই আছে দেখে নাও। কেপি ইকুয়াল টু কেসি আর টি স্কোয়ার, কেসি ইকুয়াল টু কেপি আর টি স্কোয়ার। আচ্ছা, কেপি ইকুয়াল টু কেসি আর টি ইনভার্স 1, কেসি ইকুয়াল টু কেপি, তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি, দেখো তো, কেপি ইকুয়াল টু কেসি ডিভাইডেড বাই আর টি স্কোয়ার। সেখান থেকে কি লেখা যায়, কেসি ইকুয়াল টু কেপি ইন্টু আর টি স্কোয়ার। দেখো এবার এটা কই আছে, কেসি ইকুয়াল টু কেপি আর টি স্কোয়ার, কেসি ইকুয়াল টু কেপি আর টি স্কোয়ার, এই যে এটা বি, বি। ওকে, এটা হচ্ছে আমাদের উত্তর, সিম্পল। চলো তারপরটাতে যাই। এই বিক্রিয়ার জন্য কোনটি সঠিক? এই বিক্রিয়ার জন্য আমাদের ডেলেন এর মান কত, ডেলেন ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে ডেলেন ইকুয়াল টু 0 হলে কি হয়, কেপি ইকুয়াল টু কেসি হয়, কেপি ইকুয়াল টু কেসি, এই যে এটা উত্তর। এটা অনেকবার আসছে বোর্ড পরীক্ষায়, কিন্তু একটা না, এরকম অনেকগুলো আছে, তো আমি একটাই নিচ্ছিলাম আমার যতটুকু মনে পড়ে। ওকে, চলো তারপরেরটা। আচ্ছা, এই বিক্রিয়ার জন্য কেপি কেসির সম্পর্ক কোনটি? নিজেরা করবা, এটা আমি করাই দেবো না, এটা তোমরা নিজেরা ট্রাই করো। ওকে, তারপরেরটা। এই বিক্রিয়ার জন্য, এই যে এই বিক্রিয়ার জন্য কেপি কেসি সম্পর্কের সমীকরণ নিচের কোনটি? ডেলেন বের করবা, ডেলেনের মান কত, ডেলেনের মান হচ্ছে 1 মাইনাস হাফ ইকুয়াল টু হচ্ছে মাইনাস হাফ।
এটা হচ্ছে ডেলেন। তাহলে বাকিটা নিজেরা করে নিও। ওকে, ওই যে কেপি ইকুয়াল টু কেসি আর টি টু দি পাওয়ার মাইনাস অফ, অ্যান্সার দেওয়াই আছে বি নাম্বার। তারপরেরটা, আচ্ছা এই বিক্রিয়াতে দেখো এটা একটা বিক্রিয়া এরকম। আচ্ছা ফাইন, এটা একটা বিক্রিয়া, বিক্রিয়াটা হচ্ছে আমাদের একটা তাপ উৎপাদী বিক্রিয়া। ওকে, বলছে কেপি কেসির সম্পর্ক কোনটি? আহা, এটা আমার করাইতে হবে, এটা আমার করাইতে হবে। বলো, তোমরাই বলো, নিজেরা ট্রাই করবা। ঠিক আছে, ট্রাই ইট, পজ দিয়ে ট্রাই করো। ওকে, চলো তারপরটা, নিম্নে কোন বিক্রিয়া কেপি গ্রেটার দেন কেসি? কোন বিক্রিয়া কেপি গ্রেটার দেন কেসি হয়? যেই বিক্রিয়ায় ডেলেনটা পজিটিভ হয়, যেই বিক্রিয়া ডেলেনটা পজিটিভ বা ডেলেন গ্রেটার দেন 0 হবে, সেই বিক্রিয়ায় কেপি গ্রেটার দেন কেসি হবে। তো ট্রাই করো কোনটা ডেলেনের মান পজিটিভ আসে। যে বিক্রিয়া ডেলেনের মান পজিটিভ ওই বিক্রিয়া কেপি গ্রেটার দেন কেসি। যে বিক্রিয়া ডেলেনের মান নেগেটিভ ওই বিক্রিয়ায় কি হয় বলো তো? ডেলেন পজিটিভ হইলে কেপি গ্রেটার দেন কেসি, আর ডেলেন নেগেটিভ হইলে বা ডেলেন লেস দেন 0 হইলে, বা এগুলো পড়াইছি সব, ডেলেন লেস দেন 0 হইলে কেসি গ্রেটার দেন কেপি, আর ডেলেন ইকুয়াল 0 হইলে কেপি ইকুয়াল টু কেসি, সব পড়াইছি এগুলো আগে। আর এখান থেকে ডেলেন বাইর করো, ডেলেন কেমনে বাইর করতে নিজেরাই পারবা। চলো তারপরটাতে যাই। এই বিক্রিয়ার সাম্যধ্রুবক এ, আচ্ছা এক্স প্লাস ওয়াই বিক্রিয়া করে তৈরি করে জেড, এই বিক্রিয়ার সাম্যধ্রুবক এ, জেড বিক্রিয়া করে এক্স প্লাস ওয়াই, এই বিক্রিয়ার সাম্যধ্রুবক বি হলে কোন সমীকরণটি সঠিক? বলো, এই দুইটা, এটার যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে আমরা কি জানি? একটা বিক্রিয়া উল্টায় গেলে ওই বিক্রিয়ার সাম্যধ্রুবক কি হবে? আগের বিক্রিয়াটা ছিল এ, তাহলে এটা কি হবে? উল্টায় যাবে, 1/a হবে। তো বলছে যে নতুন যে বিক্রিয়া, এটা সাম্যধ্রুবকের মান হচ্ছে বি, তাহলে এটা কি বিক্রিয়া? আগেরটার উল্টা বিক্রিয়া, আগেরটার উল্টা বিক্রিয়া। যেহেতু উল্টা বিক্রিয়া হলে কি হয় তোমরাই বলো? উল্টা, একটা বিক্রিয়া যদি উল্টায় যায় ওই বিক্রিয়ার সাম্যধ্রুবকও কি হবে? উল্টায় যাবে। তাহলে এইটার যে সাম্যধ্রুবক এই বিক্রিয়ার কেসি কি হবে? 1/a। আর বলে দিছে এটা সাম্যধ্রুবকের মান বি, তাহলে কেসির মান হচ্ছে বি, বি ইকুয়াল টু হচ্ছে 1/a। সো এই যে বি ইকুয়াল টু 1/a, এটা সবাই পারার কথা, রাইট? ওকে, চলো তারপরটা যাই। আচ্ছা, এই বিক্রিয়া সাম্যাবস্থা বিক্রিয়া সম্মুখমুখী বিক্রিয়ার হার ধ্রুবক K1, পশ্চাৎমুখী বিক্রিয়ার হার ধ্রুবক K2 হলে সাম্য ধ্রুবক কেসি ইকুয়াল টু কত? তাই হ্যাঁ, এটা তোমাদের পড়াইছি। কেসি ইকুয়াল টু কি? কেসির ডেফিনেশনই পড়াইছি, সম্মুখ বিক্রিয়ার হার ধ্রুবক ডিভাইডেড বাই পশ্চাৎ বিক্রিয়ার হার ধ্রুবক, তাই না? সম্মুখ বিক্রিয়ার হার ধ্রুবক ও পশ্চাৎ বিক্রিয়ার হার ধ্রুবকের অনুপাত কি বলে? সাম্য ধ্রুবক। তো ওই যে সম্মুখ বিক্রিয়াটা বলছে K1, পশ্চাৎ বিক্রিয়াটা হচ্ছে K2, তাহলে K1/K2, তাহলে এটাকে আমি এভাবে লিখতেই পারি যে K1 ইন্টু K2 ইনভার্স 1, তাহলে K1 ইন্টু K2 ইনভার্স 1, এই যে সি তে অপশন আছে, তাহলে সি হচ্ছে আমাদের উত্তর, সি হচ্ছে উত্তর। ওকে, দ্যাটস ইট। চলো তারপর এটা, হেবারবস পদ্ধতিতে অ্যামোনিয়া শিল্প উৎপাদনে প্রভাবক সহায়ক হিসেবে নিচের কোনটি ব্যবহার করা হয়? বলো, তোমরাই বলো। হেবারবসে প্রভাবক সহায়ক হিসেবে নিচের কোনটি ব্যবহার করা হয়? হেবারবসে প্রভাবক হিসেবে কি ব্যবহার করা হয় আয়রন, আর তার সাথে প্রভাবক সহায়ক হিসেবে কি ব্যবহার করে? এটা কিন্তু তোমাদের পড়াইছি, এই জিনিস পড়াইছি, তোমরা জানো কোনটাকে প্রভাবক হিসেবে ব্যবহার করা হয়। ঠিক আছে, ওকে, চলো তারপরেরটা। অনুঘটক বা প্রভাবক কি করে? প্রভাবকের কাজ কি বলতো? প্রভাবকের কাজ কি? অনুঘটক মানে কি? অনুঘটক মানে হচ্ছে প্রভাবক, এটা মানে হচ্ছে প্রভাবক। প্রভাবকের কাজ কি? প্রভাবকের কাজ হচ্ছে যে সম্মুখমুখী ও পশ্চাৎমুখী উভয় বিক্রিয়ার হার বাড়াবে। সম্মুখমুখী ও পশ্চাৎমুখী উভয় বিক্রিয়ার হার বাড়ায়, উভয় বিক্রিয়ার হার বাড়ায় বা কমায়। ঋণাত্মক প্রভাবক কমায় আর ধনাত্মক প্রভাব হচ্ছে বাড়ায়, তাই না? এবং 2 নম্বর কথাটা কি? বিক্রিয়া শেষে নিজে অপরিবর্তিত থাকে, বিক্রিয়া শেষে নিজে অপরিবর্তিত থাকে, এই কথা দুইটা আমরা প্রভাবক সম্পর্কে আগে থেকেই জানি, ক্লাসে পড়ছি। তাহলে এবার আমরা দেখি, বিক্রিয়ার গতি বাড়ায়, ট্রু। বিক্রিয়ার গতি কমায়, ট্রু। দ্রুততম সময়ে সাম্যাবস্থায় নিয়ে আসে, হ্যাঁ। প্রভাবক ধনাত্মক প্রভাবক দিলে তাড়াতাড়ি সাম্যাবস্থায় আসবে, ঋণাত্মক প্রভাবক দিলে তোমার হচ্ছে একটু পরে সাম্যাবস্থায় আসবে। ওকে, তো যদিও তোমার হচ্ছে এটা যে প্রভাবক সম্পর্ক সঠিক 1 2 3 তিনোটাই সঠিক, দ্রুততম সময়ে নিয়ে আসতে পারে। ওকে, আবার দেরি করে আনতে পারে যদি ঋণাত্মক প্রভাবক দেই। বিক্রিয়ার গতি বাড়াইতে পারে ধনাত্মক প্রভাবক, বিক্রিয়ার গতি কমাইতে পারে ঋণাত্মক প্রভাবক। ওকে, সো সবগুলোই সঠিক প্রভাবক সম্পর্কে। চলো তারপরেরটা, এই বিক্রিয়াতে প্রভাবক ব্যবহার করলে কি হবে? এই বিক্রিয়াতে প্রভাবক ব্যবহার করলে কি হবে বলো? হার পরিবর্তিত হবে, সাম্য ধ্রুবক পরিবর্তিত হবে, বিক্রিয়া থেমে যাবে, সাম্যাবস্থা পরিবর্তিত হবে। তুমি বলো, সাম্য ধ্রুবকের উপর প্রভাবকের প্রভাব আছে? নাই।
সাম্যাবস্থার উপর প্রভাবকের প্রভাব আছে? নাই। প্রভাবক কি করে? বিক্রিয়ার হার পরিবর্তিত হবে। প্রভাবক দিলে হয় বিক্রিয়ার হার বাড়বে, নাহলে বিক্রিয়ার হার কমবে। কিন্তু সাম্যাবস্থা চেঞ্জ হবে না। সাম্যাবস্থায় থাকলে সাম্যাবস্থায় থাকবে। বিক্রিয়া থেকে যাবে না, বিক্রিয়া থেমে যাবে। এখানে হবে বিক্রিয়া থেমে যাবে। তো প্রভাবক দিলে বিক্রিয়া থামে? হ্যাঁ? এটা উমুখী বিক্রিয়া, এটা একটা উমুখী বিক্রিয়া, প্রভাবক থামাইতে পারবে? জীবনেও পারবে না। জাস্ট কি করতে পারবে? বিক্রিয়ার হারটা বাড়াইতে পারবে বা কমাইতে পারবে। এটাই। চলো তারপরেরটা। সাম্য বিক্রিয়ার ক্ষেত্রে কোনটি প্রযোজ্য? বলো, এইটাতে সাম্য বিক্রিয়ার ক্ষেত্রে কোনটি প্রযোজ্য? আয়তন অপরিবর্তিত, আয়তন সম্প্রসারিত, সাম্যাবস্থায় চাপ নিরপেক্ষ, চাপ প্রয়োগে সাম্যাবস্থা ডান দিকে স্থানান্তরিত হয়। এবার একটু খেয়াল করো, এই বিক্রিয়ার ডেলেন এর মান কত, বা উৎপাদের বিক্রিয়কের গ্যাসীয় মোল কত? দেখো, এটাও গ্যাস, এটাও গ্যাস, তাহলে এখানে গ্যাসীয় মোলের সংখ্যা হচ্ছে 3। উৎপাদে গ্যাসীয় মোল দেখা একটাই, এটা কিন্তু গ্যাস না, তাহলে উৎপাদে গ্যাসীয় মোলের সংখ্যা হচ্ছে 1। এখন আমরা কি জানি, চাপ দিলে বড় থেকে ছোট হয়, বিক্রিয়া কোন দিকে যাবে? সামনের দিকে যাবে। তাহলে চাপ প্রয়োগে সাম্যাবস্থা ডান দিকে স্থানান্তরিত হবে। দ্যাটস ইট। চলেন তাহলে, এই বিক্রিয়ায় 25°C তাপমাত্রা 1.5 অ্যাটমসফিয়ার চাপে কেপির মান 5.6 হলে কেসির মান কত? আল্লাহ, সি 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 সি, কেপি ইকুয়াল টু কেসি আর টি টু দি পাওয়ার ডেল এন। কেপি দেওয়া আছে, কেসি বের করবা। চলো তারপর একটা। এই তাপমাত্রায় N2O4 ও NO2 এর সাম্য মিশ্রণে তাদের আংশিক চাপ যথাক্রমে 0.69 অ্যাটমসফিয়ার এবং 0.31 অ্যাটমসফিয়ার। N2O4 এর বিয়োজন বিক্রিয়ায় কেপির মান কত? আচ্ছা ফাইন। N2O4 এর বিয়োজন বিক্রিয়া, N2O4 এর বিয়োজন বিক্রিয়াতে বলে দিচ্ছে, বিয়োজন বিক্রিয়া কি তৈরি করে? 2NO2। ওকে, এখন এটা তোমরা জানো, বলছে এদের সাম্য মিশ্রণে আংশিক চাপ, অর্থাৎ টি ইকুয়াল টু 0 সেকেন্ডে কোনো ডাটা দেওয়া নাই। কই দেওয়া আছে? ইকুইলিব্রিয়াম, সাম্যাবস্থায় আংশিক চাপ। ক্লাসে কিন্তু এই অঙ্ক করাইছি। এদের আংশিক চাপ যথাক্রমে কোনটা? N2O4 এর হচ্ছে 0.69, 0.69, এবং এটা হচ্ছে 0.31 অ্যাটমসফিয়ার। দেখো দেওয়াই আছে আংশিক চাপ কোথায়? সাম্যাবস্থায়। কি বের করতে বলছে? কেপির মান বের করতে হবে। তো কেপি ইকুয়াল টু কি হবে? কেপি ইকুয়াল টু হচ্ছে পি অফ NO2 স্কয়ার ডিভাইড বাই পি অফ N2O4। খেয়াল করে, এগুলো কি দেওয়া? আংশিক চাপ দেওয়া। কোথায়? সাম্যাবস্থায়। কোন জায়গার আংশিক চাপ বসাইতে হবে? সাম্যাবস্থার। মোল সংখ্যা থাকলে ওই যে মোট মোল টোল বেড টের করে তারপর বসানো লাগবে। তো মোল সংখ্যা ডিরেক্টলি আংশিক চাপ দিয়ে দিচ্ছে সাম্যাবস্থায়, মানগুলা খালি বসাই দিবা। 0.31 স্কয়ার ডিভাইড বাই 0.69, ক্যালকুলেশন করলে অঙ্ক শেষ। ওকে, একদম সিম্পল। চলো তারপরটা যাই। একটি বদ্ধ পাত্রে 0.25 মোল হাইড্রোজেন আয়োডাইডকে 400°C তাপে উত্তপ্ত করা হলো। সাম্যাবস্থায় 25% হাইড্রোজেন আয়োডাইড বিয়োজিত হয়। তাইলে এখন বলছে উদ্দীপকের বিক্রিয়া কেপির মান নির্ণয় করতে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এন্ড চমৎকার কোয়েশ্চেন। কি বলছে দেখো, হাইড্রোজেন আয়োডাইড, একটু খেয়াল করো, এটা বিয়োজিত হয়ে কি তৈরি করে? হাইড্রোজেন প্লাস আয়োডিন তৈরি করে। এই বিক্রিয়াতে কি বলছে? টি ইকুয়াল টু 0 সেকেন্ডে বলছে একটি বদ্ধ পাত্রে 2.5 মোল হাইড্রোজেন আয়োডাইড নিশ্চয়। তাহলে শুরুতে ছিল 2.5 মোল, উৎপাদ কত? 0, এটাও কত? 0। আচ্ছা, এবার ইকুইলিব্রিয়ামে গেলে তুমি কি লিখবা? 2.5 মাইনাস, এই যেটা হবে 2 অনু হাইড্রোজেন আয়োডাইড, তাই না? আচ্ছা, তাহলে কি হবে? 2.5 মাইনাস এক্স লিখবো না আলফা লিখবো? তোমরাই বলো, এক্স না আলফা? এটা হচ্ছে 2, এটা 2.5, তাহলে কি আলফা লেখা যাবে না? তাহলে কি লিখতে হবে? এক্স। তাহলে 2.2 মাইনাস এক্স, এটা হবে এক্স, এটা হবে এক্স। এগুলো কি সংখ্যা? সব মূল সংখ্যা, মূল সংখ্যা। ওকে, এইবার তুমি দেখো তোমার কি মান দেওয়া বসে, সাম্যাবস্থায় 25% হাইড্রোজেন আয়োডাইড বিয়োজিত হয়। তাহলে দেখো তোমার এই অঙ্কটাতে একটু যদি তুমি খেয়াল করো, এখানে কি দিচ্ছে? সাম্যাবস্থায় 25% হাইড্রোজেন আয়োডাইড বিয়োজিত হয়। তার মানে তোমাকে বলে দিচ্ছে আলফার মান হচ্ছে 25%। কার? হাইড্রোজেন আয়োডাইড এর। এর আলফা দিয়ে দিছে কত? 25%, অর্থাৎ আলফা দেওয়া আছে। এখন আমারকে বলছে এই অঙ্কে কেপি বের করতে। আমি যদি এই অঙ্কের কেপি বের করতে চাই, তাহলে আমার অবশ্যই কি এই জায়গাতে মানগুলো লাগবে, আমাকে মোট মোল বের করতে হবে। অথবা একটা মজার ট্রিক্স হচ্ছে, তুমি চাইলে এই অঙ্কের কেসিও বের করতে পারবা। কেসি বের করলেই হবে। কেন? কারণ এই বিক্রিয়ার কেপি কেসির মান সমান তোমরা জানো। তো কেসি বের করলে যে মান আসবে, কেপির মানও তাই আসবে। আবার তুমি চাইলে কেপিও বের করতে পারো মোট মোল বের করে, কোনো সমস্যা নাই, একটা করলেই হয়েছে। কিন্তু যেটাই করি না কেন, কেপি বা কেসি, আমার এক্স এর মান জানতে হবে। এন্ড এক্স এর মান জানতে হবে, এবার দেওয়া আছে কি? আলফা। তো এই টাইপ কি তোমাদেরকে কোর্স করাইছি যে সাম্যাবস্থায় বিয়োজন মাত্রা দেওয়া আছে, মানে বিয়োজন মাত্রা থেকে এক্স নির্ণয়? তোমাদেরকে পড়াইছি না এটা? আমি অবশ্যই পড়াইছি ক্লাসের মধ্যে, রাইট? আচ্ছা, তো এখন তাহলে তোমাকে কি করতে হবে? আলফা থেকে এক্স এর মান বের করতে হবে। তো কার আলফা দেওয়া? হাইড্রোজেন আয়োডাইডের। কোন জায়গায় দেওয়া? সাম্যাবস্থায়। তাহলে কি করতে হবে? এখান থেকে এক্স এর মান বের করতে হবে। তো কিভাবে দেখো তো? সাম্যাবস্থায় এই ডাটাটা জানি আমি,
তাহলে এখান থেকে এক্স আলফা বের করতে হবে, আলফা আর এক্স এর মধ্যে সম্পর্ক স্থাপন করতে হবে। তবে এই জায়গা থেকে আমি আলফা বের করতে পারি কিনা? হ্যাঁ পারি। কিভাবে? দেখো আমরা জানি কি বিয়োগ চিহ্নের আগেরটা হচ্ছে বিয়োজনের পরিমাণ, আগেরটা হচ্ছে মোট পরিমাণ, বিয়োগ চিহ্নের পরেরটা হচ্ছে বিয়োজনের পরিমাণ। এবং আলফা সমান সমান আমরা কি জানি? বিয়োজনের পরিমাণ ডিভাইড বাই মোট পরিমাণ। তাহলে 2x বাই 2.5, রাইট? তাহলে আলফার মান কত? 0.25 ইকুয়াল টু হচ্ছে 2x বাই 2.5। এখান থেকে আমি লিখতে পারি 2x ইকুয়াল টু হচ্ছে 2.5 ইন্টু 0.25। তাহলে এবার আমি x ইকুয়াল টু কি লিখতে পারি? এই 2.5 ইন্টু 0.25, এটাকে আমরা 2 দ্বারা ভাগ। এখান থেকে ক্যালকুলেশন করলেই আমরা কিন্তু x এর মানটা পেয়ে যাব। তুমি x এর মানটা পেয়ে যাবা। সেই x এর মান তুমি এখানে বসাই দাও, এখানে বসে এখানে দাও। প্রত্যেকের মোল সংখ্যা পেয়ে গেল। আর মোল সংখ্যা পেয়ে গেছো, এবার কেসি বের করতে পারো বা কেপি বের করতে পারো। একটা করলেই হয়েছে। ধরো আমি জায়গায় কেপি বের করি, কেপি ইকুয়াল টু লিখতে পারি কেসি। তাহলে কেসি বের করে দাও, এই মানগুলো বসাই দিবে, এক্স এর মান বসাই দিবা, বাক্স ডিভাইডেড বাই, এটা কিন্তু মূল সংখ্যা, আয়তন লাগবে। প্রশ্নে আয়তন দেওয়া নাই, ভি দিয়ে ভাগ করে দিলাম, কারণ আমরা জানি এই অঙ্কে আয়তন কাটাকাটি যায়। ডিভাইডেড বাই ভি, নিচে আমরা লিখবো 2.5 মাইনাস 2 ইন্টু বাক্স ডিভাইডেড বাই ভি স্কোয়ার। কাটাকাটি দেখবা ভি চলে গেছে, এই এক্স এর মানটা বের করে না বসাই দিবে, এখানে অঙ্ক শেষ। যেটা আসবে সেটাই উত্তর। আবার তুমি চাইলে এটা কেপিও বের করতে পারতাম, মোট মোল বের করে নিলা, এই এক্স এর মান বসায় মোট মোল, তারপর সেখান থেকে কি করবা, ওই যে একটা একটু আস্তে আস্তে আগাবা। মোট মোল জানি, তারপরে এবার আংশিক চাপ বের করব, ওই যে মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ দিয়ে গুণ। মোট চাপ দেওয়া নাই, কোনো সমস্যা নাই, লাগবে না, কাটাকাটি চলে যাবে, রাইট? তো এগুলো আশা করি পারবা তোমরা, বুঝছো? এগুলো খুবই সোজা। তো এইগুলো কনসেপ্ট কিন্তু তোমাদের শিখাইছে ভাই, কিন্তু শর্টকাট শিখাইনি, একদম বেসিক ধরে ধরে শিখাইছে। ওকে, চলো তারপরটা। তাপহারী বিক্রিয়া হলো। তাপহারী বিক্রিয়াতে কি হয়? তাপহারী বিক্রিয়াতে কোনটা তাপহারী বিক্রিয়া এখানে? তো দেখো, দেখো এই জায়গাতে তুমি তাপ দিছো, দেওয়ার পরে উৎপাদ পাইছো। দেখো একটা বিক্রিয়াতে আমি তাপ যোগ করে তারপর উৎপাদ পাইছি, মানে একটা বিক্রিয়া, তাপ উৎপাদী বিক্রিয়াতে কি হয়? নিজে নিজে বিক্রিয়া করে তাপ উৎপন্ন করে। তাপ উৎপাদী বিক্রিয়াতে কি হয়? নিজে নিজে বিক্রিয়া করে তাপ উৎপন্ন করে। বা আমরা এইভাবে লিখতে পারি, এই যে যেমন এ প্লাস বি বিক্রিয়া করে তৈরি করবে সি প্লাস তাপ, তাহলে এটা হচ্ছে তাপ উৎপাদী। এটা মানে হচ্ছে ডেল এইচ এর মান নেগেটিভ, বুঝছো? এটা মানে তাপ উৎপাদী, মানে উৎপাদে তাপ যোগ হবে। বাট দেখো এটাকে যদি সমীকরণের ওই পাশে নিয়ে দাও, তাহলে কি হবে? উৎপাদ থেকে তাপ বিয়োগ হবে, তাহলে তাপহারী বিক্রিয়া, সিম্পল। আর নর্মাল নিয়মটা হচ্ছে তাপহারী মানে কি, যে ভাই তাপ উৎপাদী মানে এরা বিক্রিয়া করে উৎপাদ তৈরি করবে, সাথে তাপ উৎপন্ন করবে। আর তাপহারী মানে কি, এরা বিক্রিয়াই করবে না, আমি তাপ দিলে তারপরে এরা উৎপাদে পরিণত হবে। তার মানে তাপ দিচ্ছি আর উৎপাদে পরিণত হবে, যেটা হচ্ছে তাপহারী বিক্রিয়া। যেমন এইখানে খেয়াল করো, উৎপাদ তৈরি করছে, ডেল এইচ এর মান পজিটিভ। তো ডেল এইচ এর মান পজিটিভ মানে কি? তাপহারী বিক্রিয়া। তাহলে দেখো একও তাপহারী বিক্রিয়া, দুইও তাপহারী বিক্রিয়া। 3 নাম্বারটা দেখো, এরা বিক্রিয়া করে উৎপাদ প্লাস তাপ তৈরি করতেছে, তাহলে এটা কিন্তু তাপ উৎপাদী বিক্রিয়া। এখানে মাইনাস থাকলে হয়তো তাপহারী, এটা উৎপাদ। তাহলে কোনটা সঠিক? 1 আর 2। এগুলা একদম বাচ্চাদের জিনিস, তাই না? ওকে, চলো তারপরেরটাতে যাই। আচ্ছা, এই যে লেখচিত্রটা দেখানো হয়েছে, বলতো উদ্দীপকের লেখচিত্র দেখানো হয়েছে। এই লেখচিত্র, উৎপাদ আছে, বিক্রিয়ক আছে উপরে, উৎপাদ আছে নিচে। তো বিক্রিয়ক উপরে, উৎপাদ যদি নিচে থাকে, তাহলে এটা কোন বিক্রিয়ার গ্রাফ? এটা আমরা জানি, মুখস্থ হয়ে গেছে আমাদের। এটা কি বলতো? তাপ উৎপাদী। তাপ উৎপাদী, এই গ্রাফটা হচ্ছে আমাদের তাপ উৎপাদী বিক্রিয়া। ওকে, উদ্দীপকের লেখচিত্রতে কি দেখানো হয়েছে? এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া, ট্রু। বিক্রিয়া তাপ ইকুয়াল টু ডেল এইচ ইকুয়াল টু হচ্ছে ই3 মাইনাস ই1। তোমরা বলো তো, ডেল এইচ ইকুয়াল টু আমরা কি জানি? ইপি মাইনাস ইআর, ইপি মাইনাস ইআর। এখন দেখো ইপি মানে কি? উৎপাদের শক্তি, উৎপাদের শক্তি বলে দিচ্ছে ই3, তাহলে ইপির জায়গায় লিখবো ই3। আর ইআর মানে কি? বিক্রিয়কের শক্তি। দেখো বিক্রিয়কের শক্তির জায়গায় বলে দিচ্ছে ই1, তাহলে ই3 মাইনাস ই1। তাহলে বিক্রিয়ার তাপ ডেল এইচ ইকুয়াল টু হচ্ছে ই3 মাইনাস ই1, ট্রু। সক্রিয়ণ শক্তি ই ইকুয়াল টু হচ্ছে ই2 মাইনাস ই1। দেখো তো সক্রিয়ণ শক্তি আমরা জানি, সক্রিয়ণ শক্তি ই এ ইকুয়াল টু কি? ই ইকুয়াল টু হচ্ছে ই এক্স মাইনাস ই আর। ই এক্স কোনটা? এই চূড়ার শক্তি, এটাকে বলা হয় ই এক্স। তাহলে ই এক্স এর মান বলে দিচ্ছে ই2, ই2। আর ই আর এর মান জানি আমরা ই1, তাহলে ই2 মাইনাস ই1, ই2 মাইনাস ই1। দেখো এটাও সত্যি। তাহলে কোনটা সঠিক? 1 2 3 সবগুলোই সঠিক। বলো তো এই কনসেপ্ট তোমাদের শিখাইছি কিনা? এই কনসেপ্ট তোমাদের শিখাইছি কিনা? তোমরাই বলো, তোমরাই বলো, শিখাইছি? হ্যাঁ, এগুলো কিন্তু সব তোমাদের শেখানো হয়েছে, রাইট? প্রতিটা জিনিস তোমাদের ধরে ধরে শেখানো হয়েছে। পারতেছো? নিজেরাই পারবা, আমার বলাও লাগবে না, নিজেরাই পারবা, আই নো। ওকে, চলো এর পরেরটা দেখি। এই বিক্রিয়াতে তাপমাত্রা বৃদ্ধি করলে কি হবে? তুমি দেখো তো, এটা আমাদের একটা কি বিক্রিয়া? প্লাস তাপ, তাহলে এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া। ডেল এইচ এর মান নেগেটিভ। তাপ উৎপাদী বিক্রিয়া, তাপমাত্রা বৃদ্ধি করছো, বিক্রিয়া কোন দিকে যাবে? তাপ উৎপাদী বিক্রিয়া তাপমাত্রা বৃদ্ধি করছি, মনে আছে? তাপ উৎপাদী বিক্রিয়া, তাপমাত্রা বাড়াইছি, প্লাসে মাইনাসে মাইনাস, বিক্রিয়া পেছনে যাবে। ওকে, তো দেখো এতে কি হবে?
সালফার ডাইঅক্সাইডের পরিমাণ হ্রাস পায়, বিক্রিয়া পেছনের দিকে যাবে। বিক্রিয়া যদি পেছন দিকে যায়, এই বিক্রিয়াটা পেছনের দিকে যাবে, তাহলে সালফার ডাইঅক্সাইডের পরিমাণ হ্রাস পাবে না বৃদ্ধি পাবে? বৃদ্ধি পাবে। তাহলে 1 নাম্বারটা ভুল। 1 নাম্বারটা ভুল। তাহলে অ্যান্সার তোমরা পাইয়া গেছো, বাকিটা 2টা। তাহলে এই 2টা হবে উত্তর, তাই না? আচ্ছা আমি বলছি কেসির মান হ্রাস পায়। অবশ্যই বিক্রিয়া যদি পেছন দিকে যায় তাহলে কেসির পরিমাণ কমে যাবে। বিক্রিয়া পশ্চাৎমুখী হয়, তার মানে এই 2টা হচ্ছে কারেক্ট। সিম্পল। চলো তারপরটাতে যাই। আচ্ছা এই যে দিচ্ছে এই বিক্রিয়াতে, এই বিক্রিয়া তাপহারী বিক্রিয়া, উদ্দীপক অনুসারে বিক্রিয়াটি তাপহারী, কারণ ডেলএইচ পজিটিভ, তাহলে অবশ্যই তাপহারী। তারপরে সাম্যধ্রুবক কেপিও কেসির মান সমান, হ্যাঁ এই বিক্রিয়া ডেলেন এর মান 0, তাহলে কেপি কেসির মান সমান। সাম্যাবস্থার উপর চাপের প্রভাব নাই, ডেলেন এর মান 0 হইলে চাপের প্রভাব থাকে না, তাহলে 1 2 3 তিনটাই সঠিক। ঠিক আছে, একদম সোজা প্রশ্ন। দেখছো এগুলো আমি কি করাবো তোমাদেরকে বলো তো, সব পড়াইছি না? আচ্ছা এটাতে বলছে কি ডেলএইচ এর মান পজিটিভ, এই বিক্রিয়ার ক্ষেত্রে প্রযোজ্য কোনটি? আচ্ছা দেখো কেপির একক অ্যাটমসফিয়ার ইনভার্স 2, এটা একটু দেখি এই বিক্রিয়াতে আমাদের ডেলেন এর মান কত। দেখো ডেলেন এর মান, এটা গ্যাস, এটা গ্যাস, এটাও গ্যাস, তাহলে উৎপাদ হচ্ছে 2, বিক্রিয়কে হচ্ছে তোমার 2 রেখে 3, তাহলে ডেলেন এর মান আসছে -1, তাহলে কেপি একক অ্যাটমসফিয়ার ইনভার্স 2, এটা মিথ্যা কথা। আচ্ছা চাপ বাড়ালে উৎপাদ বাড়ে, আমার এইখানে গ্যাসীয় উপাদানের মোল সংখ্যা 3, এখানে হচ্ছে 2, তাহলে চাপ দিলে বড় থেকে ছোট হয়, তাহলে উৎপাদ বাড়ে, ট্রু। হার ধ্রুবক নির্দিষ্ট, হার ধ্রুবক নির্দিষ্ট, তাহলে তোমরা বুঝতেই পারতো, ধরো তোমার এটা সম্পর্কে আইডিয়া নাই, তুমি জানো না এটা সম্পর্কে, হ্যাঁ এটা সম্পর্কে তুমি জানো না, তো তাহলে কি হবে? কারণ কি আমি উত্তর দিতে পারবো না? হ্যাঁ 2 নাম্বার সঠিক, 1 নাম্বারটা ভুল, তার মানে 2 আর 3 কারেক্ট, রাইট? এটা তোমরা জানি, এই টেকনিকটা তোমরা জানি, হ্যাঁ। আর হার ধ্রুবক যে কোনো বিক্রিয়ার জন্য আসলে একটা ফিক্সড, সম্মুখমুখী বিক্রিয়া বলো পশ্চাৎমুখী বিক্রিয়া, যে কোনো একটা পার্টিকুলার বিক্রিয়ার জন্য নির্দিষ্ট হার ধ্রুবক থাকবে একটা নির্দিষ্ট তাপমাত্রায়। ওকে, বিক্রিয়াতে চাপ হ্রাস করলে কি হবে? আচ্ছা এই বিক্রিয়াতে চাপ হ্রাস করলে কি হবে? দেখো বিক্রিয়কে গ্যাসীয় মোল সংখ্যা 1, উৎপাদে গ্যাসীয় মোল সংখ্যা হচ্ছে 2, তাহলে চাপ দিলে বড় থেকে ছোট হয়, চাপ হ্রাস করলে ছোট থেকে বড় হয়, তাহলে বিক্রিয়া কোন দিকে যাবে? সামনের দিকে যাবে, এই বিক্রিয়া সামনের দিকে। তাহলে ক্লোরিনের পরিমাণ বৃদ্ধি পায়। হ্যাঁ বিক্রিয়া যদি সামনের দিকে যায় উৎপাদের পরিমাণ বাড়বে, তো ক্লোরিন যেহেতু উৎপাদের পরিমাণ বাড়বে। বিক্রিয়া সম্মুখমুখী হয়, হ্যাঁ সম্মুখমুখী হয়। কেপির মান বৃদ্ধি পায়, হ্যাঁ বিক্রিয়া সামনের দিকে গেলে কেপি কেসির মান বৃদ্ধি পায়। 1 2 3 তিনটাই কারেক্ট। ঠিক আছে, 1 2 3 তিনটাই কারেক্ট। ক্লিয়ার? এই ধরনের আমাদের যে অনুধাবনমূলক প্রশ্নগুলো আছে আশা করি তোমরা বুঝতে পারতেছো, রাইট? চলো এগুলো নিজেরাই পারবা, মানে আমাকে আসলে তোমাদের বুঝাইতে হচ্ছে না বা হবে না আমি জানি, কারণ প্রতিটা প্রশ্নে তোমরা নিজেরাই পজ দিয়ে সলভ করে ফেলতে পারবা। আচ্ছা উদ্দীপকের বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি পেলে সাম্যের অবস্থান বাম দিকে সরে যায়, একটু খেয়াল করো। এটা আমাদের একটা তাপহারী বিক্রিয়া, তাপহারী বিক্রিয়া তাপমাত্রা বাড়ালে বিক্রিয়া সামনের দিকে যায়, ডান দিকে যায়। তাপমাত্রা বৃদ্ধি পেলে সাম্যের অবস্থান ওর অবস্থা বাম দিকে যায় না, মিথ্যা কথা। চাপ বাড়ালে কেপির মান বাড়বে, হ্যাঁ চাপ যদি বাড়ায় বিক্রিয়াটা সামনের দিকে যাবে, কেপির মান বৃদ্ধি পাবে। কেপি ও কেসি এর মান সমান, এই বিক্রিয়া কি কেপি ও কেসি এর মান সমান না। আচ্ছা তাপমাত্রা বৃদ্ধি পেলে সাম্যের অবস্থান বাম দিকে সরে যাবে, কেন? এটা একটা তাপহারী বিক্রিয়া দেওয়া আছে আমাদের। তাপহারী বিক্রিয়াতে দেখি তো, প্লাস 124 কিলো জুল, প্লাস 124 কিলো জুল। তাপহারী বিক্রিয়াতে, তাপহারী বিক্রিয়াতে তাপমাত্রা যদি তুমি বাড়াও বিক্রিয়া কি দিকে? সামনের দিকে যাবে, তাইলে তাপমাত্রা বৃদ্ধি পেলে সাম্যের অবস্থান বাম দিকে সরে যাবে। বাম দিকে মানে পেছনের দিকে না, ডান দিকে যাবে। আচ্ছা চাপ বাড়ালে কেপির মান বাড়বে, এটা ট্রু, এটা ট্রু। কেপি ও কেসি এর মান সমান না, এটা তো কেপি কেসির মান সমান না এই বিক্রিয়াতে, রাইট? তোমরা দেখো ডিলেনের মান কি 0 না, তাহলে এটাও কিন্তু ভুল, তাহলে অ্যান্সার কিন্তু শুধুমাত্র 2 হবে। আমার যেখানে অপশনগুলো আছে আমার গেস এখানে অপশনের ঝামেলা আছে, অপশনগুলো ভুল আছে, বুঝছো? অপশনগুলো আমার ভুল আছে, এটা মনে হবে শুধুমাত্র 2, ঠিক আছে? একমাত্র 2টাই কারেক্ট, বাকি 2টা কারেক্ট না। আচ্ছা এখানে একটা বিক্রিয়া দেওয়া আছে, ফাইন এ বি এ, আচ্ছা এ কে ফাইন, এখানে বলে দিচ্ছে এই বিক্রিয়াতে তাপমাত্রা হচ্ছে 300 ডিগ্রি, আয়তন হচ্ছে 2 লিটার। এখানে এ ও বি এর মোল সংখ্যা সাম্য অবস্থায় দেওয়া আছে। আরে এই অঙ্ক কে না পারে? এই দেখ A2 একটা কুত্তাও পারবে। B2 বিক্রিয়া করে তৈরি করে 2AB। আচ্ছা এখন বলছে বিক্রিয়ার শুরুতে কিছুই বলে নাই, কই দিছি ইকুইলিব্রিয়ামে, বলছি সাম্য অবস্থায় AB এর মোল সংখ্যা 13, A এর মোল সংখ্যা হচ্ছে 8, B এর মোল সংখ্যা হচ্ছে 10। এখন বলছে কেপি কেসির সম্পর্ক, আচ্ছা আচ্ছা দেখ এটা ঠিক আছে, ওকে। কেপি কেসির সম্পর্ক কিরূপ হবে এই বিক্রিয়ার জন্য? কেপি ইকুয়াল টু কেসি, কেপি ইকুয়াল টু কেসি, ফাইন গেল এটা। আচ্ছা পরের অঙ্কটা, বিক্রিয়াটির সাম্যধ্রুবকের মান কত? আচ্ছা হ্যাঁ সাম্যধ্রুবক, তাহলে এই বিক্রিয়ার কেসি বের করো। এই কি হবে? এই যে এ বি এর ঘনমাত্রা স্কয়ার এ এর ঘনমাত্রা ইন্টু বি টু এর ঘনমাত্রা, কোনটা বের করবা কেপি না কেসি?
প্রশ্নে চাপ দেওয়া থাকলে কেপি, চাপ দেওয়া থাকলে কেসি। এই প্রশ্নে কোথাও চাপ দেওয়া নেই, তাহলে অবশ্যই আমরা কেসি বের করব। আচ্ছা, এখন এর ঘনমাত্রা, ঘনমাত্রা বের করতে হলে কি লাগে, এদের মোল সংখ্যা দেওয়া আছে, বাট আমার বের করতে হবে ঘনমাত্রা। তাহলে কি করতে হবে, আয়তন দিয়ে ভাগ করতে হবে। তাহলে 13 ডিভাইড বাই আয়তন, আয়তন দেওয়া আছে প্রশ্নে 2 লিটার, তাহলে ডিভাইড বাই 2 স্কোয়ার। নিচে আসবে হচ্ছে তোমার 8 ডিভাইডেড বাই 2 ইন্টু হচ্ছে 10 ডিভাইডেড বাই 2। সো ক্যালকুলেশন করলে আসবে 13 স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে 8 ইন্টু 10। ক্যালকুলেশন করে যেটা আসবে সেটাই হবে তোমার পরের প্রশ্নের উত্তর। মানে এটা হচ্ছে আমাদের গ নাম্বারের মধ্যে, আমি মানে এটা এই স্লাইডে করে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের পরের স্লাইডে। এই যে সাম্যদ্বিকে সাম্যদ্রুবকের মান কত, ঠিক আছে, আগের স্লাইডে করাই দিলাম। ক্যালকুলেশন করে যে মানটা আসবে সেটাই হবে উত্তর। অনেক সোজা অঙ্ক এগুলো। ওকে, এগুলো সব করছো তোমরা। চলো, 2ab2 বিক্রি প্লাস b2 বিক্রিয়া করে তৈরি করে 2ab3। ওকে ফাইন। আচ্ছা, এখন বলছে সাম্য বিক্রিয়াটিতে কেপির একক অ্যাটমসফিয়ার ইনভার্স 1। আমরা একটু দেখি এই বিক্রিয়াতে ডেলেন বের করলেই হয়ে গেল একক বের করার জন্য। ডেলেন মান হবে 2 মাইনাস 3 ইকুয়াল টু হচ্ছে -1, তাহলে অ্যাটমসফিয়ার টু দি পাওয়ার -1। গুড হয়েছে। কেপি কেসি ইকুয়াল টু কেপি আর টি, একটু খেয়াল করি এখানে আমরা এই বিক্রিয়া কেপি ইকুয়াল টু কি, কেসি আর টি ইনভার্স 1, তাহলে এই পাশে চলে আসলে আসবে হচ্ছে কেসি ইকুয়াল টু কেপি ইন্টু আর টি, কেসি ইকুয়াল টু কেপি ইন্টু আর টি। গুড। তাপমাত্রার পরিবর্তনে কেপির মান পরিবর্তিত হয়। হ্যাঁ, তোমরাই বলো, তাপমাত্রা যদি পরিবর্তন করি কেপি চেঞ্জ হয়? বলো, তোমরাই বলো। তাপমাত্রার উপর কেপি কেসি জানি কার উপর ডিপেন্ড করে, তাপমাত্রা। তাহলে তাপমাত্রা চেঞ্জ করলে কেপি চেঞ্জ হবে? অবশ্যই হবে, রাইট? দ্যাটস ইট। 1 2 3 তিনটাই কারেক্ট। গুড। আচ্ছা, এই বিক্রিয়াটিতে এবি3 এর উৎপাদন বৃদ্ধি পাবে। এবি3 কিভাবে বৃদ্ধি পাবে? দেখো, বিক্রিয়াকে আমি সম্মুখমুখী করতে চাই, তাহলে তাপহারী বিক্রিয়া, তাহলে তাপহারী বিক্রিয়াতে তাপমাত্রা কমাইলে বিক্রিয়াটা সামনের দিকে যাবে, তাপমাত্রা কমাইতে হবে। আচ্ছা, তারপর বিক্রিয়া সামনের দিকে যাইতে হলে দেখো এখানে গ্যাসীয় উপাদানের মোল সংখ্যা 3, এখানে গ্যাসীয় উপাদানের মোল সংখ্যা 2, তাহলে কি করতে হবে, চাপ বৃদ্ধি করতে হবে। তাহলে তাপমাত্রা কমাইতে হবে, চাপের পরিমাণ বৃদ্ধি করতে হবে, আর ঘনমাত্রা, হয় উৎপাদের ঘনমাত্রা কমাইতে হবে, নাহলে বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি করতে হবে। তো দেখি, তাপমাত্রা বৃদ্ধি করতে হবে, এটা ভুল। আচ্ছা, তারপরটা হচ্ছে চাপ বৃদ্ধি করতে হবে, হ্যাঁ চাপ বৃদ্ধি করতে হবে। বিক্রিয়া পাত্র থেকে এবি3 গ্যাস অপসারণ করলে, ট্রু। 2 এর 3 হচ্ছে উত্তর, 2 এর 3 হচ্ছে উত্তর। কিরে, ক্লাসে দিলে নিতে পারবি না? অবশ্যই পারবি, রাইট? চলো তারপরটা দেখি। আচ্ছা, এই বিক্রিয়াতে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 3 অ্যাটমসফিয়ার চাপে পিসিএল5 এর 80% বিয়োজিত হয়। সামুদ্রবক কেপি এর মান কত? আমি করাবো না এটা তোমাদেরকে, এইটা আমি তোমাদের করাবো না। পিসিএল5 বিয়োজিত হয়, এটা আমি তোমাদের করাবো না। পিসিএল2, একটু ভুল আছে এটা, হ্যাঁ পিসিএল2 সিএল2। এই কেপি ইকুয়াল টু কি, আলফা স্কয়ার পি ডিভাইড বাই 1 মাইনাস আলফা স্কয়ার। করেছি। চলো তারপর। আচ্ছা, উদ্দীপকের বিক্রিয়াটা দেওয়া আছে, বিক্রিয়ায় এত তাপমাত্রা বিয়োজিত হয়। উদ্দীপকের বিক্রিয়ায় ক্লোরিনের আংশিক চাপ 0.135 অ্যাটমসফিয়ার, পিসিএল5 এর মোল ভগ্নাংশ এত, চাপ বৃদ্ধি করলে পিসিএল5 এর উৎপাদন কমে। দেখো তো সি নাম্বারটা, আগে তোমার অঙ্ক করার দরকার নেই, তুমি আগে এটা বুঝো। চাপ যদি বাড়াই, বৃদ্ধি করলে পিসিএল5 এর উৎপাদন, পিসিএল3 এর উৎপাদন কমে কিনা, এটা হচ্ছে পিসিএল5 বিয়োজিত হয়ে তৈরি করে পিসিএল3 প্লাস সিএল2। হ্যাঁ, সিএল2। ওকে, চাপ বৃদ্ধি করলে এখানে এটা 2, এটা হচ্ছে 1। চাপ বাড়াইলে কি হবে, বিক্রিয়া পেছনের দিকে যাবে, তাহলে পিসিএল3 কমবে। চাপ বৃদ্ধি করলে পিসিএল3 উৎপাদন কমে। আচ্ছা ঠিক আছে, এটা সত্যি কথা। বা চাপ যদি বৃদ্ধি করি তাহলে পিসিএল3 এর উৎপাদন কমবে, কারণ বিক্রিয়া পেছনের দিকে যাবে। গুড। আচ্ছা, এটা কিন্তু ট্রু। আচ্ছা, তাহলে এবার আমাদের এই দুটো দেখতে হবে। আচ্ছা, ক্লোরিনের আংশিক চাপ এবং পিসিএল5 এর মোল ভগ্নাংশ, তো সেটা করার জন্য আমাদের কি করতে হবে, এই যে অঙ্ক করতে হবে। পিসিএল5 বিয়োজিত হয়ে তৈরি করে পিসিএল3 প্লাস সিএল2। এখন এখানে টি ইকুয়াল টু 0 সেকেন্ডে, ওই যে যেহেতু বিয়োজন মাত্রা দেওয়া আছে, তাহলে 1, এটা 0, এটা 0। দেখো বিয়োজন মাত্রা দেওয়া, কিন্তু এত পার্সেন্ট বিয়োজিত হয়, তার মানে বিয়োজন মাত্রা দেওয়া। ইকুইলিব্রিয়ামে লিখবো 1 মাইনাস আলফা, এটা আলফা, এটা আলফা। তাহলে সুতরাং মোট মোল কত, মোট মোল ইকুয়াল টু হবে 1 প্লাস আলফা, 1 প্লাস আলফা। তাহলে 1 প্লাস আলফা ইকুয়াল টু কত, 1 প্লাস 0.8 ইকুয়াল টু 1.8। একবারে মান বসাই দেই। তাহলে সুতরাং এখন আমাকে দেখতে হবে ক্লোরিনের আংশিক চাপ। ফার্স্টে বলছে পিসিএল5 এর মোল ভগ্নাংশ, তাহলে দেখো তো এক্স অফ পিসিএল5, পিসিএল5 এর মোল ভগ্নাংশ। এই মোল ভগ্নাংশ কেমনে বের করে, নিজের মোল বাই মোট মোল। এর নিজের মোল কত, 1 মাইনাস আলফা, 1 মাইনাস 0.8 ডিভাইডেড বাই 1 প্লাস 0.8। তাহলে মোল ভগ্নাংশ পেয়ে গেছি। মোট মোল হচ্ছে 1 প্লাস আলফা মানে 1.8, দ্যাটস ইট। আর বলছে ক্লোরিনের আংশিক চাপ, তাহলে পি অফ সিএল2, তাহলে ক্লোরিনের নিজের মোল হচ্ছে কত, আলফা, তার মানে 0.8 ডিভাইডেড বাই মোট মোল, মোট মোল কত 1.8 ইন্টু কত, মোট চাপ, মোট চাপ দেওয়া আছে প্রশ্নে 3 অ্যাটমসফিয়ার। এই যে মোট চাপ দেওয়া আছে 3 অ্যাটমসফিয়ার। মান দুটা বের করে চেক দাও।
মান দুইটা বের করে চেক দাও যে এটা এত এত হয় কিনা, যদি এত হয় তাহলে হবে। ঠিক আছে, একদম কনসেপ্ট ক্লিয়ার, রাইট? পড়াইছি, সব পড়াইছি ওগুলা। চলো তারপরে এই বিক্রিয়াতে x2 y2 এবং x3 ঘনমাত্রা যতক্রমে এত 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 মোল, সামগ্রিক কেসির মান কত? সি সি ঘনমাত্রা কোথায় দেওয়া? সাম্যাবস্থায়। সাম্যাবস্থায় ঘনমাত্রা দেওয়া আছে প্রত্যেকের। সাম্যাবস্থায় প্রত্যেকের ঘনমাত্রা দেওয়া আছে। পারবি না? 2x y3 ওকে, t ইকুয়াল টু 0 সেকেন্ডে কিচ্ছু বলে নাই। 0 0 0 সরি 0 0 না, আই এম সো সরি, কোনো কিছু বলে নাই। এটাও নাই, এটাও নাই, এটাও নাই। কোথায় দিছে? ইকুইলিব্রিয়ামে বলে দিছে প্রত্যেকের কি দেওয়া? ঘনমাত্রা। ঘনমাত্রা বিক্রিয়ায় x2 y2, x2 এর মান হচ্ছে 0.18, এটা হচ্ছে 0.56, আর এটা কত? এটা হচ্ছে 0.12, ডিরেক্টলি মোলারেই দেওয়া আছে। তাহলে এখন সাম্য ধ্রুবক কেসির মান কত করে ফেলো। কেসি ইকুয়াল টু কত হবে? এই xy3 এর ঘনমাত্রা স্কয়ার, নিচে আসবে x2 এর ঘনমাত্রা ইন্টু y2 এর ঘনমাত্রা কিউব। ওকে বড়, ডিরেক্টলি ঘনমাত্রাই দেওয়া আছে, এবার কিন্তু আয়তন দিয়ে ভাগ করার দরকার নাই। ওকে, তাহলে 0.18 ইন্টু 0.56, দ্যাটস ইট, শেষ, অঙ্ক শেষ। পারবো না? সোজা, রাইট? চলো, এগুলো সবই করাইছি তোমাদের, এগুলা ক্লাসে করাইছি, সিকিউ প্রবলেমের মধ্যেও দেখাইছি। আচ্ছা, উদ্দীপকের বিক্রিয়া x3 এর উৎপাদন বৃদ্ধিতে কি কি করা যাবে? হ্যাঁ, এটা তোরা নিজেরা পারবি না। তাপ উৎপাদী বিক্রিয়া, তাপ কি করতে হবে, এটা তোমার নিজেরাই পারবা। ওকে, সো আমরা নিজেরাই পারবো। চলো এরকম একটা দেখি, এটাতে কি বলছে। আচ্ছা, এটা আমাদের একটা সাম্য, যে বিক্রিয়ার হারের গ্রাফ, এখানে হার, এখান থেকে বলছিলাম না এক জায়গায় এসে সম্মুখ বিক্রিয়ার হার পশ্চাৎ বিক্রিয়ার হার এক জায়গায় এসে মিলবে, আজীবন সোজা চলতে থাকবে। এটা হচ্ছে সাম্যাবস্থার গ্রাফ। ওকে, বলছে সাম্যাবস্থায় নিচের কোনটি সঠিক? সাম্যাবস্থায় প্রভাবকের প্রভাব আছে, ইম্পসিবল। সাম্যাবস্থায় তাপমাত্রা, চাপ আর ঘনমাত্রার প্রভাব আছে। পশ্চাৎমুখী বিক্রিয়ার হার বেশি, সম্মুখমুখী বিক্রিয়ার হার বেশি। কখনো বিক্রিয়া সম্পূর্ণ হয় না। সাম্যাবস্থায় কি হয় না? কখনো বিক্রিয়া সম্পূর্ণ হয় না। সাম্যাবস্থায় গেলে সম্মুখ বিক্রিয়ার হার পশ্চাৎ বিক্রিয়ার হার সমান হয়। ওকে, চলো তারপর একটা বলছে সাম্যাবস্থায় বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি করলে কি হয়? তুমি যদি সাম্যাবস্থায় যাও তাহলে বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি করছো, তো বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি করলে সাম্যের অবস্থার পরিবর্তন ঘটে। হ্যাঁ, ঘনমাত্রা বৃদ্ধি করলে পরিবর্তন ঘটে। সাম্য ধ্রুবকের মানের কোনো পরিবর্তন ঘটে না। না, সাম্যাবস্থা তুমি যদি বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি করো তাহলে সাম্যাবস্থা ডান দিকে সরে যায়। বিক্রিয়কের ঘনমাত্রা বাড়লে বিক্রিয়ার সাম্যাবস্থা ডান দিকে যায়। এবং দেখো, সাম্য ধ্রুবকের মানের কোনো পরিবর্তন ঘটে না। এটা কি সত্যি না মিথ্যা? তুমি দেখো তো, সাম্য ধ্রুবকের মান কি পরিবর্তন করলে সাম্য ধ্রুবকের মান চেঞ্জ হয়? তাপমাত্রা। তুমি কি চেঞ্জ করছো? ঘনমাত্রা। তাহলে কি সাম্য ধ্রুবকের মানের পরিবর্তন ঘটবে? না। তাহলে এটা কি সঠিক? হ্যাঁ সঠিক। তাহলে 1 2 3 তিনোটাই সঠিক, তিনোটাই সঠিক। তাপমাত্রা চেঞ্জ করলে পরিবর্তন কি হবে? পরিবর্তন ঘটে। আর এখানে তাপমাত্রা নাকি ঘনমাত্রা চেঞ্জ করছো, তাহলে পরিবর্তন ঘটবে না। এখানে তো সেটাই বলছে, সাম্য ধ্রুবকের পরিবর্তন ঘটে না। তাহলে অ্যান্সার কি? 1 2 3 সবগুলো। ওকে, চলো তারপর একটা, এই বিক্রিয়াটা দেওয়া আছে। এই বিক্রিয়া কেপিকেসি সম্পর্ক নিচের কোনটি? নিজেরা করবা, আমি করাবো না। তারপরটাতে বলছে উদ্দীপকের বিক্রিয়ার ক্ষেত্রে কি কি করতে হবে। উদ্দীপকের বিক্রিয়ার ক্ষেত্রে কি কি করতে হবে? দেখো তো, এটা আমাদের কি বিক্রিয়া? এটা আমাদের একটা তাপহারী বিক্রিয়া। কি বিক্রিয়া? তাপহারী বিক্রিয়া। তো এখানে বলছে 1/t এর মান বৃদ্ধি পেলে কেপির মান হ্রাস পায়। দেখো তো, 1/t আর কেপি এই রিলেটেড কি দেখছো তুমি? এটা একটা তাপহারী বিক্রিয়া। তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে এই যে লন কেপি ভার্সেস 1/t এর গ্রাফ আমরা দেখছিলাম, এটা নিচের দিকে যায়, নিচের দিকে যায়। তাইলে এই লন কেপির সাথে 1/t এর কি ধরনের সম্পর্ক? ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে লন কেপি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/t। সরি সরি, এই যে 1/t এর সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক। 1/t, 1/t এর সাথে দেখো 1/t আর লন কেপি। তাহলে 1/t এর মান যত বাড়বে লন কেপির মান তত কমবে। তার মানে কি? 1/t এর মান বৃদ্ধি পেলে কেপির মান হ্রাস পায়। ট্রু, সত্যি কথা, সত্যি কথা এটা। তারপরে চাপ বৃদ্ধি করলে এবির উৎপাদন বৃদ্ধি পায়। চাপ যদি বাড়াই তাহলে এবি বাড়বে নাকি কমবে? দেখো, এখানে উপাদানের মূল সংখ্যা হচ্ছে 1, এই জায়গাতে উপাদানের মূল সংখ্যা হচ্ছে 1 আর 3/2, এটা হচ্ছে ডেলেন এর মান আসবে 2.5 আর 1.5 এর মান আসবে 2। তাইলে কি হবে? চাপ যদি বাড়াই বিক্রিয়া পেছনের দিকে যাবে, আর বিক্রিয়া যদি পেছন দিকে যায় তাহলে এবি3 উৎপাদন বৃদ্ধি পাবে। চাপ বৃদ্ধি পেলে এবি3 উৎপাদন বৃদ্ধি পায়। তাপমাত্রা বৃদ্ধি পেলে সাম্যের অবস্থান ডান দিকে সরে যায়। যেহেতু এটা তাপহারী বিক্রিয়া, তাপমাত্রা বাড়াইলে সাম্যের অবস্থান ডান দিকে সরে যায়। 1 2 3 সব ওকে। সো দিস ইজ ইট ভাইয়ারা। তো এটাই ছিল আমাদের লেকচার আজকের। তোমার হচ্ছে আমাদের হচ্ছে এই অধ্যায় থেকে বা এই টপিক থেকে যে সকল এমসিকিউ আসছে
সকল এমসিকিউ ভাইয়া তোমাদের সলভ করাই দিলাম। অ্যান্ড আমার দৃঢ় বিশ্বাস এই এমসিকিউ গুলা ২-১ টা এমসিকিউ বাদে আমার মনে হয় না তোমাদের কোনোটাই পড়ায় দেওয়া লাগতো। ইভেন ওই ২-১ টা আসলে তোমাদের পড়ায় দেওয়া লাগতো না। তোমরা নিজেরাই পারতে। রাইট? সো তোমরা নিজেরাই কিন্তু সলভ করতে পারবে এগুলো আশা করি। সো এই ধরনের এমসিকিউ গুলো তোমরা নিজেরাই বাসায় বেশি, বেশি করে প্র্যাকটিস করবা। তো যত এমসিকিউ আসছে ভাইয়া সবই দেখাই দিছি। যত সিকিউ আসছে সবই তোমাদের দেখাই দিছি। রাইট? তো এখন বলো, এখন পর্যন্ত মানে তুমি যা, যা দেখলা কোনটা কি তোমাকে পড়ায়নি এমন কোন টপিক আছে? তোমাদের সকল কিছু পড়ানো আছে। সো বোর্ড পরীক্ষাতে তোমাদের জন্য যা, যা আসবে এবং ভার্সিটি অ্যাডমিশনে সিকের ওয়েট পর্যন্ত তোমাদের যা, যা আসবে সবকিছুই তোমাদের ক্লাসে কভার করানো আছে। তো সবাই ক্লাস ভালোমতো করো। তাহলে আশা করি এগুলাতে কারো কোনো প্রবলেম ইনশাআল্লাহ থাকবে না। ঠিক আছে ভাইয়ারা? সো ইনশাআল্লাহ পরবর্তী যে তোমাদের যেই লেকচারগুলো আছে সেগুলো ভাইয়া একইভাবে তোমাদের সমাধান করে দিব। তো সবাই ভালোমতো পড়াশোনা করতে থাকো। আর এভাবে বেসিক ক্লিয়ার করে বুঝে, বুঝে পড়ো। তাহলে তুমি একাডেমিক এবং অ্যাডমিশন কোথাও তুমি আটকাবে না। ঠিক আছে? সো কেমিস্ট্রিতে তোমাদের একটা জোরালো প্রস্তুতি হবে ইনশাআল্লাহ। এতটুকু কথা আমি সৈকত ভাইয়া তোমাদেরকে দিচ্ছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট কোনো লেকচারে।